তো বন্ধুরা, আজকের গল্পটা হলো আমাদের হিরো কিনিউয়ের যে অনেক কষ্ট সহ্য করে পাওয়ারফুল হয়ে ইউনিভার্স ক্রিয়েটারের টাইটেল হাসিল করে। তো গল্পের শুরুতে আমরা কিনিউকে দেখি যে নিজের ফাদারের সাথে খুব সুন্দরভাবে জীবনযাপন কাটাচ্ছিল, কিন্তু তখনই সেখানে 9 এল্ডার চলে আসে যে কিনিউয়ের ফাদার কিন ডাইকে বলে আপনার ছেলের ম্যান্ডেরিয়ান্স খারাপ, ও কখনো ইন্টারনাল টেকনিকের প্র্যাকটিস করতে পারবে না। এটা শুনে কিন ডাই একটু টেনশনে পড়ে যায়, কারণ ইন্টারনাল টেকনিক ছাড়া কেউই কাল্টিভেশন করতে পারে না। যার পরে কিন ডাই নিজের ছেলেকে নিয়ে অনেক কাল্টিভেটারের কাছে যায়, কিন্তু সে কোথাও কোনো আশার আলো দেখতে পায় না। আর সে বুঝতে পেরে যায় আমার ছেলে অন্যান্যদের মতো কখনোই কাল্টিভেটর হতে পারবে না, এর জন্য আমাকেই এর খেয়াল রাখতে হবে। যার পরে কিন ডাই নিজের ছেলেকে অনেক দূরে ক্লাউড মিস্টিক মাউন্টেনে ভিলায় রেখে আসে, যাতে ওর ওপরে কোনো শত্রু হামলা করতে না পারে আর কিনিউ এক ভালো লাইফ কাটাতে পারে। কিন্তু ওই জায়গা কিনিউয়ের কাছে কোনো জেলখানা থেকে কম ছিল না, কারণ সে পুরো বছরে শুধু একবারই নিজের ফ্যামিলির সাথে দেখা করতে পারত, আর এই বিষয়টা ওকে খুবই কষ্ট দিত। এখন পুরো 1 বছর পরে সেই দিন চলে আসে যেদিন কিনিউয়ের ফাদার তার সাথে দেখা করতে আসতো, যেটা ভেবে ভেবে কিনিউ পুরো ভিলাতে আনন্দে ঘুরে বেড়ায়। কিন্তু তখনই ওকে ওর গ্র্যান্ডফাদার জিজ্ঞেস করে কিনিউ, আজকে তুমি এত বেশি খুশি কেন? যেটাতে কিনিউ বলে আজকে পুরো 1 বছর পরে আমার ফাদার আমার সাথে দেখা করতে আসবে, আর এটা ভেবেই আমি অনেক বেশি খুশি। তখনই গ্র্যান্ডফাদার হেসে বলে আমিও তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি, আর আমার পুরো বিশ্বাস আছে ওটা দেখেও তুমি অনেক বেশি খুশি হবে। এখন এটা বলে গ্র্যান্ডফাদার নিজের কাছ থেকে একটা বার্ড বাইরে বের করে কিনিউকে দিয়ে দেয়, যেটা পেয়ে তো কিনিউ সত্যি অনেক বেশি খুশি ছিল, কারণ সে ছোটবেলা থেকেই এই জায়গায় একা ছিল আর ওর এখন একটা বন্ধুর প্রয়োজন, যেটা আজকে পুরো হয়ে গেল। আর সে ওই বার্ডের নাম শেবল রাখে। এরপরে কিনিউ একটা পাহাড়ে চলে যায় যাতে সে নিজের ফাদারকে আসতে দেখতে পারে, যেখানে শেবলের সাথে অপেক্ষা করতে করতে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু ওর ফাদার সেখানে আসে না। যার কারণে কিনিউ একটু দুঃখী হয় আর বলে আজকে পুরো 1 বছর হয়ে গেছে, কিন্তু ফাদার তবু আমার সাথে দেখা করতে আসলো না, এর মানে আমাকে আরো 1 বছর অপেক্ষা করতে হবে। এখন এই কথা ভেবে ভেবে সে অনেক বেশি উদাস হয়ে যায়। কিন্তু পরের দিন সে তার নতুন বন্ধু শেবলের সাথে খেলতে জঙ্গলে চলে আসে, যেখানে সে শেবলকে উঠতে শেখাচ্ছিল, কিন্তু শেবলের পাখা ছোট হওয়ার কারণে ও উঠতে পারছিল না। কিন্তু তখনই হঠাৎ করে সে কারোর আওয়াজে শুনতে পায়, যেটা শোনার সাথে সাথেই কিনিউ ওই দিকে যাওয়া শুরু করে। যেখানে পৌঁছে কিনিউ দেখতে পায় একটা ডেমন বুল 2 বাচ্চাকে খাওয়ার চেষ্টা করছে। এখন এটা দেখে কিনিউ কোনো ভাবনা চিন্তা না করেই ওই বুলের ওপরে গিয়ে হিট করে আর ওকে সেখান থেকে ভাগিয়ে দেয়। কিন্তু আসলে ওই জায়গায় 3 অ্যাসাসিন ছিল যারা কিনিউকে প্রোটেক্ট করছিল, আর ওরাই ওই ডেমন বুলকে সেখান থেকে দূরে পাঠিয়ে দিয়েছিল। আর এইদিকে ওই 2 ছোট্ট ভাই বোনের মনে হচ্ছিল কিনিউ অনেক বেশি পাওয়ারফুল, এর জন্য ওরা কিনিউয়ের বন্ধু হয়ে যায়। যার পরে ওরা 3 জনে মিলে ওই দিন খুব এনজয় করে। কিনিউয়ের মনে হচ্ছিল এখন থেকে সে আর একা নয়, তারও আস্তে আস্তে বন্ধু হচ্ছে। ওই সময় কিনিউয়ের এক আঙ্কেল চলে আসে যে কিনিউকে বলে তোমার ব্রাদাররা তোমার সাথে দেখা করতে এসেছে। এখন এটা শুনে কিনিউ অনেক বেশি খুশি হয়ে দ্রুত নিজের ভাইদের সাথে দেখা করতে চলে যায়, যেখানে ওর 2 ব্রিক ব্রাদার ছিল, যাদের মধ্য থেকে বড় জনের নাম ছিল কিন ফ্যাং আর ছোট জনের নাম ছিল কিন জ্যাং। এখন ওই 2 ভাই কিনিউয়ের খুব ভালো খেয়াল রাখতো, তার সাথে সাথে কিনিউ ওদেরকে খুব ভালোবাসতো। এরপরে ওরা দুজন কিনিউকে বলে আসলে ফাদার ডেমনদের সাথে ফাইট করতে খুবই বিজি, তার সাথে সাথে আমরাও ফাদারকে সাহায্য করছি, যার কারণে ফাদার এবার তোমার সাথে দেখা করতে আসতে পারেনি। আর আমাদেরকেও ক্ষমা করে দিও, আমরা এখানে তোমার সাথে দেখা করতে এসেছি তো বটে, কিন্তু আমরা এখানে থাকতে পারবো না। আজকের দিন কাটানোর পরেই আমরা এখান থেকে চলে যাব, কারণ বর্ডারে ফাদার আমাদের জন্য অপেক্ষা করছে। আর ঠিক এমনটাই হয়। দিনের শেষে কিনিউয়ের 2 ভাই সেখান থেকে চলে যায়, যেই বিষয়টা কিনিউকে অনেক বেশি উদাস করে। আর ওর মনে হতে লাগে ফাদারের ওর কোনো প্রয়োজন নেই, কারণ কিনিউ জানতো ওর ম্যান্ডেরিয়ান্স ব্লক আর ও ইন্টারনাল টেকনিকের প্র্যাকটিস করতে পারবে না, যার কারণে হয়তো ওর ফাদারের মনে হয় ও একদম বেকার। এখন কিনিউ এই বিষয়টা জানতো যে না তো ওর কাছে কোনো পাওয়ার আছে, না কোনো ভালো টেকনিক যে সে ফাইটে নিজের ফাদারকে সাহায্য করবে। কিনিউ নিজের প্রবলেমের বিষয় তো জানতো, কিন্তু এই প্রবলেমের কোনো সলিউশন তার কাছে ছিল না। এর জন্য সে একা খসে যাওয়া তারাকে দেখে উইশ করে আমিও যেন আমার ফাদারের ভালোবাসা আবারও ফিরে পাই। এখন এটা বলার সাথে সাথেই ওর মাথায় একটা আইডিয়া আসে, আর খুশি হয়ে বলে কি হয়েছে যে আমি ইন্টারনাল টেকনিকের প্র্যাকটিস করতে পারবো না, এখন থেকে আমি এক্সটার্নাল টেকনিকের প্র্যাকটিস করব। যার পরে সে সোজা গ্র্যান্ডফাদারের কাছে চলে যায়, যেখানে সে ওনাকে বলে এখন যাই হয়ে যাক না কেন আমি কাল্টিভেশন করে এক ইমর্টাল অবশ্যই হব। এখন এটা শুনে তো প্রথমে ওর গ্র্যান্ডফাদার একটু অবাক হয়ে যায় আর বলে তুমি কি ভুলে গিয়েছো তোমার ম্যান্ডেরিয়ান্স ব্লক, তুমি এমনটা করতে পারবে না। কিন্তু কিনিউ ওনাকে বলে আমি এক্সটার্নাল টেকনিকের প্র্যাকটিস করব, যেখানে ম্যান্ডেরিয়ান্সের কোনো প্রয়োজন নেই। এটা শুনে গ্র্যান্ডফাদার বলে হ্যাঁ তুমি একদম ঠিকই বলছো, কিন্তু তুমি কি জানো ইন্টারনাল টেকনিকের প্র্যাকটিস করা খুবই সহজ, কিন্তু এক্সটার্নাল টেকনিকের প্র্যাকটিস করা একদম প্রায় ইম্পসিবল। আর তুমি ইমর্টাল হওয়ার কথা বলছো, ইমর্টাল হওয়ার জন্য তোমাকে 3 স্টেজকে পার করতে হবে। ফার্স্ট স্টেজকে পার করা তেমন একটা মুশকিল নয়, যেখানে শুধু কঠোর পরিশ্রমের প্রয়োজন পড়বে, যেটা হয়তো তুমি করেও নিতে পারবে।
কারণ তুমি অনেক বেশি হার্ড ওয়ার্কিং ছেলে। কিন্তু প্রবলেম তোমার জন্য সেকেন্ড স্টেজকে পার করা হবে, যেটা এখনো পর্যন্ত শুধু কিছু হাজার লোকই পার করতে পেরেছে। আর যদি মেনেও নাও তুমি সেটা পার করে ফেললে, তাহলে তুমি ইমর্টাল লেভেলে পৌঁছে যাবে। কিন্তু ইমর্টাল লেভেলকে আজ পর্যন্ত কেবল 3 জন লোকই পার করতে পেরেছে, যার মধ্যে একজন তোমার আঙ্কেল ফ্যাং ইউজিও। এখন এই সমস্ত ইনফরমেশন গ্র্যান্ডফাদার কিনিউকে দিয়ে দেয়। তার সাথে সাথে সে কিনিউকে ডিমোটিভেটও করতে চাচ্ছিল না। এর জন্য সে কিনিউকে বলে, আমি জানি তুমি এমনটা অবশ্যই করতে পারবে, আর এমনিতেও যারা চেষ্টা করে তাদের কখনো হার হয় না। আর যদি তোমার নিজের উপরে বিশ্বাস থাকে, তাহলে তুমি একদিন ইমর্টাল হয়ে নিজের ফাদারের পাশে অবশ্যই দাঁড়াবে। এটা শুনে কিনিউ অনেক বেশি খুশি হয়ে যায়, আর সিদ্ধান্ত নেয় এখন যাই হয়ে যাক না কেন, আমি এক ইমর্টাল অবশ্যই হব। এখন নেক্সট দিন গ্র্যান্ডফাদার কিনডাইকে লেটার পাঠায় যে এখানে কিনিউ এর জন্য কিছু মাস্টারকে পাঠাতে হবে, যারা কিনিউকে ট্রেনিং এ সাহায্য করবে। এখন লেটার পেয়ে কিনডাই নিজের কিংডমের 10 বেস্ট মাস্টারকে কিনিউকে সাহায্য করার জন্য পাঠিয়ে দেয়। কিন্তু কিনিউ নিজের সামনে 10 জন মাস্টারকে দেখে একটু কনফিউজ হয়ে যায়, আর সে বুঝতে পারছিল না সে কোন মাস্টারকে সিলেক্ট করবে। এখন কিনিউকে কনফিউশনে দেখে গ্র্যান্ডফাদার ওই সমস্ত মাস্টারকে বলে, আপনারা নিজেদের পাওয়ারের নমুনা একটু শো করুন, যার কারণে কিনিউ এর সিলেকশন করতে সহজ হবে। যেটা শুনে ওখানে থাকা মাস্টাররা ঠিক এমনটাই করতে লাগে। এখন ওদের সবার টেকনিক এবং পাওয়ার দেখার পরে কিনিউ ওখানে থাকা মাস্টার লিকে চুজ করে। এরপরে গ্র্যান্ডফাদার কিনিউকে একটা ট্রেজার বক্স দেয়, যার মধ্যে অনেক ধরনের স্কুল ছিল, যেগুলোর সাহায্যে এটা শেখা যেতে পারতো যে কিভাবে তুমি নিজের ম্যান্ডেরিয়ান্সকে আনব্লক করতে পারবে। কিনিউ ওই সমস্ত স্ক্রোল পেয়ে অনেক বেশি খুশি ছিল, যার সাহায্যে সে কাল্টিভেশনও স্টার্ট করে। কিন্তু কিনিউ যতই চেষ্টা করুক না কেন, সে নিজের ম্যান্ডেরিয়ান্সে কিছুতেই এনার্জি স্টোর করতে পারছিল না। নেক্সট দিন আমরা দেখি কিনিউ নিজের মাস্টারের কাছ থেকে ট্রেনিং নেওয়ার জন্য দ্রুত গ্রাউন্ডের দিকে যাচ্ছিল, যেখানে অনেকে সিঁড়ি চড়ার পরে সে ফাইনালি গ্রাউন্ডে পৌঁছে যায়। কিন্তু সে দেখতে পায় সে কিছু মিনিট লেট হয়ে গেছে, যার কারণে মাস্টার লি একটু রেগে যায়, আর সে পানিশমেন্টের স্বরূপ কিনিউকে পুরো ভিলাতে চক্কর লাগাতে বলে। এখন ভিলা অনেক বেশি বড় ছিল, কিন্তু তবুও কিনিউ হার মানে না, যেখানে সে দৌড়তে দৌড়তে নিজের রাউন্ড কমপ্লিট করে নেয়। এখন দৌড়ানোর পরে কিনিউ একটু আরাম করতে পারতো, তখনই মাস্টার লি ওর সামনে চলে আসে, যে ওকে বলে দ্রুত আবারও গ্রাউন্ডে চলে এসো। এখন এটা শুনে তো কিনিউ এর অবস্থা খারাপ হয়ে যায়, কারণ সে জানতো গ্রাউন্ড এখান থেকে অনেক দূরে, কিন্তু এরপরও সে আবারও দৌড়তে লাগে। আসলে মাস্টার লি দেখতে পারছিল কিনিউ অনেক বেশি স্লো, যার কারণে সে শুধু ওর স্পিডকে ফাস্ট করার জন্য এসব কিছু করছিল। এখন এভাবেই ট্রেনিং করতে করতে পুরো 1 মাস কেটে যায়, যেখানে কিনিউ এর অবস্থা অনেক বেশি খারাপ দেখাচ্ছিল। কিন্তু মাস্টার ওকে বলে, এটা তো কেবলই শুরু, আমার মার্শাল আর্ট টেকনিকের নামই হলো এক্সট্রিম ট্রেনিং, যার সাহায্যে আমরা নিজেদের বডিকে একদম টপ লেভেলের ট্রেনিং করাই, যাতে আমাদের বডি পাথরের মতো মজবুত হয়। কিন্তু যদি তুমি চাও তাহলে তুমি এখন হার মানতে পারো, তুমি শুধু একবার আমাকে বলো, আমি এখান থেকে চলে যাব। কিন্তু কিনিউ নিজের ফাদারের বিষয় ভেবে পরিষ্কার মানা করে দেয়, আর বলে যাই হয়ে যাক না কেন আমি যে কোনো পরিস্থিতিতে এক ইমর্টাল অবশ্যই হব। যেটা বলার সাথে সাথেই সে আরো হার্ড ট্রেনিং করতে লাগে। মাস্টার লিও ওর এরকম কনফিডেন্ট দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু সেই বিষয়টা কখনোই কিনিউয়ের সামনে শো করতো না। এখন মাস্টার লি আগামী 1 বছর কিনিউয়ের খুবই কঠোর ট্রেনিং করায়, যেখানে ওর মাইন্ড ট্রেনিং, হ্যান্ড ট্রেনিং, আরো অনেক ধরনের ফিজিক্যাল ট্রেনিং ছিল। এখন এই সমস্ত ট্রেনিং করার কারণে কিনিউ নিজের লেভেলকে আস্তে আস্তে ব্রেক করতে পারছিল। সে আগের থেকে অনেক বেশি স্ট্রং এবং ফাস্ট হয়ে গিয়েছিল। এই বিষয়টা কিনিউ ধীরে ধীরে বুঝতে পারছিল, কিন্তু এমনটা করতে করতে পুরো 1 বছর কেটে যায়। এর মানে মাস্টার লি এর এখান থেকে চলে যাওয়ার সময় হয়ে গিয়েছিল। কিনিউ মাস্টার লিকে সেখান থেকে যেতে দেখে অনেক বেশি নিরাশ হয়, কিন্তু মাস্টার লি ওকে বলে, আমার কাজ ছিল শুধু তোমাকে রাস্তা দেখানো, যেটা আমি অলরেডি তোমাকে দেখিয়ে দিয়েছি, আর এখন এটা তোমার ডিউটি, তুমি সেই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে নিজেকে আরো স্ট্রং করো। মাস্টার লি এর এই সমস্ত কথা শোনার পরে কিনিউ অনেক বেশি ইমোশনাল হয়ে মাস্টার লিকে গুড বাই বলে। তার সাথে সাথে সে আরো হার্ড ট্রেনিং করারও সিদ্ধান্ত নেয়। এদিকে মাস্টার লি সোজা কিনিউ এর ফাদারের কাছে চলে আসে, যেখানে সে বলে, আপনার ছেলে অনেক ভালো ট্রেনিং করছে, তার সাথে সাথে ও অনেক পরিশ্রমীও। এখন কিন্ডাই নিজের ছেলের প্রশংসা শুনে খুশি হয়ে যায়, আর সে বলে, আমার ছেলের এক্সটার্নাল টেকনিক শিখতে কত সময় লাগবে, যেটাতে মাস্টার লি বলে এমনটা করতে পুরো 30 বছর সময় লাগে, কারণ ইন্টারনাল টেকনিকের কারণে আমরা এনার্জিকে স্টোর করে খুব সহজে কাল্টিভেশন করতে পারি। অন্যদিকে এক্সটার্নাল টেকনিক খুবই ডিফিকাল্ট। এখন এটা শুনে তো কিংডাই একটু চিন্তায় পড়ে যায়, কারণ সে কিনিউকে নিজের কাছে আনতে যাচ্ছিল, কিন্তু সে চেয়েও এমনটা করতে পারে না। অন্যদিকে আমরা কিনিউকে দেখি যে এখন আগের থেকেও অনেক কঠোর ট্রেনিং করছিল, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে এই ট্রেনিং এখন আর ওর তেমন বেশি কাজে আসছে না, কারণ ওর বডি তো অনেক বেশি স্ট্রং হয়ে গিয়েছিল, কিন্তু ওর স্পিড এখন অনেক কম ছিল, যার জন্য সে নিজের গ্র্যান্ডফাদারের দেওয়া স্ক্রোলগুলো পড়ার চেষ্টা করে, যেখানে সে জানতে পারে স্পিড বাড়ানোর জন্য ইন্টারনাল এনার্জির প্রয়োজন হয়, যেটা জেনে সে কাল্টিভেশন করতে শুরু করে, যাতে সে ইন্টারনাল এনার্জি নিজের বডিতে স্টোর করতে পারে, যেখানে সে নিজের সম্পূর্ণ চেষ্টা করছিল। কিন্তু যেমনটা কি আমরা জানি, কিনিউ এর ম্যান্ডেরিয়ান্স ব্লক, যার কারণে সে নিজের ম্যান্ডেরিয়ান্সে এনার্জি স্টোর করতে পারছিল না। কিন্তু সব থেকে অবাক করার মতো ব্যাপার হলো, এখন যেহেতু কিনিউ এর বডি অনেক বেশি স্ট্রং হয়ে গিয়েছিল, তাই কিনিউ তার বোনসে সামান্য পরিমাণ এনার্জিকে স্টোর করতে পারছিল।
এখন কিনিউ এই টেকনিককে আরো ভালো মতো প্র্যাকটিস করতে লাগে। তার সাথে সাথে সে নিজের বডিতেও কিছু হেভি ওয়েট ক্যারি করে, যাতে সে নিজের স্পিডকে অনেক বেশি বাড়াতে পারে। এখন এই টেকনিক প্র্যাকটিস করতে করতে 3 বছর কেটে যায়, কিন্তু এরপরও কিনিউ নিজের বডিতে বেশি পরিমাণে এনার্জি স্টোর করতে পারছিল না, যার সাহায্যে সে লাইট অফ স্পিডকে ম্যাচ করতে পারে। এখন এই বিষয়ে ভেবে ভেবে সে চিন্তা করছিল কি তখনই সে নিজের সামনে কিছু ফ্লাওয়ার প্যাটেলকে দেখতে পায়, যেগুলো দেখে কিনিউ বলে এগুলোর মধ্যেও তো কোনো ইন্টারনাল এনার্জি নেই, তাহলে এগুলো হাওয়ার মধ্যে ফ্লোট কিভাবে করছে? যদি এগুলো ফ্লোট করতে পারে তাহলে আমিও ইন্টারনাল এনার্জি ছাড়া হাওয়ায় উঠতে পারবো, কিন্তু এর জন্য আমাকে শুধু হাওয়ার ফ্লোকে ভালো মতো ফিল করতে হবে। এখন কিনিউ ঠিক এমনটাই করে, যার কারণে সে প্রথমবার হাওয়ায় ফ্লোট করতে পারছিল। এখন এই টেকনিককে আরও পারফেক্ট করার জন্য সে অনেক মনোযোগ সহকারে প্র্যাকটিস করে, যেখানে ওর স্পিড এখন অনেক বেশি ফাস্ট হয়ে গিয়েছিল। এত ফাস্ট কি ওর অ্যাসাসানগুলো ওকে ফলো করতে পারছিল না। আর যদি ওরা কিনিউকে ফলো করতে না পারে তাহলে ওরা কিনিউকে প্রোটেক্ট কীভাবে করবে? এর জন্য ওরা গ্র্যান্ডফাদারকে বলে এখন আর আমাদের এখানে কোনো প্রয়োজন নেই, যেটা বলে ওরা কিংডমে ফিরে যায়। আর এই বিষয়টা যখন কিন্ডাই জানতে পারে তো সে অনেক বেশি খুশি হয়। অন্যদিকে আমরা কিনিউকে দেখি যে নিজের ট্রেনিংয়ের জন্য কিছু স্ট্যাচু ওরিয়ারের সাথে ফাইট করছিল। এখন ওই ফাইটের দরুন ওর অনুভব হয় যে ওকেও নিজের কাছে একটা স্পেশাল ধরনের ওয়েপেন রাখা উচিত, কিন্তু কি ধরনের ওয়েপেন সেই বিষয়ে কিনিউ বুঝতে পারছিল না। এই কারণে সে গ্র্যান্ডফাদারের দেওয়া স্ক্রোলে ওয়েপেনের বিষয়ে জানার চেষ্টা করে। ওই সময় কিনিউ এক খুবই খতরনাক অ্যাসাসান কাইয়ের বিষয়ে জানতে পারে। ওই অ্যাসাসান এত বেশি খতরনাক ছিল যে তলোয়ার বাজেতে ওর মোকাবিলা কেউ করতে পারতো না। এখন ওর টেকনিক দেখে কিনিউ অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। সে কাইয়ের বিষয়ে আরও জানার চেষ্টা করে, কিন্তু সেটা একটা টপ সিক্রেট বিষয় ছিল, যার কারণে কিনিউ বেশি কিছু জানতে পারে না। কিন্তু তখনই হঠাৎ করে সে একটা হাইডে সিলকে ব্রেক করে দেয়, যার কারণে অ্যাসাসান কাইয়ের হলোগ্রাম বেরিয়ে কিনিউয়ের সামনে চলে আসে, যেখানে সে সবার প্রথমে কিনিউকে ওয়ার্নিং দেয় যে এই টেকনিক অনেক বেশি খতরনাক, কিন্তু যেহেতু তুমি এই পর্যন্ত এসেছো তাহলে তুমি নিশ্চয়ই এটা শিখতে চাও। যার পরে মিস্টার কাই কিনিউকে ওই টেকনিক শেখানো শুরু করে। নেক্সট দিন আমরা দেখি কিনিউ ওই টেকনিক ইউজ করে একটা ড্র্যাগারের সাহায্যে কিছু স্ট্যাচু ওরিয়ারকে অল্প সময়ের মধ্যে মাত দিয়ে দেয়, কিন্তু এসবের মধ্যে ওর ড্যাগারও ব্রেক হয়ে যায়। যেটা দেখে কিনিউ বুঝতে পারে আমার একটা মজবুত ওয়েপেনের প্রয়োজন। এর জন্য কিনিউ একটা ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ে, যেখানে সে সবার প্রথমে ভিলেজে গিয়ে নিজের বন্ধুদের সাথে দেখা করে আর বলে আমি আসার সময় তোমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসবো। এখন এটা বলে কিনিউ নিজের কিংডমের স্টোরেজ হাউসে চলে যায়, যেখানে সেনাপতি কিনিউকে এমন একটা ড্র্যাগার দেখায় যেটা কখনোই ব্রেক হবে না। এখন ওই ড্যাগার পেয়ে কিনিউ অনেক বেশি খুশি হয়। তার সাথে সাথে সে নিজের বন্ধুদের জন্য কিছু গিফট কালেক্ট করে। সব কিছু খুব ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করে কিনিউয়ের বন্ধুদের ভিলেজে কিছু জঙ্গলি ব্যান্ডেড হামলা করে দেয়, যেটা দেখে কিনিউয়ের বন্ধু টাইসেন নিজের সিস্টারকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ওই জঙ্গলি ব্যান্ডেডরা কাউকেই ছাড়ছিল না। ওদের রাস্তায় যেই আসছিল ওরা সবাইকে মেরে ফেলছিল। এখন ওই ব্যান্ডেডরা জুলির ওপরে হামলা করতে যাচ্ছিল কি তখনই সেখানে কিনিউ চলে আসে, যে সব কিছু দেখে অনেক বেশি রেগে যায়। কিন্তু এর আগে সে জুলির প্রাণ বাঁচাতে পারত, এক ব্যান্ডেড জুলির হাত কেটে ফেলে। আর এমনটা করার পরে সে জোরে জোরে হাসছিল, কারণ ওদের কাছে এই সাধারণ মানুষদের কোনো ভ্যালু নেই। কিন্তু এসবের কারণে কিনিউ অনেক বেশি রেগে গিয়েছিল। এর জন্য সে ওই ব্যান্ডেড যার নাম বাইচিং তাকে বলে সামনে এগো আর আমার উপরে হামলা করো। এটা শুনে বাইচিং হেসে বলে তোমার মতো একটা বাচ্চা আমাকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করছে, তুমি কখনই আমাকে হারাতে পারবে না। কিন্তু এখন যেহেতু তুমি এমনটা করে ফেলেছো তাই আমি আর তোমাকে জীবিত ছাড়বো না। যেটা বলার সাথে সাথেই সে কিনিউয়ের ওপরে হামলা করার জন্য সামনে এগোয়, কিন্তু কিনিউ এখন অনেক বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছিল। এর জন্য সে ওই ব্যান্ডেডের এক এক করে সমস্ত হাড়গোড় ভেঙে ফেলে, যার কারণে বাইচিং ওখানেই মারা যায়। যেটা দেখে বাকি ব্যান্ডেডরা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এখন টাইসেনের এটা দেখে অনেক বেশি রাগ হচ্ছিল, আর সে কিনিউকে বলে তুমি এদের সবাইকে জীবিত কি করে যেতে দিতে পারো। যেটাতে কিনিউ অনেক বেশি নিরাশ হয়ে বলে সমস্ত খারাপ লোকেদেরকে মেরে আমরা এই দুনিয়া থেকে খারাপকে খতম করতে পারবো না, খারাপ খতম করার জন্য আমাদের ভালোবাসার ইউজ করতে হবে। কিন্তু টাইসেন কিনিউয়ের সাথে একদমই এগ্রি ছিল না, আর সে বলে আজকে তুমি যেসব খারাপ লোকেদেরকে ছেড়ে দিলে কালকে ওরা আরও লোকেদেরকে মারবে, কিন্তু তুমি এই বিষয়টা কখনোই বুঝতে পারবে না, কারণ তুমি একটা প্রিন্স। এরপরে আমরা রাতের সিন দেখি যেখানে কিনিউ টাইসেনকে বলছিল জুলিকে এখনই আমার ভিলাতে নিয়ে চলো, ওর ইনজুরি অনেক বেশি গভীর, আমাদের দ্রুত ওর চিকিৎসা করতে হবে, না হলে ও মারা যাবে। কিন্তু এর আগে ওরা সেখান থেকে চলে যেতে পারতো, তখনই আমরা দেখি ওই সব ব্যান্ডেডরা আবারও সেখানে চলে আসে। তার সাথে সাথে এবার ওদের লিডার গুও ছিল, যে কিনিউকে বলে তুমি আমার একটা সাথীকে মেরে অনেকে বেশি ভুল করেছো, এর জন্য আজকে আমি পুরো ভিলেজকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিব। এখন এটা বলার সাথে সাথেই সে পুরো ভিলেজে আগুন লাগিয়ে দেয়। কিনিউ সামনের দৃশ্য দেখে নিজের ভুল বুঝতে পারে, আর সে টাইসেনকে বলে তুমি একদম ঠিক বলেছিলে, আমাদের খারাপ লোকেদেরকে একদম গোড়া থেকে শেষ করে দেওয়া উচিত, দয়া দেখানোর কোনো প্রয়োজন নেই। এটা শুনে তো গু অনেক বেশি রেগে যায়, কিন্তু সে বলে সবার প্রথমে আমি এইসব গ্রামবাসীদেরকে মারবো আর তারপরে তোমাকে।
এটা বলার সাথে সাথে সে নিজের সমস্ত সঙ্গী সাথীকে গ্রামবাসীদেরকে মারার অর্ডার দিয়ে দেয়, আর সে নিজেও কি নিউয়ের সাথে ফাইট করা শুরু করে, যেখানে কি নিউ নিজের পুরো পাওয়ার ইউজ করে গুকে মারার চেষ্টা করছিল, কিন্তু ওর কোনো অ্যাটাকই গুয়ের ওপরে তেমন কোনো প্রভাব ফেলতে পারছিল না। যেটা দেখে কি নিউ বুঝতে পারে গু অনেকে বেশি স্ট্রং, আমাকে আলাদা কিছু একটা ভাবতে হবে। কিন্তু এখনকার মতো ওকে বাকি গ্রামবাসীদেরকেও বাঁচাতে হতো। এই কারণে সে নিজের শ্যাডো ডান্সিং লাইট স্পিড ইউজ করে ওইসব ব্যান্ডেডদের হাত থেকে গ্রামবাসীদেরকে বাঁচাতে লাগে। এটা দেখে গু অনেকে বেশি রেগে যায়, আর সে নিজের তলোয়ার ইউজ করে কিনিউকে মারার চেষ্টা করে, কিন্তু কিনিউয়ের স্পিড অনেকটাই বেশি ছিল, যার কারণে লিডার গু কিচ্ছু করতে পারছিল না। এটা দেখে গু নিজের ফুল পাওয়ারকে অ্যাক্টিভেট করে নেয়, যার কারণে সে কিনিউকে খুব খারাপভাবে মারে। এখন কিনিউয়ের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল, যেটা দেখে গ্রামবাসীরাও অনেক বেশি চিন্তিত হয়ে যায়। কিন্তু তখনই হঠাৎ করে কিনিউ অ্যাসাসান কাইয়ের টেকনিককে অ্যাক্টিভেট করে নেয় আর নিজের ড্যাগার ইউজ করে খুব দ্রুত গুয়ের গলা কেটে ফেলে, যার কারণে গু ওখানেই মারা যায়। এখন আমরা এই ঘটনার 10 বছরের পরের সিন দেখি, যেখানে কিনিউ এখন অনেক বড় হয়ে গিয়েছিল। তার সাথে সাথে আমরা কিনিউয়ের সঙ্গে সেবলকেও দেখতে পাই, আর এরা দুজন অনেক সময় পরে কাল্টিভেশন কমপ্লিট করে গ্র্যান্ডফাদারের সাথে দেখা করতে ভিলাতে যাচ্ছিল, যেখানে গ্র্যান্ডফাদার কিনিউকে অনেকদিন পর দেখে খুব খুশি হয়। তার সাথে সাথে সে কিনিউকে বলে, তোমার 18 জন্মদিনে তোমার ফাদার একটা সেরেমনি অ্যারেঞ্জ করেছে, যেখানে তোমার সাথে দেখা করার জন্য অনেক বড় বড় লোকেরা আসবে, আর আমি চাই তুমি যেন সেখানে সময় মতো পৌঁছে যাও। যেটাতে কিনিউ নিজের গ্র্যান্ডফাদারকে বলে, তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমি সময় মতো ওখানে পৌঁছে যাব। এখন এরা দুজন কথাবার্তা বলছিলই কি তখনই সেখানে জুলি কিনিউয়ের সাথে দেখা করতে চলে আসে। কিনিউ জুলিকে সেখানে দেখে অনেক বেশি খুশি হয় আর ওর সাথে ভালো ভালো কথা বলতে লাগে। অন্যদিকে আমরা চু ডাইনেস্টির সিন দেখি, যেখানকার কিং জ্যাং নিজের স্বপ্নে কিং ডাইকে খুব খতরনাক রূপে দেখতে পায়, যার কারণে সে অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। এর জন্য সে নিজের সেনাপতিকে বলে, গিয়ে জানার চেষ্টা করো কিং ডাই কি প্ল্যান করছে। আসলে ওর ভয় হচ্ছিল যে কিং ডাই আবার চু ডাইনেস্টির উপরে হামলা না করে দেয়। এরপরে আমরা দূরের একটা জায়গায় এক ইভিল কাল্টিভেটরকে দেখি, যার সামনে স্কাই নাইট অর্গানাইজেশনের একটা সিলভার মাস্ক অ্যাসাসন দাঁড়িয়েছিল, যার নাম মিটিওর। এখন মিটিওরকে নিজের সামনে দেখে ওই ইভিল কাল্টিভেটর হেসে বলে, আমাকে তো একটা গোল্ডেন মাস্ক অ্যাসাসনও হারাতে পারবে না, তাহলে তুমি আমাকে কি করে হারাবে। যেটাতে মিটিওর কোনো কিছু না বলে নিজের শ্যাডো ডান্সিং টেকনিকের সাহায্যে ওর উপরে হামলা করা শুরু করে দেয়। এখন এদের দুজনের মধ্যে ফাইটে চলছিল কি অন্যদিকে আমরা কি নিউয়ের 18 সেরিমনি দেখি, যেখানে কি নিউয়ের ভাই কিন জ্যাং নিজের ফাদারকে বলছিল কি নিউয়ের কোনো পাত্তা নেই, আমরা জানি না ও এখন কোথায়। তার সাথে সাথে সে নিজের ফাদারকে এটাও বলে নর্থ গার্জিয়ান কিং শেন গুয়ান এখানে চলে এসেছে। এটা শুনে কিং ডাই ওনার সাথে দেখা করতে চলে যায়। এদিকে আমরা ওই সিলভার মাস্ক অ্যাসাসনকে দেখি যে ওই ইভিল কাল্টিভেটার সাথে খুব খতরনাক ফাইট করছিল। এখন মিটিওরের এরকম পাওয়ার দেখে ওই ইভিল কাল্টিভেটার অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ ওর বিশ্বাসই হচ্ছিল না কোনো সিলভার মাস্ক অ্যাসাসন এত বেশি পাওয়ারফুল কীভাবে হতে পারে। এরপরে ওই ইভিল কাল্টিভেটার এক খুবই পাওয়ারফুল অ্যাটাক ইউজ করে মিটিওরকে মারার চেষ্টা করে, যেই অ্যাটাক ব্লক করার চক্করে মিটিওরের মাস্ক ব্রেক হয়ে যায়, আর আমরা দেখতে পাই মিটিওর আর কেউ না বরং কি নিউ, যে স্কাই নাইট অর্গানাইজেশন জয়েন করে নিয়েছিল, যাতে সে সমস্ত খারাপ লোকেদেরকে খুঁজে খুঁজে মারতে পারে। দেন কি নিউ নিজের ড্যাগারের সাহায্যে ওই ইভিল কাল্টিভেটারের গলা কেটে দেয়, যার কারণে ওর খেল সেখানে খতম হয়ে যায়। এরপরে কি নিউ আকাশের দিকে তাকিয়ে বলে, আমি এইসব কিছু এর জন্য করছি যাতে আমি দুনিয়া থেকে খারাপকে মেটাতে পারি। অন্যদিকে আমরা কিন্ডাইকে দেখি যে নর্থ কিং শ্যাঙ্গুয়ানের সাথে মিটিং করছিল, যেখানে কিন্ডাই ওনাকে বলে, আমার আপনার সাপোর্টের প্রয়োজন যাতে আমি চু ডাইনাস্টির উপরে কবজা করতে পারি, যেটাতে নর্থ কিংও এর জন্য এগ্রি হয়ে যায়। এখন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল, কিন্তু কি নিউ নিজের 18 সেরিমনিতে এখনো পৌঁছায়নি, যার কারণে ওর ভাইরা অনেক বেশি টেনশনে পড়ে যায়। এখন এর আগে ওরা কিছু করতে পারতো, তখনই কি নিউ সেখানে চলে আসে, যাকে দেখে ওখানে থাকা সমস্ত লোকেরা অনেক বেশি খুশি হয়ে যায়। এখন সেরেমনির শেষে আমরা দেখতে পাই কি নিউ নিজের ফাদারের কাছে ক্ষমা চায় আজকে দেরি করে আসার জন্য, কিন্তু কিন্ডাই ওকে বলে এর কোনো প্রয়োজন নেই, কারণ তুমি এখন 18 বছর হয়ে গেছো, আর এখন তুমি যাই করো না কেন আমি তোমাকে আটকাবো না। তার সাথে সাথে সে কিনিউকে নিজের সঙ্গে একটা সিক্রেট চেম্বারে নিয়ে আসে, যেখানে সে কিনিউকে বলে, এখন সেই সময় চলে এসেছে যে আমি তোমাকে সব সত্যিটা বলে দেই। আসলে আমি তোমার সাথে দেখা করার জন্য মিস্টিক ক্লাউড ভিলাতে আসতে পারতাম না, কারণ আমি তোমার ভাইদের সাথে চু ডাইনাস্টিকে হারানোর প্ল্যান করছিলাম। চু ডাইনাস্টির ওপরে আমার অনেক বেশি রাগ রয়েছে, কারণ চু ডাইনাস্টির কিং জ্যাং ধোকা দিয়ে আমাদের ইয়ান ক্ল্যানকে হারিয়ে দিয়েছিল, যার কারণে আমাদের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়, আর আমরা আমাদের ক্ল্যানের নাম বদলে কিন ক্ল্যান রেখে দিই। তার সাথে সাথে কিন্ডাই বলে, তোমার মায়ের কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, বরং চু ডাইনেস্টির হামলার দরুন ওনাকেও জীবিত পুড়িয়ে ফেলা হয়েছিল। এখন এসব কিছু শুনে কিনিউয়ের অনেক বেশি রাগ হচ্ছিল, আর সে বলে, এখন যাই হয়ে যাক না কেন আমি চু ডাইনেস্টির কিং জ্যাংকে কিছুতেই ছাড়বো না। কিন্তু কিন্ডাই এর জন্য মানা করি আর বলে, এই মুহূর্তে তুমি নিজের ট্রেনিংয়ে ধ্যান দাও, আমরা ওকে সামলে নিব। তুমি এখনই এত বেশি পাওয়ারফুল হয়ে যাওনি যে একটা সেকেন্ড স্টেজের কাল্টিভেটারের মোকাবিলা করতে পারবে।
এখন এই কথাটা কি নিউয়ের খুব খারাপ লাগে আর সে নিরাশ হয়ে সেখান থেকে চলে যায়। যার পরে কি নিউ নিজের ভিলাতে বসে এটাই ভাবছিল যে আমি নিজের ফাদারকে কিভাবে সাহায্য করতে পারি। তখনই সে আকাশ থেকে একটা মিটিওরকে নিচে পড়তে দেখে। এখন ওই মিটিওরকে দেখার জন্য কি নিউ তৎক্ষণাৎ সেই জায়গায় চলে যায়, কিন্তু ওখানে পৌঁছে সে লক্ষ্য করে একটা লিজার্ড বিস্ট ওই মিটিওরকে নেওয়ার চেষ্টা করছিল। এর জন্য কি নিউ নিজের ড্যাগার ইউজ করে ওই লিজার্ডকে প্রাণে মেরে ফেলে আর ওই মিটিওরটাকে নিয়ে নেয়। কিন্তু তখনই হঠাৎ করে ওই মিটিওর কি নিউয়ের বডিতে অ্যাবজর্ব হয়ে যায়, যেটা দেখে তো কি নিউ কিচ্ছু বুঝতে পারে না যে এখনই এটা কি ঘটলো। কিন্তু যখন সে রাতের বেলা কাল্টিভেশন করতে বসে তো সে অনুভব করে এখন তার বডি আগের থেকে অনেক বেশি পরিমাণে এনার্জি স্টোর করতে পারছিল, যার কারণে ওর বডি ওভারলোডও হয়ে যায়। কিন্তু ওই মিটিওর কি নিউয়ের সমস্ত ইনজুরিকে হিল করে দেয়। এখন এই বিষয়টা কি নিউকে অনেক বেশি খুশি করে আর সে বলে এখন আমি কাল্টিভেশন করে নিশ্চয়ই সেকেন্ড স্টেজকে অ্যাচিভ করতে পারবো। যার পরে সে প্র্যাকটিস করার জন্য সেবলদের সাথে পাহাড়ে চলে যায়। কিন্তু হঠাৎ করেই রাস্তায় ওই আগের লিজার্ড বিস্ট ওদের ওপরে হামলা করে। আসলে ওই বিস্ট কি নিউয়ের অ্যাটাকে মারা যায়নি। এখন হামলার দরুন কি নিউ নিজেকে খুব কষ্ট করে বাঁচায়। তার সাথে সাথে সে ওই লিজার্ড বিস্টের সাথে ফাইট করে ওকে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। এখন এই ফাইটের দরুন কি নিউ এক অনেক বড় রেড স্টোনও পায়, যেটা অনেক বেশি হেভি এবং স্ট্রং ছিল। এত বেশি স্ট্রং যে সে বলল নিজের পায়ের সাহায্যে ওটাকে ব্রেক করতে পারছিল না। কিন্তু কি নিউ সিদ্ধান্ত নেয় সে যে করেই হোক এই স্টোনকে নিজের সাথে নিয়ে যাবে। অন্যদিকে গুপ্তচররা কিং জ্যাংকে খবর পাঠিয়েছিল যে কিং ডাইয়ের কাছে 3000 সোলজারদের একটা সিক্রেট আর্মি রয়েছে, যেগুলোর ইউজ করে কিং ডাই চু ডাইনাস্টির ওপরে হামলা করার কথা ভাবছে। তার সাথে সাথে কিং জ্যাংয়ের কাছে নর্থ কিং সেন গুয়ানেরও লেটার চলে আসে, যেখানে লেখা ছিল যে কিভাবে কিং ডাই আমাকে ওর সাথে সামিল হতে বলেছিল, যাতে আমরা দুজন একসাথে মিলে চু ডাইনাস্টির ওপরে হামলা করতে পারি। এখন এই লেটারের সাহায্যে আমরা এই বিষয়ে তো পরিষ্কার যে নর্থ কিং সেন গুয়ান শুরু থেকে কিং জ্যাংকে সাপোর্ট করছে। অন্যদিকে সিন শিফট হয়ে কিং ডাইনাস্টির ওপরে চলে আসে, যেখানে কিং ইউ ওই রেড স্টোন নিয়ে এসেছিল, যেটাকে কিছু ওয়েপেন রিফাইনার ভালো করে দেখছিল, যাতে ওরা এটাকে রিফাইনে করে ওয়েপেন বানাতে পারে। কিন্তু ওরা যতই চেষ্টা করুক না কেন ওই রেড স্টোন ব্রেকই হচ্ছিল না। এর জন্য ওদের লিডার কিনিউকে বলে এটা খুবই পাওয়ারফুল একটা স্টোন, যার সাহায্যে আমরা ইমর্টালদের জন্য ওয়েপেন বানাতে পারবো। কিন্তু সত্যি কথা বলতে আমিও এই স্টোনের বিষয়ে বেশি কিছু জানি না। এর জন্য তোমার এর ইনফরমেশন কালেক্ট করার জন্য কোনো থার্ড স্টেজ কাল্টিভেটরের কাছে যেতে হবে। যেটা শুনে কিনিউয়ের নিজের আঙ্কেল ফ্যাং ইউজির কথা মাথায় আসে। উনিও থার্ড স্টেজের কাল্টিভেটর, যে এই রেড স্টোনের বিষয়ে শুনে অনেকে বেশি এক্সাইটেড হয়ে যায় আর বলে ঠিক আছে আমিও তোমার সাথে গিয়ে ওই রেড স্টোনকে দেখব। যার পরে সে কিনিউয়ের সাথে ওই রেড স্টোনের কাছে চলে আসে আর ফ্যাং ইউজি ওই স্টোনকে নিজের ফার্নেসের মধ্যে ঢুকিয়ে বলে এটা খুবই মূল্যবান একটা স্টোন, যার সাহায্যে আমি ইমর্টাল স্টেজের ওয়েপেন বানাতে পারবো। কিন্তু এর ছোট্ট একটা টুকরো খুঁজে পাওয়া খুবই মুশকিল। কিন্তু তুমি তো এত বড় একটা স্টোন পেয়ে গেছো, তো তুমি কি এর একটা ছোট্ট পিস আমাকে দিবে? তার বদলে তুমি যা চাও আমি তোমার জন্য তাই করতে রাজি। এখন এটা শুনে কিনিউ এর জন্য হ্যাঁ বলে। তার সাথে সাথে কিনিউ বলে আমার জন্য এই স্টোন দিয়ে ছোট্ট একটা ড্যাগার আর একটা হ্যান্ড আর্মার বানিয়ে দিও, আর কিছু অংশ দিয়ে আমার ফাদার এবং ভাইদের জন্য ওয়েপেন ক্রিয়েট করো, আর বাকি পার্ট তুমি রাখতে পারো। এটা শুনে আঙ্কেল ইউজি অনেক বেশি খুশি হয়ে যায়। এখন আমাদের কিনিউ ফার্স্ট স্টেজের কাল্টিভেটর আর আঙ্কেল ইউজি থার্ড স্টেজের। এর জন্য কিনিউ আঙ্কেলের কাছ থেকে থার্ড স্টেজে কাল্টিভেশনের বিষয়ে ইনফরমেশন কালেক্ট করে, যেখানে আমরা জানতে পারি আঙ্কেল ইউজি থার্ড স্টেজের কেবল ইনিশিয়াল লেভেলে রয়েছে, ওনাকেও এখনও আরও অনেক আগে যেতে হবে। ওই সময় কিনিউ জিজ্ঞেস করে থার্ড স্টেজে পৌঁছানোর জন্য কি কোনো শর্টকাট রাস্তা আছে, যেটাতে আঙ্কেল ইউজি বলে একদমই না, থার্ড স্টেজে পৌঁছানোর শুধু একটাই রাস্তা রয়েছে, যেখানে তোমাকে অনেক বেশি পরিমাণে এনার্জি নিজের ম্যান্ডেরিয়ান্সে স্টোর করতে হবে। কিন্তু তুমি তো এক এক্সটার্নাল কাল্টিভেটর, এর জন্য তোমাকে তো আরও কঠোর প্র্যাকটিস করতে হবে। তার সাথে সাথে আঙ্কেল ইউজি বলে এমনিতেও আমি এক এমন কাল্টিভেটরের বিষয়ে শুনেছিলাম যে থার্ড স্টেজে পৌঁছানোর জন্য কিছু সিক্রেট মেথডের ইউজ করেছিল। ওই কাল্টিভেটর ওইসব সিক্রেট মেথডকে এত বেশি করে মাস্টার করে নিয়েছিল যে সে একদম থার্ড স্টেজের পিকে পৌঁছে যায়, তাও আবার অনেক কম সময়ের মধ্যে। কিন্তু কিছু লোকেরা এই বিষয়ে একদম খুশি ছিল না। এর জন্য ওরা ওই কাল্টিভেটরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ওই কাল্টিভেটর নিজের এক খুবই পাওয়ারফুল অ্যাটাকেই অনেক সোলজারকে নিমিষের মধ্যে মেরে ফেলে। কিন্তু এমনটা করার ফলে ওই কাল্টিভেটরের ইন্টারনাল স্পিরিট অনেক বেশি উইক হয়ে পড়ে। তার সাথে সাথে ওই সময়ই ওর ফাইনাল স্টেজের এক্সামও স্টার্ট হয়ে যায়। এখন উইক হওয়ার কারণে ও নিজের এক্সামকে পাস করতে পারে না আর মারা যায়। কিন্তু এমনটা বলা হয়ে থাকে মারা যাওয়ার আগে ওই কাল্টিভেটর নিজের সিক্রেট মেথডকে 3 ডায়াগ্রামে লুকিয়ে দিয়েছিল, আর যেই ওই ডায়াগ্রাম খুঁজে সেটাকে বুঝতে পারবে সে খুব সহজেই থার্ড স্টেজকে হাসিল করে নিবে। এখন কিনিউ ওইসব ডায়াগ্রামের বিষয় শুনে অনেকে বেশি এক্সাইটেড হয়ে যায়। অন্যদিকে আঙ্কেল ইউজি কন্টিনিউ ওই স্টোনকে রিফাইন করছিল, যাতে সে ওটার সাহায্যে কিছু ওয়েপেন বানাতে পারে। নেক্সট দিন আঙ্কেল ইউজি কিং ডাইকে লেটার পাঠায় যে
কিভাবে কিনিউ এক মূল্যবান স্টোন খুঁজে এনেছে, যেটার ইউজ করে আমি আপনাদের জন্য কিছু ওয়েপেন বানাচ্ছি। আর এইসব ওয়েপেন অনেকে বেশি পাওয়ারফুল হবে, যেগুলোর ইউজ আপনি ব্যাটেলে করতে পারবেন। এসব কিছু শুনে তো কিন্ডাই অনেকে বেশি খুশি হয়ে যায়। এদিকে আমরা কিনিউকে দেখি যে কন্টিনিউ অনেকে বেশি পরিমাণে প্র্যাকটিস করছিল, কিন্তু এত বেশি প্র্যাকটিস করার পরও সে লক্ষ্য করে তার মধ্যে তেমন কোনো চেঞ্জেস আসছে না, আর সে নিজের স্টেজকেও ব্রেক থ্রু করতে পারছে না, যার কারণে কিনিউ অনেকে বেশি উদাস হয়ে যায়। কিন্তু তখনই হঠাৎ করে তার গ্র্যান্ডফাদারের কথা মনে পড়ে, যে তাকে বলেছিল যদি তুমি সেকেন্ড স্টেজকে অ্যাচিভ করতে চাও তাহলে তোমার নিজেকে নেচারের সাথে কানেক্ট করতে হবে। এখন এটা মনে পড়াতে কিনিউ আবারও কাল্টিভেশন করা স্টার্ট করে। এখন অনেকক্ষণ সময় কাল্টিভেশন করার পরে আমরা দেখতে পাই কিনিউ নিজেকে নেচারের সাথে কানেক্ট করে নিয়েছিল, যার কারণে সে অনেক ছোট ছোট জিনিসকেও খুব সহজেই দেখতে পাচ্ছিল, এমনকি সে খুব কম আওয়াজকেও শুনতে পাচ্ছিল। এখন এইসব নতুন অ্যাবিলিটির কারণে কিনিউ বুঝতে পেরে যায় সে সেকেন্ড স্টেজের ইনিশিয়াল লেভেলে পৌঁছে গেছে, যে এই বিষয়টা ওকে অনেক বেশি খুশি করে। কারণ কিনিউ এর ফাদার ওকে বলেছিল যদি তুমি সেকেন্ড স্টেজে পৌঁছে যাও তাহলে তুমি আমাদের প্ল্যানে সামিল হতে পারবে। পরের দিন আমরা দেখতে পাই আঙ্কেল ইউজি কিনডাইকে 5টি তলোয়ার দিয়ে দেয়, যেগুলো সে ওই রেড স্টোনের সাহায্যে রিফাইন করেছিল। এইসব তলোয়ার এত বেশি পাওয়ারফুল ছিল যে এগুলোর সাহায্যে কোনো সেকেন্ড স্টেজের কাল্টিভেটর থার্ড স্টেজের ইনিশিয়াল লেভেলের কাল্টিভেটরকে খুব সহজে হারাতে পারবে। এখন এটা জেনে তো কিনডাই অনেক বেশি খুশি হয়ে যায়, আর এর জন্য সে ফ্যাং ইউজিকেও ধন্যবাদ জানায়। কিন্তু ইউজি বলে এর কোনো প্রয়োজন নেই, আমি তো তেমন কিচ্ছু করিনি, বরং এর সমস্ত ক্রেডিট তো কিনিউকে দেওয়া উচিত। কিন্তু জানি না সে এই মুহূর্তে এখানে প্রেজেন্ট কেন নেই। ওই সময় সেখানে থাকা একটা সোলজার বলে কিনিউ তো সকাল সকালে নিজের ওয়েপেন নিয়ে এখান থেকে চলে গিয়েছে, আর আমরা জানি না ও এখন কোথায়। এরপরে সিন শিফট হয়ে কিনিউ এর পরে চলে আসে যে স্কাই নাইট অর্গানাইজেশনের অফিসে এসেছিল, যেখানে ওকে একটা গোল্ডেন মাস্ক অ্যাসাসনকে মারার টাস্ক দেওয়া হয়, কারণ ওই গোল্ডেন মাস্ক অ্যাসাসন এখন খারাপ হয়ে গিয়েছিল। আমরা জানি কিনিউ নিজে একটা সিলভার মাস্ক অ্যাসাসন, আর গোল্ডেন মাস্ক অ্যাসাসন তো অনেকে বেশি পাওয়ারফুল হয়, কিন্তু তবুও কিনিউ ওই মিশনকে অ্যাকসেপ্ট করে গোল্ডেন মাস্ক অ্যাসাসনকে খুঁজতে বেরিয়ে পড়ে। এরপরে আমরা রাতের সিন দেখি যেখানে কিনিউ ওই গোল্ডেন মাস্ক অ্যাসাসনকে খুঁজে নিয়েছিল, যেখানে ওই গোল্ডেন মাস্ক অ্যাসাসন নিজের ভিলাতে বসে এক কসমিক ডায়াগ্রামকে বোঝার চেষ্টা করছিল, কিন্তু তখনই সে ওখানে মিটিওরের এনার্জিকে ফিল করে নেয়, আর সে নিজের ব্রাদার অ্যান্ড সিস্টারকে মিটিওরকে মারার অর্ডার দিয়ে দেয়। যেখানে ফাইটের দৌড়ন মিটিওর প্রথমবার ওই রেড স্টোনের সাহায্যে বানানো গ্লাভস অ্যান্ড ড্যাগারকে বাইরে বের করে, যেগুলোর পাওয়ার অনেকটাই বেশি ছিল। আর গোল্ডেন মাস্ক অ্যাসাসনও এই বিষয়টা অনুভব করে ফেলে। এর জন্য সে তৎক্ষণাৎ নিজের ব্রাদার অ্যান্ড সিস্টারকে পিছনে সরে আসতে বলে, কিন্তু এর আগে ওরা পিছনে সরে আসতে পারত তখনই কিনিউ নিজের ফার্স্ট মুভ অ্যাক্টিভেট করে ওদেরকে প্রাণী মেরে ফেলে। এখন এটা দেখে তো ওই গোল্ডেন মাস্ক অ্যাসাসন অনেকে বেশি রেগে যায়, আর সে নিজের ফুল পাওয়ার অ্যাক্টিভেট করে মিটিওরের উপরে হামলা করা শুরু করে দেয়। যেখানে মিটিওর ওর সাথে ফাইট করার পরে একটা বিষয় তো বুঝতে পেরে যায় যে যদি আমাকে এই গোল্ডেন মাস্ক অ্যাসাসনকে হারাতে হয় তাহলে আমার এর স্পিডকে ম্যাচ করতে হবে, যার কারণে সে নিজের হাতে এবং পায়ে থাকা ওয়েটকে ব্রেক করে ফেলে, যার কারণে মিটিওরের স্পিড এখন অনেক বেশি ফাস্ট হয়ে গিয়েছিল, আর সে ওই অ্যাসাসনকে সমান সমান টক্কর দিচ্ছিল। কিন্তু তখনই ফাইটের দরুন ওই গোল্ডেন মাস্ক অ্যাসাসন নিজের একটা স্পেশাল টেকনিককে ইউজ করতে লাগে, যার হাত থেকে আজ পর্যন্ত কেউই বাঁচতে পারেনি। মিটিওরও এই স্পেশাল টেকনিকের বিষয়ে আগে থেকে জানতো, এর জন্য সে দ্রুত পিছনে সরে এসে ওই অ্যাটাককে ব্লক করে নেয়। তার সাথে সাথে সে নিজের ড্যাগার ইউজ করে খুব দ্রুত ওই গোল্ডেন মাস্ক অ্যাসাসনের গলা কেটে ফেলে। এখন ওই অ্যাসাসনকে মারার পরে কিনিউ আবারও স্কাই নাইট অর্গানাইজেশনে ফিরে আসে, যেখানে রিপোর্ট দেওয়ার পরে এখন ওকে নতুন গোল্ডেন মাস্ক অ্যাসাসন বানিয়ে দেওয়া হয়। অন্যদিকে আমরা জঙ্গলে স্কাই নাইট অর্গানাইজেশনের 2 মাস্টারকে দেখি, যারা এই খবর স্কাই নাইট অর্গানাইজেশনের হেডকেও পৌঁছে দিয়েছিল যে মিটিওর নামের একটা ছেলে গোল্ডেন মাস্ক অ্যাসাসনকে মেরে দিয়েছে। আর আমরা জানতে পারি ওই হেড আর কেউ না বরং কিনিউ এর ফাদার, যে লুকিয়ে এই স্কাই নাইট অর্গানাইজেশনকে চালাচ্ছিল, যাতে সে নিজের ডাইনেস্টিকে খারাপ লোকেদের হাত থেকে বাঁচাতে পারে। তার সাথে সাথে এই খবর চু ডাইনেস্টির কিং জ্যাংয়ের কাছেও পৌঁছে যায় যে ওর স্পাই গোল্ডেন মাস্ক অ্যাসাসন মারা গিয়েছে। এটা শুনে তো জ্যাং অনেক বেশি রেগে যায়, আর সে নিজের সেনাপতিকে ডেকে বলে তুমি কিছুদিন আগে আমাকে একটা পার্সনের বিষয়ে বলেছিলে যে আমার কাছে থাকা কসমিক ডায়াগ্রামের বদলে আমাকে 17 মনস্টার দিতে রাজি, তো যাও গিয়ে এই ডিল পুরো করো, যাতে আমরা ওই মনস্টারদের বডির সাহায্যে নিজেদের জন্য কিছু ওয়েপেন বানাতে পারি, যেগুলো সামনে হতে চলা ফাইটে আমাদেরকে হেল্প। অন্যদিকে আমরা কিনিউকে দেখি যে গোল্ডেন মাস্ক অ্যাসাসনের কাছ থেকে পাওয়া একটা ডায়াগ্রামকে বোঝার চেষ্টা করছিল। ওই সময় সে বলোকে কিছু হিন্ট দেয়, যেটা পেয়ে কিনিউ ওই ডায়াগ্রামকে নিজের এক্সটার্নাল এনার্জির সাহায্যে প্র্যাকটিস করা শুরু করে। এখন কিছু সময় প্র্যাকটিস করার পরে ফাইনালি কিনিউ ওই ডায়াগ্রামের বিষয় ভালো করে বুঝতে পেরে যায়। পরের দিন সকালে কিনিউ নিজের কিংডমে ফিরে যাচ্ছিল, যেখানে সে অনেক বেশি খুশিও ছিল, কারণ সে নিজের ফাদারকে বলতে চাচ্ছিল যে সে এখন সেকেন্ড স্টেজে পৌঁছে গেছে। অন্যদিকে সিন শিফট হয় আর আমরা ফ্যাট মাস্টারকে দেখি, যার কাছে ই ফ্যাং ওই কসমিক ডায়াগ্রামে ডিল করতে এসেছিল। সবকিছু খুব ভালোই চলছিল, কিন্তু তখনই সেখানে কিনিউ এর গ্র্যান্ডফাদার
মাস্টার লিয়ান চলে আসে, যে ইফ্যাংকে বলে তোমার সাহস কি করে হলো আমাদের টেরিটরিতে আসার। এখন এটা বলার সাথে সাথে সে নিজের দুই সাথীকে ওদের ওপরে হামলা করার অর্ডার দিয়ে দেয়, যেটা শুনে ওই দুই সাথী সবার প্রথমে ফ্যাট মাস্টারকে মেরে ফেলে। তার সাথে সাথে ওরা ইফ্যাংয়ের সঙ্গী সাথীদেরকেও মারতে শুরু করে দেয়। কিন্তু এর আগে ওরা ইফ্যাংকে মারতে পারতো, তখনই সেখানে ইফ্যাংয়ের ফাদার চলে আসে, যে আসার সাথে সাথেই নিজের নিডল টেকনিক ইউজ করে মাস্টার লিয়ানের একটা সঙ্গীকে প্রাণে মেরে ফেলে। এখন মাস্টার লিয়ান এত বছর পরে এ কিংকে দেখে রেগে বলে, তোমার সাথে অনেকদিন পরে আমার সাক্ষাৎ হচ্ছে, আর আজকে আমি তোমার কাছ থেকে নিজের মেয়ের মৃত্যুর বদলা অবশ্যই নিব। আসলে আজ থেকে অনেক বছর আগে এ কিং মাস্টার লিয়ানের মেয়েকে প্রাণে মেরে ফেলেছিল। এরপরে মাস্টার লিয়ান এবং এ কিং দুজনেই এক খুবই খতরনাক ফাইট করতে লাগে, যেখানে ওরা একে অপরকে সমান সমান টক্কর দিচ্ছিল। কিন্তু কিছু সময় পরে এ কিং অনেক বেশি ইনজোর্ড হয়ে যায়, যেটা দেখে সে বলে অনেক হয়েছে, এখন আমাকে নিজের স্পেশাল অ্যাটাকের ইউজ করতেই হবে। যেটা বলার সাথে সাথে সে নিজের 1000 নিডল টেকনিকের সাহায্যে মাস্টার লিয়ানের উপরে হামলা করে দেয়। এখন মাস্টার লিয়ান ওই অ্যাটাকের সাথে হিট হওয়ার আগেই এক খুবই পাওয়ারফুল স্ল্যাশ অ্যাটাক একিনের উপরে করে, যার কারণে সে তৎক্ষণাৎ নিজের জায়গায় মারা যায়। কিন্তু তার সাথে সাথে ওই সমস্ত নিডেলও মাস্টার লিয়ানকে গিয়ে হিট করে। এখন কিংইও ওই জায়গার কাছ দিয়ে যাচ্ছিল, যে নিজের গ্র্যান্ডফাদারের এনার্জিকে ফিল করে তৎক্ষণাৎ সেই দিকে যাওয়া শুরু করে। কিন্তু কিংইয়ের সেই জায়গায় পৌঁছতে অনেকটাই দেরি হয়ে যায়, কারণ ওর যাওয়ার আগেই গ্র্যান্ডফাদার মারা গিয়েছিল, যেটা দেখে তো কিংইও অনেক বেশি দুঃখী হয়ে পড়ে। তার সাথে সাথে ওর অনেক বেশি রাগও হচ্ছিল। এর জন্য সে নিজের ফুল স্পিড ইউজ করে এক ঝটকাতেই ইফ্যাং এবং তার সমস্ত সঙ্গী সাথীদেরকে মেরে ফেলে, যার পরে কিনিউ নিজের গ্র্যান্ডফাদারের ডেড বডি নিয়ে কিংডমে ফিরে আসে। কিন্তু গ্র্যান্ডফাদারের মারা যাওয়াটা কিনিউ কিছুতে সহ্য করতে পারছিল না, সে খুব খারাপভাবে ভেঙে পড়ে। এখন আমরা কিছুদিনের পরের সিন দেখি, যেখানে কিনিউ এখন অনেক বেশি উদাস ছিল, কিন্তু তার সাথে সাথে সে এই বিষয়টা ভালো করে জানতো যে আমাকে সামনের দিকে এগোতেই হবে। গ্র্যান্ডফাদারও নিশ্চয়ই আমাকে এভাবে থেমে থাকতে দেখতে চাইবে না, ওনার জন্য আমাকে ইমর্টাল লেভেলে পৌঁছতেই হবে। এসব কিছু ভেবে কিনিউ আবারও ওই কসমিক ডায়াগ্রামকে প্র্যাকটিস করা শুরু করে দেয়। এখন কিছু সময় প্র্যাকটিসের পরে কিনিউ বলে, আমি এখন এটাকে একদম মাস্টার করে নিয়েছি, তাই এটার আর আমার কোনো প্রয়োজন নেই। এই কারণে কিনিউ ওই ডায়াগ্রামকে নিজের কিংডমের ট্রেজার হাউসে রাখতে চলে যায়, যেখান থেকে ফিরে আসার সময় সে একটা বক্সকে গ্লো করতে দেখে। কিনিউ ওই বক্সকে দেখে বলে, এটা তো ওই বক্সটাই যেটা আমি ইফ্যাংয়ের কাছ থেকে পেয়েছিলাম। এর জন্য সে ওই বক্সটা ওপেন করে, যার ভিতরও ঠিক আগের মতোই আরও একটি কসমিক ডায়াগ্রাম ছিল। এটা দেখে তো কিনিউ অনেক বেশি খুশি হয়ে যায়, আর বলে, মনে হচ্ছে আজকে আমার দিনটা খুবই ভালো, কারণ আমি সেকেন্ড কসমিক ডায়াগ্রামও পেয়ে গেছি। এখন ওই কসমিক ডায়াগ্রামকে বক্স থেকে বাইরে বের করার পরেও কিনিউয়ের মনে হচ্ছিল ওই বক্সের ভিতরে আরও কিছু একটা আছে, কারণ ওটার ভিতর থেকে কিছু অদ্ভুত এনার্জি ফিল হচ্ছিল। এর জন্য কিনিউ ওই বক্সটাকে ভালো করে চেক করতে লাগে। এখন কিছুক্ষণ সময় চেক করার পরে কিনিউ থার্ড ডায়াগ্রামকেও খুঁজে পেয়ে যায়। এটা দেখে তো কিনিউ অনেক বেশি খুশি হয়, আর বলে, আমি 3 কসমিক ডায়াগ্রাম পেয়ে গেছি। এর মানে এখন আমি ওই সিক্রেট টেকনিককে শিখতে পারবো, যার সাহায্যে আমি খুব সহজেই নিজেকে ইমর্টাল লেভেলে নিয়ে যেতে পারবো। এরপরে কিনিউ সোজা নিজের ফাদারের কাছে চলে যায় এইসব কিছু বলার জন্য। কিন্তু যখনই সে ফাদারের কাছে পৌঁছায়, সে দেখতে পায় ওই জায়গায় তো আগে থেকেই অনেক লোকেরা প্রেজেন্ট রয়েছে। এর জন্য সে এই সময় কিচ্ছু বলে না, আর চুপচাপ একটা সাইডে গিয়ে দাঁড়িয়ে পড়ে। দেন কিন্ডাই সবাইকে বলে, আমি সেকেন্ড স্টেজকে অলমোস্ট কমপ্লিট করে ফেলেছি। এর জন্য আমি থার্ড স্টেজের ফার্স্ট লেভেলকে অ্যাচিভ করার জন্য হেভেনলি ট্র্যাবুলেশন এক্সাম দিতে চলেছি, যার কারণে আমাকে কিংডম থেকে দূরে যেতে হবে। এই প্রসেস অনেক বেশি খতরনাক, এর জন্য আমার সমস্ত ধ্যান এক্সামকে পাস করতে দিতে হবে, আর আমার যাওয়ার পরে আমার ছেলেরা এই কিংডমকে সামলাবে। তার সাথে সাথে আমি নিজের সঙ্গে কিছু সৈনিকদেরকেও নিয়ে যাব, যারা এই এক্সামের দরুন আমাকে প্রোটেক্ট করবে, কারণ কেউ যদি মাঝখানে আমাকে ডিস্টার্ব করে তাহলে এতে আমার প্রাণ চলে যেতে পারে। এটা শুনে তো কিনিউ নিজের ফাদারের জন্য চিন্তা করতে লাগে। এর জন্য সে বলে, আমিও তোমার সাথে যাব। কিন্তু ওর ফাদার পরিষ্কার মানা করে দেয়, আর বলে, এখনো পর্যন্ত তো তুমি সেকেন্ড স্টেজেও পৌঁছাওনি, আর ট্রাবুলেশনের সময় আমাকে আটকানোর জন্য চু কিংডম থেকে 2 থার্ড স্টেজের কাল্টিভেটর আসতে পারে, ওদের মোকাবিলা তোমার পক্ষে করা সম্ভব নয়। এখনো ফাদারের এই সমস্ত কথা শোনার পরে কিনিউ নিজের সেকেন্ড স্টেজের পাওয়ারকে অ্যাক্টিভেট করে নেয়, যার কারণে ওখানে থাকা সমস্ত লোকেরা বুঝতে পেরে যায় কিনিউ অলরেডি সেকেন্ড স্টেজে পৌঁছে গেছে, যেটা সত্যি অনেক বড় একটা ব্যাপার, কারণ কোনো এক্সটার্নাল প্র্যাকটিশনারের পক্ষে এমনটা করা খুব একটা সহজ নয়। কিন্তু এরপরও কিন্ডাই বলে, আমি যখন একবার বলে দিয়েছি তুমি আমার সাথে যাবে না, তো যাবে না, কারণ আমি নিজের ছেলেদেরকে কিছুতেই বিপদের মুখে ছাড়তে পারবো না। আমি অলরেডি নিজের জন্য একটা বডিগার্ডের ব্যবস্থা করেছি। এখনো ফাদারের এই সমস্ত কথা শুনে কিনিউ রেগে যায়, আর ইমোশনাল হয়ে বলে, আমি তোমার কাছে আজ পর্যন্ত কিচ্ছু চাইনি, আমি সবসময় শুধু নিজেকে পাওয়ারফুল বানানোর দিকে ধ্যান দিয়েছিলাম, যাতে তুমি আমাকেও নিজের কাছে রাখতে পারো, কিন্তু আমার মনে হয় তুমি এরকমটা চাওই না। এখন এসব কিছু বলে কিনিউ অনেক বেশি নিরাশ হয়ে সেখান থেকে চলে যায়, যেখানে বাইরে আসার পরে সে সেকেন্ড ডায়াগ্রামকে প্র্যাকটিস করা শুরু করে দেয়, যেটাকে অনেকক্ষণ সময় ধরে প্র্যাকটিস করার পরেও কিনিউ এর মনে হয় ফার্স্ট ডায়াগ্রাম এবং সেকেন্ড ডায়াগ্রাম দুটোরই স্টেপ প্রায় সেম।
এই বিষয়টা কিনিউকেও একটু অবাক করে, আর সে বলে এখানে নিশ্চয়ই কিছু একটা গড়বড় আছে। যদি এই দুই ডায়াগ্রামের স্টেপ সেম হয় তাহলে নিশ্চয়ই এদের টাইমিং আলাদা আলাদা হবে, যার কারণে কিনিউ ওই সব স্টেপকে স্লো এবং ফাস্ট কম্বিনেশনে প্র্যাকটিস করা শুরু করে। আর এভাবে প্র্যাকটিস করতে করতে আমরা দেখতে পাই কিনিউয়ের এনার্জি বদলে গোল্ডেন কালারের হয়ে যায়, যার কারণে সে অনেক বেশি খুশি হয়। তার সাথে সাথে আমরা এটাও জানতে পারি কিনিউ ওই সেকেন্ড ডায়াগ্রামকেও শিখে ফেলেছিল। অন্যদিকে আমরা চু ডাইনাস্টিতে কিং জ্যাংকে দেখি, যার কাছে ওর ফাদারের একটা স্পাই আসে যে ওকে বলে কিন্ডাই হ্যাভেনলি ট্রেভলিউশন দিতে যাচ্ছে, এটা তোমার জন্য একটা দারুণ সুযোগ ওকে মারার, কারণ এই ট্রেভলিউশন এক্সামের দরুন কিংডাই অনেক বেশি উইক হয়ে পড়বে। কিং জ্যাংয়েরও এই প্ল্যান খুব ভালো মনে হয়, আর সে বলে আমি নিজের কিংডম থেকে দুই থার্ড স্টেজের কাল্টিভেটরকে ওকে মারার জন্য পাঠিয়ে দিব, কিন্তু ওই দুই ইমর্টাল লেভেলের কাল্টিভেটর অনেক বেশি লোভী, তাহলে আমি এই কাজের জন্য ওদেরকে মানাবো কিভাবে? যেটাতে ওই স্পাই কিং জ্যাংকে একটা এলেক্সিয়ার দিয়ে বলে এটা তোমার ফাদার পাঠিয়েছে, যার সাহায্যে তুমি ওদেরকে খুব সহজেই এই কাজের জন্য হ্যাক করাতে পারবে। যেটা শুনে কিং জ্যাং ঠিক এমনটাই করে। সে সোজা ওই দুই ইমর্টাল লেভেলের কাল্টিভেটরের কাছে চলে যায়, যেখানে প্রথমে তো ওরা কিং জ্যাংকে সাহায্য করার জন্য পরিষ্কার মানা করে, কিন্তু যখনই কিং জ্যাং ওদেরকে ওই এলেক্সিয়ারের অফার দেয় তো ওরা দুজন তৎক্ষণাৎ এর জন্য মেনে যায়। তার সাথে সাথে কিং জ্যাং বলে আমি তোমাদের সাথে নিজের 4 ওরিয়ারকেও পাঠাবো যারা কিং ডাইকে মারতে তোমাদেরকে সাহায্য করবে। অন্যদিকে আমরা কিনিউকে দেখি যে কন্টিনিউ প্র্যাকটিস করে থার্ড ডায়াগ্রামকে বুঝতে পেরে যায়। এরপরে কিনিউ বলে আমি সমস্ত ডায়াগ্রামকে ভালো মতো শিখে ফেলেছি, কিন্তু এরপরও এগুলো আমার তেমন কোনো কাজের নয়, কারণ আমার ফাদার এমনিতেও আমাকে একটা বেকার ছেলে মনে করে। ওনার মতে আমি কোনো কাজেরই নই, কিন্তু আমি তো শুধু এই সমস্ত পাওয়ার ওনাকে ইমপ্রেস করার জন্যই হাসিল করেছি। এখন কিনিউয়ের অনেক বেশি রাগ হচ্ছিল, তাই সে নিজের এই সমস্ত রাগ মিটিওর হয়ে শত্রুদের উপরে দেখাচ্ছিল, যেখানে সে নিজের রাস্তায় আসা সমস্ত খারাপ লোকেদেরকে নিমেষের মধ্যে খতম করে ফেলছিল, যার কারণে স্কাই নাইট অর্গানাইজেশনও মিটিওরের পাওয়ারের বিষয়ে খুব ভালো করে জানতে পেরে গিয়েছিল। এর জন্য একটা মেম্বার মিটিওরকে বলে আমাদের লিডার তোমার সাথে দেখা করতে চায়। এটা শুনে তো মিটিওর বুঝতে পারে না যে স্কাই নাইট অর্গানাইজেশনের লিডারের ওর সাথে দেখা করার কিসের প্রয়োজন, কিন্তু এরপরও সে লিডারের সাথে দেখা করতে চলে যায়, যেখানে সে দেখতে পায় স্কাই নাইট অর্গানাইজেশনকে তো ওর কিংডমেরই একটা পার্সন চালাচ্ছে। তার সাথে সাথে সে এটাও জানতে পেরে যায় এই পার্সন তো তার ফাদারের এক সাথী। এখন কিনিউয়ের মাথায় অনেক প্রশ্ন চলছিল, তখনই হঠাৎ করে ওই পার্সন কিনিউয়ের উপরে হামলা করে দেয়, যেটা দেখে তো কিনিউ অনেক বেশি শক হয়, আর সে নিজের সামনে একটা শিল্ড বানিয়ে ওই অ্যাটাককে ব্লক করে ফেলে। এরপরে কিনিউ ওই পার্সনকে জিজ্ঞেস করে আপনি এটা কি করছেন, যেটাতে ওই পার্সন বলে আমাকে ক্ষমা করে দিও, আমি শুধু তোমার টেস্ট নিচ্ছিলাম আর তুমি সেই টেস্টকে পাস করে ফেলেছো। যার পরে ওই পার্সন কিনিউকে টি অফার করে আর বলে আমার বস তোমার সাথে দেখা করতে চায়। আসলে উনি এক জায়গায় সেফলি পৌঁছতে চান, যার জন্য ওনার তোমার সাহায্যের প্রয়োজন। এটা বলে ওই পার্সন কিনিউকে নিজের বসের কাছে নিয়ে যায়, যেখানে পৌঁছে কিনিউ জানতে পারে ওই বস আর কেউ না বরং তার ফাদার। আর সে এটাও বুঝতে পেরে যায় স্কাই নাইট অর্গানাইজেশনকে ওর ফ্যামিলি চালাচ্ছে যাতে আমাদের কিংডম সেফ থাকে। এরপরে কিংডাই মিটিওরকে ধন্যবাদ জানায়, কারণ সে এত দ্রুত ওনার টাস্ক অ্যাকসেপ্ট করে নিয়েছিল। এটা শুনে মিটিওর বলে না না, এর কোনো প্রয়োজন নেই, আমার তো এটাই কাজ। এখন সমস্ত কথাবার্তা হওয়ার পরে কিংডাই বলে আমাদেরকে এখন এখান থেকে আমার এক্সামওয়ালা জায়গায় যেতে হবে। এরপরে রাস্তায় আমরা কিনিউকে দেখতে পাই যে অনেক বেশি খুশি ছিল, কারণ সে সবসময় এটাই চাইতো যে সে কিভাবে নিজের ফাদারকে সাহায্য করবে, আর আজকে তার ইচ্ছাটা পূর্ণও হচ্ছে, এখন সেটা মিটিওর রূপেই হোক না কেন। তার সাথে সাথে আমরা সেবলকেও দেখি যে লুকিয়ে এদের সাথে যাচ্ছিল। কিছু সময় পরে সন্ধ্যা হয়ে আসে, তো কিংডাই বলে আমাদেরকে আজকের রাত এখানেই এই ভিলাতে কাটাতে হবে, কারণ রাত্রে যাত্রা করা একদমই সেফ নয়। অন্যদিকে আমরা ভুডি এবং ভুজিনকে দেখি যারা থার্ড লেভেলের কাল্টিভেটর, আর ওদের সাথে 4 সেকেন্ড স্টেজের খুব খতরনাক ওরিয়ারও ছিল যারা কিং জ্যাংয়ের কথায় কিংডাইকে মারতে যাচ্ছিল। অন্যদিকে রাতে ভিলাতে আমরা কিনিউকে দেখি যার একটুকু ঘুম আসছিল না, যে আকাশের দিকে তাকিয়ে নিজের ভাগ্যের বিষয়ে ভাবছিল যে আমার ভাগ্য কতটাই অদ্ভুত, যে কাজ আমি কিনিউ হয়ে করতে চাচ্ছিলাম সেই কাজ আজকে আমাকে মিটিওর হয়ে করতে হচ্ছে। এখন কিনিউ এসব কিছু ভাবছিলই কি তখনই সেখানে কিং ডাই চলে আসে, যে মিটিওরকে বলে এত রাতে তুমি এখানে কি করছো, যেটাতে মিটিওর বলে আমি তো শুধু সামনে হতে চলা বিপদের বিষয়ে ভাবছিলাম। যেটাতে কিং ডাই বলে যদি তোমার ভয় লেগে থাকে তাহলে তুমি এখান থেকে ফিরে যেতে পারো, কিন্তু মিটিওর পরিষ্কার এর জন্য মানা করে দেয় আর বলে আমার একটুকু ভয় করছে না, আর এমনি তো আমি শুধু আপনাকে প্রোটেক্ট করতে চাই। এটা শুনে তো এক মুহূর্তের জন্য কিং ডাইয়ের মনে হয় এ হয়তো তার ছেলে কিনিউ, কারণ কিনিউ সবসময় এই ধরনের কথাই বলতো, কিন্তু যখন সে এই কথা আঙ্কেল ইউজিকে বলে তো ইউজি ওনাকে ক্লিয়ার করে দেয় যে না, আমি আসার সময় ওকে স্ক্যান করেছিলাম, ও একদমই কিনিউ নয়। এরপরে নেক্সট দিন আমরা দেখি ওরা নিজেদের যাত্রায় বেরিয়ে পড়ে, যেখানে কিছুক্ষণ সময় ট্রাভেল করার পরে ওরা একটা লাভা গেটে পার করে এক্সামওয়ালা জায়গায় পৌঁছে যায়, যে জায়গা অনেক বেশি সুন্দর ছিল। এরপরে কিংডাই ইউজিকে বলে তোমাকে এই জায়গার মধ্য থেকে একটা ভালো প্লেস খুঁজে বের করতে হবে
যেখানে আমি ট্রেবুলেশন দিতে পারবো। এটা শুনে ইউজি ওই পুরো জায়গাকে ভালো মতো স্ক্যান করতে লাগে, যেখানে সে একটা সুইটেবল প্লেসের বিষয় জানতে পেরে যায়। এরপরে আঙ্কেল ইউজি সবাইকে নিয়ে ওই জায়গায় চলে আসে, যেটা সত্যি কাল্টিভেশনের জন্য একটা ভালো প্লেস ছিল। যেখানে পৌঁছানোর পরে আঙ্কেল ইউজি ওই জায়গায় কিং ডাইয়ের এক্সামের জন্য প্রিপারেশন স্টার্ট করে দেয়, যেখানে সবার প্রথমে সে ওখানে থাকা কিছু পাথরকে ব্রেক করে 8 পিলার ফরমেশন ক্রিয়েট করে দেয়, যাতে কিং ডাই ওই 8 পিলার ফরমেশনের মাঝখানে বসে এই এক্সাম দিতে পারে। দেন কিং ডাই ওই 8 পিলার ফরমেশনের সেন্টারে গিয়ে বসে নিজের কাল্টিভেশন স্টার্ট করে। অন্যদিকে আঙ্কেল ইউজি সবাইকে বলছিল যে শত্রুরা এখানে আসতেই চলেছে, এর জন্য আমাদের যে করেই হোক কিং ডাইকে প্রোটেক্ট করতেই হবে, কারণ যদি একবার এই এক্সাম স্টার্ট হয়ে যায় তাহলে কিং ডাই এখান থেকে একটুকু সরতেও পারবে না, তার সাথে সাথে উনি খুব উইক হয়ে পড়বেন, যার কারণে শত্রুরা ওনার উপরে সহজেই হামলা করতে পারবে। এখন সমস্ত ইনফরমেশন দেওয়ার পরে আঙ্কেল ইউজি সবার ওপরে একটা স্পেশাল ধরনের ট্যাগ লাগিয়ে দেয়, যাতে কোনো শত্রু ওদের রূপ নিতে না পারে। এখন সমস্ত কিছু হওয়ার পরে আঙ্কেল ইউজি সবাইকে নিজেদের জায়গা নিতে বলে, যেটা শুনে সবাই ঠিক এমনটাই করে। যেখানে মিটিওর ভাবছিল যে করেই হোক আমি নিজের ফাদারকে প্রোটেক্ট করবই, যাতে আমি এটা প্রমাণ করে দিতে পারি যে ফাদার আমাকে যতটাই দুর্বল মনে করুক না কেন আমি অতটাও দুর্বল নই। এখন কি নিউ এসব কিছু ভাবছিল কি তখনই সেখানকার আবহাওয়া খারাপ হয়ে যায়, কারণ টেস্টের সময় হয়ে গিয়েছিল। এখন এক্সাম স্টার্ট হওয়ার সাথে সাথেই হ্যাভেনের পক্ষ থেকে একটা লাইটনিং সোজা এসে কিং ডাইয়ের ওপর হিট করে, কিন্তু কিং ডাই ওই 8 পিলার ফরমেশনের সাহায্যে সেটাকে খুব সহজেই ব্লক করে নেয়। তার সাথে সাথে আমরা ওই জায়গার বাইরে ভুডি এবং ভুজিংকে দেখি, যে নিজের সাথীদেরকে নিয়ে সেখানে পৌঁছে গিয়েছিল। এরপরে ওরা কথা বলতে লাগে যে কিং ডাই নিজের ফার্স্ট লাইটনিংকে ব্লক করে নিয়েছে, কিন্তু সে পরের 3-4 লাইটনিংকে ব্লক করতে পারবে না। এর জন্য যখনই সেকেন্ড লাইটনিং কিং ডাইয়ের ওপরে হিট করবে আমরা তখনই গিয়ে ওর উপরে হামলা করব। কিছুক্ষণ সময় পরেই সেকেন্ড লাইটনিংয়েরও সময় হয়ে যায়, আর যখনই সেকেন্ড লাইটনিং কিং ডাইয়ের ওপরে এসে পড়ে ওরা হামলা করা শুরু করে দেয়। মিটিওর তো এটা দেখে অনেকটা বেশি চিন্তিত হয়ে পড়ে, কারণ শত্রুরা দ্রুত ওই 8 পিলার ফরমেশনের দিকে এগোচ্ছিল, কারণ ওদের এটাই প্ল্যান ছিল যে আমরা ওই 8 পিলার ফরমেশনকে ব্রেক করে দিব, যাতে কিং ডাই নিজের এক্সাম পাস করতে না পারে, আর এই লাইটনিং ওকে প্রাণে মেরে ফেলবে। কিন্তু অন্যদিকে আঙ্কেল ইউজি এমনটা হতে দেয় না। সে সবার প্রথমে দুটো কাজ করে, এক ওই 8 পিলার ফরমেশনের চারিপাশে একটা শিল্ড বানিয়ে দেয়, তার সাথে সাথে সে ওই 4 ওরিয়ারকেও একটা ইলিউশনের মধ্যে ফাঁসিয়ে দেয়, যার কারণে ওই 4 ওরিয়ার নিজের জায়গাতেই ফ্রিজ হয়ে যায়। এখন এসব কিছুর কারণে তো ভুডি অনেকে বেশি রেগে যায়। এর জন্য সে সোজা আঙ্কেল ইউজির ওপরে হামলা করা শুরু করে দেয়, যেখানে ইউজিও নিজের রেড তলোয়ার ইউজ করে ওর সাথে ফাইট করছিল। অন্যদিকে আমরা মিটিওরকে দেখি যে নিজের সাথীদের সাথে ভুজিংয়ের মোকাবিলা করছিল। এখন এই খতরনাক ফাইটের দরুন মিটিওর সুযোগ পেয়ে ওই 4 ওরিয়ারের মধ্য থেকে দুজনকে প্রাণে মেরে ফেলে, যেটা দেখে তো ভুজিং অনেকে বেশি রেগে যায়। এর জন্য সে মিটিওরের ওপরে এক খুবই পাওয়ারফুল অ্যাটাক করতে লাগে। অন্যদিকে মিটিওর কিচ্ছু বুঝতে পারছিল না যে এই সময় সে কি করবে, কারণ সে নিজের রেড স্টোনের সাহায্যে বানানো ওয়েপেনেরও ইউজ করতে পারছিল না। এমনটা হলে সবাই জানতে পেরে যাবে যে মিটিওর আর কেউ না বরং কি নিউ। ওই সময় আমরা দেখতে পাই কিং ডাইয়ের 5 সৈনিক এসে মিটিওরের প্রাণ বাঁচিয়ে নেয়। এদিকে ভুডি এবং ভুজিং দুজনেই বুঝতে পেরে গিয়েছিল এরা সবাই অনেক বেশি পাওয়ারফুল, তার সাথে সাথে এদের কাছে রেড তলোয়ারও আছে, যেগুলো খুবই খতরনাক। এই কারণে শুধু আমরা দুজনে মিলে এদেরকে হারাতে পারবো না, আমাদের আরও কিছু সাহায্যের প্রয়োজন পড়বে। তখনই সেখানে থার্ড লাইটনিংয়েরও সময় হয়ে গিয়েছিল। তার সাথে সাথে বাকি 2 ওরিয়ারও নিজেদের ইলিউশন থেকে বাইরে চলে আসে, যেখানে ওদের মিটিওরের উপরে খুব রাগ হচ্ছিল, কারণ মিটিওর ওদের বাকি 2 সাথীকে প্রাণে মেরে ফেলেছে। এর জন্য ওরা দ্রুত সামনের দিকে এগিয়ে মিটিওরের উপরে হামলা করা শুরু করে দেয়। তো মিটিওরও ওদের সাথে ফাইট করতে লাগে, যেখানে সে নিজের ডায়াগ্রাম টেকনিক ইউজ করে এক ওরিয়ারকে প্রাণে মেরে ফেলে। এখন এসব কিছু চলছিল কি তখনই কিং ডাইয়ের ওপরে থার্ড লাইটনিং হিট করে, যেটা অনেকে বেশি পাওয়ারফুল ছিল, যার কারণে কিং ডাইয়েরও ওই লাইটনিংকে ব্লক করতে অনেকে বেশি প্রবলেম ফেস করতে হচ্ছিল। অন্যদিকে ভুডি এবং ভুজিং জানতো এটাই ওদের জন্য একটা দারুণ সুযোগ। এর জন্য ওরা নিজেদের পাওয়ার ইউজ করে ওই জায়গায় একটা স্পিরিচুয়াল ড্রাগন ক্রিয়েট করে, কিন্তু এর আগে ওরা দুজন কিং ডাইয়ের উপরে হামলা করতে পারতো ওদের সামনে আঙ্কেল ইউজি চলে আসে, যে নিজের পাওয়ার ইউজ করে ওদেরকে মাঝখানে থামিয়ে দেয়। অন্যদিকে আমরা কিং ডাইয়ের অ্যাসিস্ট্যান্টকে দেখি যে চু ডাইনেস্টির লাস্ট ওরিয়ারের সাথে ফাইট করছিল, আর সে ওকে মেরেও দেয়, কিন্তু এই ফাইটের দরুন সেও অনেক বেশি ইনজোর্ড হয়ে কিং ডাইয়ের কাছে এসে পড়ে। এখন কিং ডাইয়ের নিজের অ্যাসিস্ট্যান্টের এরকম অবস্থা দেখে টেনশন হচ্ছিল, তাই সে তৎক্ষণাৎ নিজের জায়গা ছেড়ে অ্যাসিস্ট্যান্টকে দেখতে চলে আসে। কিন্তু ওই অ্যাসিস্ট্যান্টের তো কিচ্ছু হয়নি, আসলে ও একটা ধোঁকাবাজি ছিল, যে নিজের পাওয়ার অ্যাক্টিভেট করে তৎক্ষণাৎ কিং ডাইয়ের উপরে হামলা করে দেয়, যার কারণে কিং ডাই আহত হয়ে পড়ে। তার সাথে সাথে আমরা এটাও জানতে পারি ওই অ্যাসিস্ট্যান্ট যেই ওরিয়ারকে মারার চেষ্টা করছিল সেও মারা যায়নি। আসলে এসব কিছু ওদের একটা চাল ছিল। আর তখনই লাস্ট লাইটনিংয়েরও সময় চলে আসে, যেটা অনেক বেশি খতরনাক হতে চলেছিল।
এখন এই মুহূর্তে আঙ্কেল ইউজিরও কিছু করার ছিল না, কারণ ভুডি ওনাকে নিজের ড্রাগনের সাহায্যে আটক করে রেখেছিল। তার সাথে সাথে অপরদিকে মিটিওরও ওই ওরিয়ারের সাথে ফাইট করছিল, যেখানে সে নিজের ফাদারকে বিপদের মুখে দেখে ফুল পাওয়ারকে অ্যাক্টিভেট করে নেয় আর ওই লাস্ট ওরিয়ারকে প্রাণে মেরে ফেলে। এখন এমনটা করার কারণে ওর মাস্ক নিচে পড়ে যায়, কিন্তু ওখানে চারিদিকে ধোঁয়া ছড়িয়ে যাওয়ার কারণে কেউই ওকে দেখতে পায় না। আর এই সুযোগে মিটিওর ওই অ্যাসিস্ট্যান্টকেও মেরে ফেলে। এখন এর আগে ওকে কেউ মাস্ক ছাড়া দেখতে পারতো, সে দ্রুত আবারও নিজের মাস্ক পরে নেয়। অন্যদিকে আমরা 8 পিলার ফরমেশনের মধ্যে কিং ডাইকে দেখি যে নিজের সমস্ত পাওয়ার লাগিয়ে একটা গোল্ডেন ড্রাগন ক্রিয়েট করে, যেটার ইউজ করে সে ওই লাইটনিংকে হিট করে, যার কারণে ওখানে চারিপাশে অনেক বেশি পরিমাণে এনার্জি ছড়িয়ে পড়ে। আর এর জন্য কিং ডাইও খুব খারাপভাবে ইনজোর্ড হয়ে যায়। কিন্তু সবথেকে খুশির ব্যাপার ছিল ও নিজের ট্র্যাবুলেশনকে পাস করে ফেলেছে আর এখন ও 3rd লেভেলে পৌঁছে যাবে, শুধু ওকে এখন নিজেকে হিল করতে হবে। অন্যদিকে ভুজিং এটা দেখে অনেক বেশি রেগে যায়। আর হতে পারে তুমি এখন 3rd লেভেলে পৌঁছে গেছো, কিন্তু এখনকার মতো তোমার অবস্থা অনেক বেশি খারাপ। এর জন্য ভালো এটাই হবে এখনই আমি তোমাকে প্রাণে মেরে ফেলি। যেটা বলার সাথে সাথেই সে কিং ডাইয়ের ওপরে হামলা করা শুরু করে দেয়। এখন এর আগে ওর অ্যাটাক কিং ডাইকে টাচও করতে পারতো, তখনই কিং ডাইয়ের একটা সৈনিকের সামনে এসে একটা শিল্ড অ্যাক্টিভেট করে ওই অ্যাটাককে ব্লক করার চেষ্টা করে, যেখানে সে নিজের প্রাণের বাজি লাগিয়ে ওই অ্যাটাককে ব্লকও করে নেয়। এখন এসব কিছু দেখে কিং ডাইয়ের বাকি সৈনিকরা ভুজিংয়ের ওপরে হামলা করা শুরু করে দেয়, যাদেরকে নিজের দিকে আসতে দেখে ভুজিং আইস পাওয়ারের সাহায্যে ওদের সবাইকে প্রাণে মেরে ফেলে, যার পরে সে ওদের কাছে থাকা রেড তলোয়ারকেও নিয়ে নেয়। এখন এই রেড তলোয়ারগুলোর কারণে ওর পাওয়ার অনেক বেশি পরিমাণে বেড়ে গিয়েছিল, যার কারণে সে মিটিওরকে খুব খারাপভাবে মারে। মিটিওরের অবস্থা ভুজিং এর সাথে ফাইটের দরুন অনেক বেশি খারাপ হয়ে যায়। এখন ভুজিং সুযোগও পেয়ে ওই রেড তলোয়ারের ইউজ করে কিং ডাইয়ের ওপরও হামলা করে দেয়, কিন্তু এখন কিং ডাইয়ের অবস্থা আগের থেকে একটু ঠিক হয়ে গিয়েছিল। এর জন্য সে নিজের তলোয়ার ইউজ করে ওই অ্যাটাককে ব্লক করে ফেলে। তার সাথে সাথে সেও ভুজিং এর সাথে ফাইট করা শুরু করে। এখন এই ফাইটের দরুন ভুজিং এর পাওয়ার বেশি ছিল, কারণ কিং ডাই এখনো সম্পূর্ণরূপে হিল হয়নি, যার কারণে ওর ফাইট করতে অনেক বেশি প্রবলেম হচ্ছিল। আর এটারই সুযোগ নিয়ে ভুজিং কিং ডাইয়ের ওপরে নিজের ফাইনাল অ্যাটাক করে দেয়। এখন এই অ্যাটাককে নিজের ফাদারের দিকে আসতে দেখে কিনিউ অনেক বেশি রেগে যায়, আর সে ওই 3 ডায়াগ্রামের পাওয়ারকে একসাথে কম্বাইন করে ফেলে, যার কারণে ওর স্পিড এবং স্ট্রেংথ অনেক বেশি বেড়ে গিয়েছিল। আর সে দ্রুত মুভও করে ওই অ্যাটাকের সামনে চলে আসে আর ওই সমস্ত অ্যাটাকে নিজের বডির ওপরে নিয়ে নেয়, যার কারণে কিনুয়ের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। কিন্তু এরপরও কিনু হার মানে না, সে ফাইনালি নিজের রেড স্টোনের সাহায্যে বানানো তলোয়ারকে বাইরে বের করে নেয় আর ভুজিং এর উপরে হামলা করার জন্য তার দিকে এগোতে লাগে, যেখানে আমরা দেখতে পাই ভুজিং নিজের তলোয়ার কিনুয়ের বডির ভিতরে ঢুকিয়ে দেয়। তার সাথে সাথে কিনিও নিজের তলোয়ার ভুজিং এর বডির আরপার করে দিয়েছিল, যার কারণে ভুজিং এর সেখানেই মৃত্যু ঘটে। কিন্তু কিনুয়ের অবস্থাও তেমন একটা ভালো ছিল না, এর জন্য সে নিজের আসল রূপে চলে আসে। এখন কিং ডাই নিজের ছেলেকে এইরকম অবস্থায় দেখে অনেক বেশি চিন্তিত হয়ে যায়। সে বুঝতে পারছিল না সে নিজের ছেলেকে কি করে বাঁচাবে। অন্যদিকে কিনুয়ের ফেসে তো একটা স্মাইল ছিল, কারণ সে ফাইনালি ওই জিনিসটা করে দেখিয়েছে যেটা করার জন্য সে সবসময় চেষ্টা করতো, আর সে ফাইনালি আজকে নিজের ফাদারকে প্রোটেক্ট করেছে। অন্যদিকে আমরা আঙ্কেল ইউজিকে দেখি যে ভুডির সাথে ফাইট করছিল, যেখানে ভুডির কাছে ওর স্পিরিচুয়াল ড্রাগন থাকার কারণে সে ইউজির ওপরে ভারী পড়ছিল। কিন্তু তখনই ওই জায়গায় সেবল চলে আসে, যে সবার প্রথমে ওই স্পিরিচুয়াল ড্রাগনকে খতম করে দেয় আর ভুডিকেও সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য করে। এরপরে সেবল দেখে ওই জায়গার আবহাওয়া অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে আর এক খুবই পাওয়ারফুল এনার্জি কিং ডাই আর কিনুয়ের ওপরে পড়তে চলেছে। এর জন্য সে দ্রুত মুভ করে কিং ডাইকে সেখান থেকে দূরে পাঠিয়ে দেয় আর নিজে একটা শিল্ডের মতো কিং ইউয়ের ওপরে দাঁড়িয়ে পড়ে। অন্যদিকে আমরা কিং ডাইকে দেখি যাকে আঙ্কেল ইউজি ওখান থেকে দূরে নিয়ে যাচ্ছিল। কিং ডাই চোখের সামনে নিজের ছেলেকে মরতে দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তার সাথে সাথে ওর খুব রাগও হচ্ছিল। এর জন্য সে বলে এখন যাই হয়ে যাক না কেন আমি চু ডাইনাস্টিকে একদম খতম করে ফেলবো। এরপরে আমরা কিনিউকে আবাইস রিভারের কাছে দেখি, যেখানে কিনিউ নিজেকে প্রশ্ন করে আমি কি বেঁচে আছি নাকি মারা গেছি। আর এই কনফিউশনে সে আবাইস রিভারের সামনের দিকে এগোনো শুরু করে, যেখানে এক পয়েন্টে আসার পরে সে জলের মধ্যে ঢুকতে লাগে। কিনু বুঝতে পারছিল না তার সাথে এসব হচ্ছেটা কি। ওই সময় কিনু নিজের চোখের সামনে তার কাটানো সমস্ত লাইফকে দেখতে পাচ্ছিল। এরপরে নেক্সট সিনে আমরা দেখি কিনু একটা অদ্ভুত জায়গায় পৌঁছে যায়, যেখানে ওর মিটিওর স্টোন ওকে হিল করছিল, যার কারণে কিছুক্ষণ সময়ের মধ্যেই ওর জ্ঞান ফিরে আসে। এখন জ্ঞান ফেরার পরে কিনিউ নিজেকে জীবিত দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। অন্যদিকে সে বলে উড়ে উড়ে ওর কাছে চলে আসে, যেখানে সে কিনিউকে জীবিত দেখে অনেক বেশি খুশি হয়। এরপরে কিনিউ সেবলকে জিজ্ঞেস করে তুমি কি আমার প্রাণ বাঁচিয়েছো। এখন এর আগে সেবল কিছু বলতে পারতো, তখনই সেখানে এক এআই ক্যাট চলে আসে, যে বলে না মাস্টার, আপনি নিজের প্রাণ নিজেই বাঁচিয়েছেন। এটা শুনে কিনিউ ওকে জিজ্ঞেস করে তুমি কে, আর তুমি আমাকে মাস্টার কেন বলছো। যেটাতে ওই ক্যাটে বলে আমি এখানকার এক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম। তার সাথে সাথে সে বলে আমার ফার্স্ট মাস্টারের নাম ছিল লিবাই, যে এখান থেকে অনেক দূরে মিল্কি ওয়ে গ্যালাক্সির
প্রিন্স ছিল। ওনার টেকনোলজি খুব ভালো লাগতো। তার সাথে সাথে উনি কাল্টিভেশন করার জন্য একটা বেস্ট ওয়ার্ল্ডের খোঁজ করছিলেন। আর একদিন উনি ব্ল্যাক হোলের সাহায্যে এই জায়গায় চলে আসেন, যার পরে মাস্টার এখানকার কাল্টিভেশনের উপরে অনেকে রিসার্চ করেন, যার কারণে উনি অনেক সিক্রেট টেকনিকও বানান। কিন্তু এসবের জন্য ওনাকে অনেক প্রবলেমও ফেস করতে হয়। মাস্টার নিজের পুরো পাওয়ার ইউজ করে ওসবের মোকাবিলা করেন, কিন্তু তিনি বেশিক্ষণ সময় এই ওয়ার্ল্ডে সার্ভাইভ করতে পারেনি আর মারা যান। কিন্তু মারা যাওয়ার আগে উনি একটা ধরনের টেলিপোর্টেশন সিস্টেম বানিয়েছিলেন। তার সাথে সাথে উনি আমাকে এই জায়গাতেই থাকার অর্ডার দিয়েছিলেন, আর আমিও ওনার অর্ডার মেনে আমার নেক্সট মাস্টারের জন্য এখানে অপেক্ষা করছিলাম। আর যখন তুমি মারা যাচ্ছিলে তখন হঠাৎ করেই ওই টেলিপোর্টেশন সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যায়, যার কারণে তুমি টেলিপোর্ট হয়ে এখানে চলে এসেছো। আর তাই এখন তুমি আমার নিউ মাস্টার। এসব কিছু শুনে কিনু অবাক হয়, কিন্তু সে এইটুকু বুঝতে পেরে গিয়েছিল যে লিবাই ওই পার্সন যার বিষয়ে আঙ্কেল ইউজে তাকে বলেছিল, যে কিছু সিক্রেট টেকনিকের ইউজ করে খুব কম সময়ের মধ্যেই ইমর্টাল লেভেলে পৌঁছে গিয়েছিল। এরপরে ওই ক্যাট বলে, মাস্টার লিবাই মারা যাওয়ার আগে তোমার জন্য একটা স্পেশাল বুক রেখে গিয়েছে, যেখানে ওনার সমস্ত সিক্রেট টেকনিক লেখা আছে। আর আমি আশা করব তুমি এই সমস্ত টেকনিক শিখে মাস্টার লিবাইয়ের জার্নিকে সামনে নিয়ে যাবে। এটা বলে সে কিনিউকে একটা স্পেশাল বুক দিয়ে দেয়, যার মধ্যে স্টেলার ট্রান্সফরমেশন টেকনিক লেখা ছিল। এরপরে সিন শিফট হয়ে কিংডাইয়ের ওপরে চলে আসে, যে নিজের আর্মিকে নিয়ে চু ডাইনাস্টির ওপরে হামলা করতে যাচ্ছিল। অন্যদিকে কিং স্যাং অনেক বেশি ভয় পেয়েছিল, আর সে নিজের এক এল্ডারের ওপরে রাগ দেখিয়ে বলে, তুমি এসব কি ফালতু কথা বলছো? তুমি তো আমাকে আগে বলেছিলে কিং ফ্যামিলি এত দ্রুত আমাদের উপরে হামলা করবে না। তার সাথে সাথে কিং জ্যাং এটাও জানতে পেরে যায় যে ওর সাথীরা এক এক করে ওকে ছেড়ে চলে যাচ্ছে, যে এই বিষয়টা তো ওকে আরো বেশি পরিমাণে রাগিয়ে দেয়। এর জন্য সে ওই এল্ডারকে বলে ওরা এমনটা কি করে করতে পারে। কিং জ্যাং তো রেগে পুরো পাগল হয়ে যাচ্ছিল, যেটাতে ওর মেড ওকে শান্ত করানোর চেষ্টা করে। এরপরে আবারও সিন কিনুয়ের উপরে আসে, যে ওই স্টেলার ট্রান্সফরমেশন বুককে দেখে বলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না ওই 3 ডায়াগ্রাম শুধু এই জায়গার আসার একটা চাবি। এরপরে ওই ক্যাট কিনিউকে মাস্টার লিবাইয়ের একটা হোলোগ্রাম দেখায়, যে কিনিউকে বলে, যদি তুমি এটা দেখে থাকো তাহলে এর মানে হলো আমি এখন মারা গিয়েছি। আর তুমি আগে যেই 3 ডায়াগ্রাম শিখেছো এই জায়গায় পৌঁছানোর জন্য, সেটা তো শুধু আমার টেকনিকের একটা নমুনা ছিল। এটা শুনে তো কিনিউয়ের স্টেলার ট্রান্সফরমেশন টেকনিকের ওপরে আরও ইন্টারেস্ট বেড়ে যায়, কারণ সে জানতো ওই 3 ডায়াগ্রাম কত বেশি পাওয়ারফুল। এরপরে মাস্টার লিবাই বলে, আমি এই সমস্ত টেকনিক ইউনিভার্সে ট্রাভেল করে ক্রিয়েট করেছি, যেগুলো আগে এক্সিস্টই করতো না। আমি যে সমস্ত টেকনিক শিখেছি সেগুলো আমি এই বুকে লিখে দিয়ে গিয়েছি, যেটা এখন তোমার হাতে রয়েছে। এটা জেনে তো কিনিউ অনেক বেশি খুশি হয়, কারণ ওর হাতে যে জিনিসটা ছিল সেটার সাহায্যে সে খুব সহজেই ইমর্টাল লেভেলে পৌঁছতে পারবে। অন্যদিকে মাস্টার লিবাই বলে, এই স্টেলার ট্রান্সফরমেশন টেকনিকের 6টি ধাপ রয়েছে, যার মধ্যে প্রথম ধাপের নাম হলো নেবুলা, সেকেন্ডের নাম হলো মিটিওর, থার্ড স্টেজের নাম ফোর্স, ফোর্থ স্টেজের নাম প্ল্যানেট, ফিফথ স্টেজ হলো সোলার এবং 6 নাম্বার হলো স্টার। এই সমস্ত স্টেজ অনেক বেশি পাওয়ারফুল, যেগুলো তুমি স্টেলার ট্রান্সফরমেশন টেকনিকের সাহায্যে অ্যাচিভ করতে পারো। এরপরে মাস্টার লিবাই কিনিউকে ওয়ার্নিং দিয়ে বলে, যদি তুমি এই টেকনিকগুলো পারফর্ম করে মাঝখানে ছেড়ে দাও, কিংবা তুমি যদি শিখতে ফেল হয়ে যাও, তাহলে তোমার সোল এবং বডি দুটোই ডিস্ট্রয় হয়ে যাবে। এখন এটা বলার পরে মাস্টার লিবাইয়ের হোলোগ্রাম সেখান থেকে গায়েব হয়ে যায়। দেন আমরা কিনিউকে দেখি যে ওই টেকনিককে অ্যাকসেপ্ট করে নিয়েছিল, আর সে বলে, আমি এটার সাহায্যে কাল্টিভেশন অবশ্যই করব। এরপরে কিনিউ সেবলকে বলে, আমাকে যে করেই হোক নেবুলা স্টেজকে অ্যাচিভ করতেই হবে, যার পরেই আমরা বাড়িতে ফিরে যাব। এর জন্য আমার মনে হয় এই বুকের ইউজ করে আমার এখনই কাল্টিভেশন স্টার্ট করা উচিত। যেটা শুনে ওই ক্যাট কিনিউকে একটা রিং দিয়ে দেয়, যার নাম ছিল স্পেস রিং। এরপরে নেক্সট সিনে আমরা দেখি কিনিউ ওই বুকের সাহায্যে প্র্যাকটিস করা শুরু করে দেয়, যেখানে প্র্যাকটিস করতে করতে সে নতুন কিছু পাওয়ারও অ্যাচিভ করে নিয়েছিল, যেটা টেস্ট করার জন্য সে কিছু বুল বিস্টের সাথে ফাইট করে। তার উপরে সেবল ওকে সাহায্য করছিল। এখন অনেকক্ষণ সময় ফাইট করার পরে হঠাৎ করেই সেবলের হ্যাভেনলি ট্রাভুলেশন এক্সাম অ্যাক্টিভেট হয়ে যায়, যেটা দেখে তো কিনিউ অনেক বেশি শক হয়, কারণ সে জানতো না যে বার্ডেদেরও কি ট্রাভুলেশন এক্সাম হয়। কিন্তু এখন যখন এই এক্সাম স্টার্ট হয়ে গেছে, তাই কিনিউ সেবলকে সাহায্য করতে লাগে, যাতে সে সহজেই নিজের টেস্টকে পাস করতে পারে। সবকিছু ভালোই চলছিল কি তখনই আচমকা কিনিউয়েরও ট্রাভুলেশন শুরু হয়ে যায়, যেখানে ওরা দুজন ওইসব বুল বিস্টদের সঙ্গে ফাইট করার সাথে সাথে নিজেদের এক্সামকেও ক্লিয়ার করছিল। কিন্তু ফাইটের দৌড় নিজেদের এক্সামকে পাস করা ওদের দুজনের জন্য একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু এরপরও ওরা দুজন একে অপরকে সাহায্য করে ওই এক্সাম পাস করে ফেলে, যার কারণে কিনিউ নিজের থার্ড স্টেজকে অ্যাচিভ করে নেয়। অন্যদিকে আমরা সেবলকে দেখি যে ও সম্পূর্ণরূপে ট্রান্সফর্ম হয়ে গিয়েছিল। এখন এরা দুজনই ইমর্টাল লেভেলে পৌঁছে গেছে, যার কারণে এদের কাছে কিছু নতুন নতুন পাওয়ার চলে এসেছিল, যেগুলো দেখে তো ওই বুল বিস্টরা অনেক বেশি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে আমরা কিনিউকে দেখি যে এক জায়গায় বসে কাল্টিভেশন করছিল, কিন্তু তখনই কাল্টিভেশনের দরুন হঠাৎ করে
কিনিউ নিজের মাইন্ডে সেবলের আওয়াজে শুনতে পায়, যেটা শুনে তো সে অনেক বেশি অবাক হয়। কিন্তু সেবল ওকে বলে ট্রান্সফরমেশনের পর আমার কাছে টেলিপ্যাথির পাওয়ার চলে এসেছে, এর মানে এখন থেকে আমরা মাইন্ড টু মাইন্ড একে অপরের সাথে কথা বলতে পারবো। এখন এটা জেনে তো কিনিউয়ের খুব ভালো লাগে। এরপরে আমরা দেখি ওরা দুজন সেখানেই বসে অনেকদিন পর্যন্ত কাল্টিভেশন করে, যার কারণে কিনিউ ফাইনালি নেবুলা স্টেজে পৌঁছে যায়। এরপরে কিনিউ আবারও ওই এআই ক্যাটের কাছে আসে, যেখানে সে ওকে বলে আমি এখন নেবুলা লেভেলকে অ্যাচিভ করে নিয়েছি, এর জন্য আমি এবার এখান থেকে ফিরে যাব। যেটা শুনে ওই ক্যাট কিনিউকে অনেকগুলো ক্রিস্টাল দেখিয়ে বলে এগুলো আমার মাস্টার লিবাই তোমার জন্য রেখে গেছে। এগুলো ইউনিভার্সের সবথেকে পাওয়ারফুল ক্রিস্টাল, যেগুলোর ইউজ করে তুমি নিজের ওয়েপেনকে আপগ্রেড করতে পারো। এখন এটা শুনে কিনিউ একটা ক্রিস্টালকে চুজ করে সেটার সাহায্যে সে নিজের ড্যাগারকে আপগ্রেড করতে নেয়। কিন্তু তখনই পাশে দাঁড়িয়ে থাকা সেবল বলে আমারও একটা ক্রিস্টাল চাই, কারণ আমার একটা সিক্রেট টেকনিকের প্র্যাকটিস করার জন্য এনার্জির প্রয়োজন পড়বে। যেটা শুনে কিনিউ একটা ক্রিস্টাল নিয়ে সেবলকে দিয়ে দেয়, যার পরে এরা দুজন বাড়ির দিকে রওনা দেয়। অন্যদিকে আমরা কিনিউয়ের ফাদারকে দেখি যে নিজের আর্মিকে নিয়ে চু কিংডমের টেরিটরিতে কন্টিনিউ হামলা করছিল, যার কারণে সে অনেক এলাকাকেও নিজের কবজায় নিয়ে নিয়েছিল। এখন এমনটা করতে করতে কিং ডাই চু ডাইনাস্টির একটা ফ্যামিলির কাছে যায়, যাকে কিং জ্যাং সম্পূর্ণরূপে বরবাদ করে দিয়েছিল। ওরা কিং ডাইকে বলে কিং জ্যাং আমাদের সাথে কি খারাপ করেছে, আর এর জন্য আমরা এখন আপনাকে সাপোর্ট করব। তার সাথে সাথে ওরা নিজের ফ্যামিলির তলোয়ারও কিং ডাইকে দিয়ে দেয়, যাতে ফাইটে সেটার ইউজ করে কিং ডাই ওদের বদলা নিতে পারে। এখন এভাবেই ধীরে ধীরে কিং ডাইয়ের আর্মি স্ট্রং হচ্ছিল। অন্যদিকে এই সমস্ত খবর কিং জ্যাংয়ের কাছেও পৌঁছে যায়, যার কারণে তো সে অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল, কারণ অর্ধেকের বেশি চু ডাইনাস্টিতে এখন কিং ডাই কবজা করে ফেলেছিল। কিন্তু কিং জ্যাং কিছুতেই ওকে আটকাতে পারছিল না। ওই সময় সেখানে কিং জ্যাংয়ের ফোর ফাদার চলে আসে, যার নাম মাস্টার ইয়ান ছিল, যে অনেকে বেশি রেগে কিং জ্যাংকে বলে তুমি একটা বেকার ছেলে, আর আমি তোমার মতো ভীতু পার্সন আজ পর্যন্ত দেখিনি। আমার তোমাকে চু ডাইনাস্টির কিং বানানোটাই ঠিক হয়নি। যেটা বলে সে কিং জ্যাংকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপরে নেক্সট সিনে আমরা দেখি মাস্টার ইয়ান ভুডিকে নিয়ে কিং ডাইয়ের আর্মিদের দিকে যাচ্ছিল, যেখানে পৌঁছে সে সমস্ত আর্মিদেরকে মারতে শুরু করে দেয়। এখন এই খবর কিং ডাইয়ের কাছেও চলে আসে, এই কারণে সে ওই জায়গায় যাওয়ার জন্য একাই বেরিয়ে পড়ে। কিন্তু যাওয়ার আগে সে একটা বক্স নিজের অ্যাসিস্ট্যান্টকে দিয়ে দেয়, যার মধ্যে লেখা ছিল যদি আমার কিছু হয়ে যায় তাহলে আগে কি করতে হবে। এখন কিং ডাইয়ের সেখান থেকে যাওয়ার পরে আমরা কিনিউ এবং সেবলকে দেখি, যারা কিংডমে পৌঁছে গিয়েছিল, যেখানকার সৈনিকরা ওদেরকে জীবিত দেখে অনেকে বেশি খুশি হয়। তার সাথে সাথে ওরা কিনিউকে লড়াইয়ের বিষয়ে বলে যে কিভাবে কিং ডাই চু ডাইনাস্টির উপরে হামলা করে দিয়েছে, আর এখন তিনি মাস্টার ইয়ান এবং ভুডির মোকাবিলা করার জন্য একাই সামনে গেছে। এটা শুনে তো কিনিউয়ের নিজের ফাদারের জন্য অনেক বেশি চিন্তা হতে লাগে। এই কারণে সেও তৎক্ষণাৎ নিজের ফাদারের কাছে যাওয়ার জন্য রওনা দেয়। এরপরে সিন শিফট হয়ে কিং ডাইয়ের উপরে চলে আসে, যে এখনো মাস্টার ইয়ানের সামনে দাঁড়িয়েছিল, যেখানে মাস্টার ইয়ান বলে তুমি এখনো পর্যন্ত যা সব কিছু করেছো, যদি তুমি চুপচাপ এখান থেকে চলে যাও তাহলে আমি সবকিছু ভুলে যাব। এমনকি তুমি যেই সমস্ত এলাকাকে জয় করেছো আমি সেগুলো তোমার কাছ থেকে ফেরত নিব না, কিন্তু এখন থেকে তোমাকে আমার গোলাম হয়ে থাকতে হবে। যেটাতে কিং ডাই বলে এমনটা কখনোই হবে না। যখন আমরা জেতার এত কাছাকাছি চলে এসেছি তাহলে আমরা এরকমটা কেন করব। এটা শুনে মাস্টার ইয়ান বলে যদি তুমি এমনটা না করো তাহলে তুমি জানো তোমার আর্মিদের সাথে আমি কি করতে পারি। আমার পাওয়ার এতটাই বেশি যে আমি একাই তোমাকে প্রাণে মেরে ফেলতে পারবো, তার সাথে সাথে তোমার এই আর্মিরাও আর জীবিত থাকবে না। এটাতে কিং ডাই বলে হ্যাঁ আমি এই বিষয়টা খুব ভালো করে জানি যে তুমি কত বেশি পাওয়ারফুল, কিন্তু আমার কাছে 1 লক্ষেরও বেশি আর্মি রয়েছে যাদের মোকাবিলা তুমি একা করতে পারবে না। যদি আমাদের ডিল করতেই হয় তাহলে সমানে সমানে করতে হবে। তোমাকে এটা প্রমিস করতে হবে যে আজকের পর থেকে তুমি আমার কিং ফ্যামিলিকে কখনোই ডিস্টার্ব করবে না, আর তার বদলে আমি নিজের আর্মিকে এখানে থামিয়ে দিব। তো তুমি কি আমার এই ডিলে রাজি? এটা শুনে মাস্টার ইয়ান বলে ঠিক আছে, আমি তোমাকে প্রমিস করছি তোমার আর্মিদের কিচ্ছু হবে না, আর আমি তোমার কিং ফ্যামিলিতেও হামলা যেটা বলে মাস্টার ইয়ান সেখান থেকে চলে যায়। কিন্তু এটা তো আসলে ওর একটা চাল ছিল, যেখানে সে পিছন থেকে নিজের আর্মিকে পাঠিয়ে কিং ডাইয়ের সমস্ত আর্মিকে খতম করতে লাগে। অন্যদিকে কিং ডাইও এসব কিছু জানতো যে ওর আর্মিরা মারা যাচ্ছে, কিন্তু এরপরও সে চুপ ছিল, কারণ তার মাস্টার ইয়ানের থেকে একটু ভয় করছিল। এখন এসব কিছু চলছিল কি তখনই সেখানে কিনিউ চলে আসে। এখন কিনিউকে এত সময় পরে দেখে কিং ডাই তো ইমোশনাল হয়ে যায়, তার সাথে সাথে সে অনেক বেশি খুশিও ছিল। এরপরে কিনিউ সবাইকে বলে তার সাথে এখনো পর্যন্ত কি কি ঘটেছে। এখন কিনিউয়ের সমস্ত কথা শুনে সবাই ওর প্রশংসা করতে লাগে, যার পরে কিনিউ নিজের ফাদার এবং ভাইদেরকে জিজ্ঞেস করে চু ডাইনাস্টি আমাদেরকে ধোকা দিয়েছে, আর ওরা ধীরে ধীরে আমাদের সোলজারদেরকেও মারছে, কিন্তু আমি বুঝতে পারছি না তোমরা কোনো স্টেপ কেন নিচ্ছ না। যেটাতে কিং ডাই বলে মাস্টার ইয়ান এখন ফিরে এসেছে আর ও অনেক বেশি পাওয়ারফুল, এর জন্য যদি আমরা কোনো কিছু করার চেষ্টা করি তাহলে ও আমার পুরো আর্মিকে খতম করতে পারে। এখন এসব কিছু শুনে কিনু বুঝতে পেরে যায় মাস্টার ইয়ান ওর ফ্যামিলির জন্য একটা বিপদ, এর জন্য আমাকে যে করেই হোক ওকে মারতেই হবে।
এখন কিনিউ এসব কিছু ভাবছিলই কি তখনই সেবল ওকে টেলিপ্যাথির থ্রু বলে, আমি একটা সিক্রেট টেকনিক শিখেছি যেটার সাহায্যে আমি মাস্টার ইয়ানকে অনেক বেশি উইক করতে পারবো। এখন এই প্ল্যান কিনিউরও ভালো লাগে। এরপরে কিনিউ নিজের ফাদারকে একটা লেটার পাঠায়, যেখানে সে লেখে, আমি জানি মাস্টার ইয়ান অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু তার সাথে সাথে আমি এটাও জানি ও জীবিত থাকলে আমার ফ্যামিলি সেফ থাকবে না। এর জন্য আমি ওকে মারতে যাচ্ছি। আশা করব তোমরা আমার এই ব্যাপারে রাগ করবে না। এখন এটা পড়ে তো কিংডাই অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। সে জানতো কিনিউ যদি এমনটা করার চেষ্টা করে তাহলে সে মারা যাবে। এর জন্য সে আঙ্কেল ইউজির সাথে মিলে সিদ্ধান্ত নেয়, আমাদেরকে যে করি হোক কিনিউকে বাঁচাতেই হবে। যার পরে সে নিজের কিংডমের দায়িত্ব দুই ছেলেকে দিয়ে আঙ্কেল ইউজিকে নিয়ে কিনিউয়ের পিছনে চলে যায়। অন্যদিকে আমরা চু ডাইনাস্টিতে কিনিউকে দেখি যে সবার প্রথমে ভুডির সাথে সাক্ষাৎ করে, যেখানে সে নিজের স্পিড ইউজ করে ভুডির উপরে হামলা করা শুরু করে দেয়। আর কিনিউ শুধু কিছু অ্যাটাকের মধ্যেই ভুডিকে প্রাণে মেরে ফেলে। এখন ভুডিকে মারার পরে কিনিউ তার ওয়েপেন নিয়ে সোজা মাস্টার ইয়ানের কাছে চলে যায় আর বলে, এখন তোমার পালা। যেটা শুনে তো মাস্টার ইয়ান অনেক বেশি রেগে যায়। এর জন্য সে কিনিউয়ের সামনে এসে বলে, তোমার সাহস কি করে হলো ভুডিকে মারার? আর তুমি হয়তো জানো না তুমি এখানে এসে কত বড় ভুল করেছো। এখন আমি তোমাকে একদম খতম করে ফেলবো। এটা বলে মাস্টার ইয়ান কিনিউয়ের ওপরে হামলা করা শুরু করে দেয়। তো কিনিউ খুব সাহসিকতার সাথে ওর মোকাবিলা করতে লাগে, যেখানে ওদের ফাইট অনেকক্ষণ সময় ধরে চলে, কিন্তু কেউই হার মানতে রাজি ছিল না। এখন সুযোগও পেয়ে সেবল নিজের সিক্রেট টেকনিকের ইউজ মাস্টার ইয়ানের উপরে করে, যার সাথে হিট হয়ে মাস্টার ইয়ান অনেক বেশি উইক হয়ে যায়। ওই সময় কিনিউ নিজের নেবুলা লেভেলের একটা মিটিওর স্ট্রাইকের অ্যাটাক মাস্টার ইয়ানের উপরে করে দেয়, যার কারণে মাস্টার ইয়ানের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। সে বুঝতে পেরে যায় এখন আর সে বাঁচতে পারবে না। এর জন্য সে নিজেকে সেলফ ডিস্ট্রাক্ট করে নেয়, যার কারণে ওই জায়গায় অনেক বড় ব্লাস্ট হয়। এখন ব্লাস্ট হওয়ার পরে কিনিউয়ের ফাদার এবং আঙ্কেল ইউজিও সেখানে চলে আসে, যার পরে আঙ্কেল ইউজি ওখানে চারিপাশে কিনিউকে স্ক্যান করার চেষ্টা করে, কিন্তু উনি কিনিউয়ের এনার্জিকে ফিল করতে পারেন না, যার কারণে ওনার মনে হয় কিনিউ হয়তো মারা গেছে। কিন্তু ওই সময় আমরা দেখি কিনিউ জলের ভিতর থেকে বাইরে চলে আসে, যার অবস্থা অনেক বেশি খারাপ ছিল, আর তাই সে অজ্ঞান হয়ে যায়। এখন কিংডাই নিজের ছেলেকে জীবিত দেখে অনেক বেশি খুশি হয়। সে তৎক্ষণাৎ কিনিউকে কিংডমে নিয়ে আসে। এরপরে আমরা নেক্সট কিছুদিনের সিন দেখি, যেখানে কিনে ফ্যামিলি চু ডাইনাস্টির ওপরে সম্পূর্ণভাবে কবজা করে নিয়েছিল, কিন্তু এর আগে ওরা কিং জ্যাংকে বন্দি করতে পারত। তখনই কিং জ্যাং বিষ খেয়ে আত্মহত্যা করে, তার সাথে সাথে ওর মেয়েও বিষ খেয়ে নেয়, কারণ ওরা দুজনই একদম গোলাম হতে চাচ্ছিল না। কিন্তু কিন্ডায়ের এই বিষয় একটুকু যায় আসে না। ওনার তো শুধু এই বিষয়ে খুশি ছিল যে উনি নিজের ওয়াইফের মৃত্যুর বদলা আজকে নিয়েছেন। এরপরে কিনে ফ্যামিলিতে একটা পার্টি হয়, যেখানে সবাই অনেক বেশি খুশি ছিল। এখন কিছুক্ষণ সময় পরে কিনু বলে, আমাকে ক্ষমা করে দিও, কিন্তু আমাকে এখন কাল্টিভেশনের জন্য এখান থেকে দূরে যেতে হবে, কারণ আমরা তো এই বিষয়টা খুব ভালো করে জানি যে কেউ যদি একবার স্টেলার ট্রান্সফরমেশন টেকনিকের প্র্যাকটিস করা শুরু করে দেয় তাহলে সে ওটা মাঝখানে ছাড়তে পারবে না। এমনটা করলে পরে ওর সোল এবং বডি দুটোই ডিস্ট্রয় হয়ে যাবে। যেসব কিছু জানার পরে কিনিউয়ের ফ্যামিলি ওকে যাওয়ার পারমিশন দিয়ে দেয়, যার পরে কিনিউ নিজের নতুন যাত্রায় বেরিয়ে পড়ে, যেখানে রাস্তায় সে একটা ম্যাপ বের করে, যেটা ওকে ওর ফাদার দিয়েছিল। তার সাথে সাথে ফাদার ওকে বলেছিল এই দুনিয়ায় 3 ধরনের কাল্টিভেটর রয়েছে। সবার প্রথমে হলো ডেভিল কাল্টিভেটর, সেকেন্ড বিস্ট কাল্টিভেটর, আর 3 নম্বরে হলো ইমর্টাল কাল্টিভেটর। আর আমরা সবাই হলাম ইমর্টাল কাল্টিভেটর। আর ইমর্টাল কাল্টিভেটর আর ডেভিল কাল্টিভেটর একে অপরের শত্রু, যার কারণে ওদের মধ্যে সবসময় ফাইট হতেই থাকে। কিন্তু এদের মধ্য থেকে সবথেকে বেশি পাওয়ারফুল হলো বিস্ট কাল্টিভেটর। তোমাকে ওদের থেকে সাবধানে থাকতে হবে। এখন কিনিউ এসব মনে করে একটা রিভারের ওপর দিয়ে যাচ্ছিল কি তখনই জলের ভিতর থেকে একটা অক্টোপাস বেরিয়ে এসে ওদের ওপরে হামলা করা শুরু করে দেয়, যে আসলে এক বিস্ট কাল্টিভেটর ছিল। কিন্তু আমরা দেখতে পাই সেবল খুব সহজেই ওই বিস্টকে মেরে ফেলে আর ওর ক্রিস্টাল কোর এনে কিনিউকে দিয়ে দেয়। এখন ওরা সামনের দিকে যাচ্ছিল কি কিছু সময় পরে ওই জায়গায় আরো অনেক অক্টোপাস এসে ওদেরকে চারিপাশ থেকে ঘিরে নেয়। এখন কিনিউ একা ওদের মোকাবিলা করতে পারতো না। এর জন্য সে সেবলকে নিয়ে রিভারের মধ্যে জাম্প করে, যেখানে জলের ভিতরে আমরা দেখতে পাই ওই অক্টোপাসদের কুইনও সেখানে চলে আসে, যার নাম ছিল সাংমো। আর সে কিনিউকে বলে, তুমি আমার ছেলেকে মেরে একদমই ঠিক করনি, এর জন্য এখন আমি তোমার কাছ থেকে নিজের ছেলের মৃত্যুর বদলা অবশ্যই নিব। যার পরে সে নিজের সাথীদের সাথে কিনিউয়ের ওপরে হামলা করা শুরু করে দেয়, যেখানে ফাইটের দরুন কিনিউতে একটা বিষয় ভালো করে বুঝতে পেরে যায় যে সাংমো অনেক বেশি পাওয়ারফুল, এ মাস্টার ইয়ানের থেকেও বেশি খতরনাক। আর সে বলল এখন এত বেশি পাওয়ারফুল হয়নি যে আমরা দুজনে মিলে এদেরকে হারাতে পারবো। এর জন্য কিনিউ সেবলকে বলে আমাদেরকে এখান থেকে পালাতে হবে, যেখানে সবার প্রথমে আমি সাংমো এবং ওর সাথীদের ধ্যান সরাবো, আর এই সুযোগে তুমি এখান থেকে পালিয়ে যেও, আর তারপরে তুমি ভালো মতো তৈরি হয়ে আবারও আমাকে বাঁচাতে আসতে পারো। এখন সেবল এই কথা শুনছিল না,
কিন্তু কিনিউ ওকে বারবার বলে বলে মানিয়ে নেয়। যার পরে আমরা দেখতে পাই কিনিউ সাংমো আর ওর সাথীদের উপরে হামলা করে ওদেরকে নিজের পিছনে লাগিয়ে নেয়। আর অন্যদিকে সুযোগ পেয়ে সেবল ওখান থেকে পালিয়ে যায়। এদিকে আমরা দেখি সাংমো তো কিনিউয়ের পিছু কিছুতেই ছাড়ছিল না, যার কারণে কিনিউ বাধ্য হয়ে একটা জ্বালামুখীর সাথে গিয়ে হিট হয়। আর এর জন্য ওখানে চারিপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং এই ধোঁয়ারই সুযোগ নিয়ে কিনিউ নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে সাংমো আবারও নিজের মহলে ফিরে আসে, কিন্তু ও রাগ একটুকু কম ছিল না। এর জন্য সে নিজের সমস্ত হাতিদেরকে বলে, যেই ওই ছেলেকে ধরে আমার কাছে আনতে পারবে আমি ওকে নিজের সব থেকে পাওয়ারফুল ওয়েপেন দিব। এখন ওই ওয়েপেন পাওয়ার লোভে অনেক সৈনিক ওকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা কিনিউকে দেখি যে জ্বালামুখীর সাথে হিট হওয়ার কারণে ওর বডি খুব খারাপভাবে ড্যামেজ হয়ে যায়, কিন্তু ওর মিটিওর স্টোন ওকে হিল করছিল। যেখানে হিল হওয়ার পরে কিনিউ ওই আগে পাওয়া অক্টোপাসের ক্রিস্টালকে রিফাইন করতে লাগে, কিন্তু সে জলের মধ্যে বসে এমনটা করতে পারছিল না। এর জন্য সে নিজের স্পেস রিং ইউজ করে এআই ক্যাটের সাথে কথা বলে, যেখানে সে ওকে জিজ্ঞেস করে তুমি কি ওয়াটার এনভায়রনমেন্টে কাল্টিভেশন করার কোনো টেকনিক জানো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। এটা শুনে ওই ক্যাট কিনিউকে একটা সোল কন্ট্রোলার টেকনিক দেয়, যেটার ইউজ করে সে ওয়াটারের মধ্যে কাল্টিভেশনের সমস্ত ইনফরমেশন কালেক্ট করতে পারত। যেটা শুনে তো কিনিউ ঠিক এমনটাই করে, আর সে জানতে পারে কিভাবে ওয়াটারের মধ্যে কাল্টিভেশন করতে হয়। তার সাথে সাথে সে এটাও জানতে পারে জলের মধ্যে ওর একটা টোকেনের প্রয়োজন পড়বে, আর যদি ওর কাছে ওই টোকেন থাকে তাহলে কোনো বিস্ট ওকে কিচ্ছু করতে পারবে না। অন্যদিকে ওই এআই ক্যাট কিনিউকে বলে, যদি তুমি এই সোল কন্ট্রোলার টেকনিককে ভালো মতো শিখে ফেলতে পারো তাহলে তুমি নিজের এনার্জিকেও চেঞ্জ করতে পারবে, যার কারণে তোমাকে কেউই চিনতে পারবে না। এটা শুনে তো কিনিউ অনেক বেশি খুশি হয়। যার পরে আমরা দেখি কিনিউ ওই জায়গাতেই বসে কাল্টিভেশন করা শুরু করে, কিন্তু তখনই হঠাৎ করে সেই জায়গায় 2 ইউয়ানলিং লেভেলের বৃষ্টি চলে আসে, যারা আসার সাথে সাথে কিনিউয়ের উপরে হামলা করা শুরু করে দেয়। যার উত্তরে কিনিউ শুধু সেখান থেকে পালিয়ে নিজের প্রাণ বাঁচাচ্ছিল, কারণ এই মুহূর্তে কিনিউ এত বেশি পাওয়ারফুল নয় যে সে 2 ইউয়ানলিং লেভেলের বৃষ্টির সাথে ফাইট করতে পারবে। এখনো পালাতে পালাতে কিনিউ এক অদ্ভুত সিচুয়েশনে পড়ে যায়, যেখানে ওর কাছে পালানোর আর কোনো রাস্তা ছিল না। এখন ওই 2 বিস্ট একসাথে ওর উপরে হামলা করতে যাচ্ছিল কি তখনই সেখানে সেবল চলে আসে, যে কিনিউয়ের প্রাণ বাঁচিয়ে নিয়েছিল। এরপরে রাস্তায় যেতে যেতে কিনিউ এবং সেবল প্ল্যান করে আমাদেরকে যে করেই হোক আলাদা আলাদা ডিরেকশনে যেতে হবে, যাতে আমরা এই 2 বিস্টকেও আলাদা করতে পারি, যার কারণে আমরা খুব সহজেই এদেরকে মারতে পারবো। আর যদি আমি একবার এদের মধ্য থেকে একজনকে মেরে দেই তাহলে এরপরে আমরা দুজনে মিলে অপর বিস্টকেও মেরে ফেলবো। এখন এই সমস্ত প্ল্যান করার পরে এরা দুজন আলাদা আলাদা ডিরেকশনে পালাতে শুরু করে, যার কারণে ওই 2 বিস্টও আলাদা হয়ে যায়। যেখানে ফাইটের দরুন আমরা দেখতে পাই ওই 2 বিস্ট নিজেদের স্নেক ফর্মে চলে আসে, যার কারণে কিনিউ এবং সেবলের ফাইট করতে অনেক বেশি প্রবলেম হচ্ছিল। কিন্তু সেবল এই ফাইটের দরুন সুযোগ পেয়ে একটা ফরবিডেন টেকনিকের ইউজ করে ওই বিস্টের উপরে হামলা করে, যার কারণে ওই বিস্ট অনেক বেশি ইনজোর্ড হয়ে যায়। কিন্তু এরপরও ওই বিস্ট সেবলের পিছু ছাড়ছিল না। অন্যদিকে আমরা কিনিউকে দেখি যে অপর বিস্টকে নিজের পিছনে লাগিয়ে একটা টর্নেডোর কাছে চলে আসে, যেই জায়গায় অনেক বেশি পয়জন ছিল। এখন পয়জনের কারণে শুরুতে তো কিনিউয়ের অনেক বেশি প্রবলেম হচ্ছিল, কিন্তু তখনই সে নিজের এনার্জি রিলিজ করে, যার কারণে ওই পয়জন তার উপরে তেমন কোনো প্রভাব ফেলতে পারছিল না। তার সাথে সাথে কিনিউ এটাও বুঝতে পেরে গিয়েছিল এখন ওর কাছে পালানোর আর কোনো রাস্তা নেই, ওকে ফাইট করতেই হবে। যার পরে ওই বিস্ট এবং কিনিউয়ের মধ্যে এক খতরনাক ফাইট শুরু হয়ে যায়, যেখানে এই ফাইট অনেকক্ষণ সময় পর্যন্ত চলে। আর হঠাৎ করে কিনিউ সুযোগ পেয়ে রেড স্টোনের ড্যাগার দিয়ে ওই বিস্টের গলা কেটে ফেলে, যার কারণে ওই বিস্ট মারা যায়। তার সাথে সাথে কিনিউ ওর ক্রিস্টালও নিয়ে নেয়, কিন্তু এখন কিনিউরও অবস্থা একদম ঠিক ছিল না, যার কারণে সেও অজ্ঞান হয়ে যায়। এরপরে সিন শিফট হয় আর আমরা একটা বিস্টকে দেখতে পাই যে একটা সিল পাজেল পেয়ে সলভ করার চেষ্টা করছিল। তখনই সেখানে ওই বিস্ট চলে আসে যে সেবলের পিছু করছিল, আর সে ওই লিডার বিস্টকে বলে, ফার্স্ট ব্রাদার আমাদের থার্ড ব্রাদারকে এক ইমর্টাল কাল্টিভেটর মেরে দিয়েছে। যেটা শুনে তো ওই লিডার বিস্ট অনেক বেশি রেগে যায়, আর সে জিজ্ঞেস করে তুমি এটা কি বলছো? তুমি কি জানো ওই পার্সন কে ছিল আর ওর পাওয়ার লেভেলই বা কি? যেটা শুনে ওই বিস্ট বলে, আসলে ওই পার্সন এখনো পর্যন্ত ইউয়ানলিং লেভেলও পৌঁছায়নি। যেটা শুনে তো ওই লিডার বিস্ট অনেক বেশি রেগে যায়, আর সে বলে তোমাদের একটুকু লজ্জা করে না? তোমরা দুজনে মিলে এমন এক কাল্টিভেটরকেও মারতে পারলে না যে এখনো পর্যন্ত ইউয়ানলিং লেভেলও পৌঁছায়নি। যার পরে ওই লিডার বিস্ট নিজের পুরো আর্মিকে সেবল এবং কিনিউকে খুঁজতে পাঠিয়ে দেয়। এরপরে সিন শিফট হয়ে কিনিউয়ের ওপরে চলে আসে, যে সমুদ্রের ধারেই একটা ঘরের মধ্যে ছিল। এখন জ্ঞান ফেরার পরে সে নিজেকে ওই জায়গায় দেখে অনেক বেশি অবাক হয়। তার সাথে সাথে সে নিজের সামনে একটা থার্ড লেভেলের কাল্টিভেটরকে দেখে, যার নাম ছিল মাস্টার লিয়ান। এরপরে কিনিউ নিজের জীবন বাঁচানোর জন্য ওনাকে ধন্যবাদও জানায়, যেটাতে মাস্টার লিয়ান বলে, আমি তোমার প্রাণ বাঁচাইনি,
তখনই হঠাৎ করে পিছন থেকে এক খুবই বিউটিফুল মেয়ে জিয়ানলি চলে আসে, যাকে দেখে তো কিনিউ একদম শক হয়ে যায়। আর সে ওই মেয়েকে খুবই মনোযোগ সহকারে দেখছিল। তখনই মাস্টার লিয়ান বলে, এ হলো আমার সবথেকে বড় মেয়ে জিয়ানলি, যে তোমার প্রাণ বাঁচিয়েছে। কিনিউ তো মাস্টার লিয়ানের কোনো কথায় ধ্যান দিচ্ছিল না, সে শুধু জিয়ানলিকেই দেখে যাচ্ছিল। ওই সময় সে হড়বড় করে জিয়ানলিকে বলে, আমার প্রাণ বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ। যেটাতে জিয়ানলি বলে, আমাকে ধন্যবাদ জানানোর কোনো প্রয়োজন নেই, কারণ আমি তো শুধু তোমাকে উঠিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছি, আর বাকি তুমি নিজে থেকেই হিল হয়ে গেছো। এখন এসব কিছুর পরে সে কিনিউকে বলে, আমি তোমার জন্য কিছু মেডিসিন আনতে যাচ্ছি, আর ততক্ষণ তুমি মাস্টার লিয়ানের সাথে কথা বলতে পারো। এটা বলে সে ওখান থেকে চলে যায়। এরপরে ওই জায়গায় আচমকা একটা মাঙ্কি বিস্ট চলে আসে, যে আসার সাথে সাথেই কিনিউর উপরে হামলা করে। তো কিনিও ফাইটের জন্য রেডি হয়ে যায়। তখনই ওই মাঙ্কি বিস্ট, যার নাম হাউফি, সে বলে, তুমি তো দেখছো অনেক বেশি দুর্বল, আমার সামনে তো তুমি টিকতেই পারবে না, আর যদি এই বিষয়ে তোমার কোনো সন্দেহ থাকে তাহলে এসে আমার সাথে ফাইট করো। হাউফি তো কন্টিনিউ কিনিউকে চ্যালেঞ্জ করছিল, কিন্তু মাস্টার লিয়ান ওকে থামিয়ে দেয়। এরপরে কিনিউ মাস্টার লিয়ানকে বলে, আমি কি একটা রুম পেতে পারি, কারণ আমি এক জায়গায় বসে কাল্টিভেশন করতে চাই। যেটা শুনে মাস্টার লিয়ান ওকে একটা রুম দিয়ে দেয়, কিন্তু এই বিষয়টা হাউফির একটুকু পছন্দ হয় না। সে রেগে বলে, আমি আপনার সাথে এতদিন ধরে রয়েছি, কিন্তু এখনো পর্যন্ত আপনি আমাকে কোনো রুম দেননি, আর এ এসেছে শুধু একদিনই হয়েছে, আর আপনি একে একটা রুম দিয়ে দিলেন। এটা শুনে মাস্টার লিয়ান হেসে বলে, এ তোমার বিগ ব্রাদার, তাই একে সম্মান করো। তার সাথে সাথে মাস্টার লিয়ান ওকে পাশে পড়ে থাকা বাসন ধুতে বলে, যেটা বলে সে ওখান থেকে চলে যায়। এরপরে আমরা রুমে কিনিউকে দেখি, যে ওই সোল কন্ট্রোলার টেকনিককে প্র্যাকটিস করছিল, যাতে সে নিজের এনার্জিকে চেঞ্জ করতে পারে, কিন্তু সে এটাতে সাকসেসফুল হচ্ছিল না। ওই সময় এআই ক্যাট সেখানে এসে কিনিউকে বলে, এই টেকনিককে শেখার জন্য তোমার নিজের মনকে সম্পূর্ণরূপে শান্ত করতে হবে, যেটা কিনিউ এখনকার মতো করতে পারছিল না। যার কারণে সে কিছুক্ষণ সময়ের জন্য রুম থেকে বাইরে চলে যায়, যেখানে হাউফি ওর সামনে আবারও এসে ওকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করে, আর বলে, যদি তুমি আমাকে ফাইটে হারিয়ে দাও তাহলে আমি তোমাকে নিজের মাস্টার বানিয়ে নিব। তো তুমি কি এটাতে রাজি? এখন এর আগে কিনিউ হ্যাঁ কিংবা না বলতে পারতো, তখনই হাউফি ওর উপরে হামলা করা শুরু করে দেয়, যার কারণে কিনিউ বাধ্য হয়ে ওর সাথে ফাইট করতে লাগে। যেখানে আমরা এদের দুজনের মধ্যে এক খুবই ফানি এবং খতরনাক ফাইটে দেখি, যেই ফাইটের দরুন কিনিউ অনেক বেশি প্রবলেম ফেস করছিল, কারণ হাউফি সত্যি খুব পাওয়ারফুল বৃষ্টি ছিল। এখন এই ফাইটে চলাকালীন আমরা দেখতে পাই জিয়ানলিও কিনিউকে সাহায্য করে। সে নিজের মিউজিক ইনস্ট্রুমেন্টের সাহায্যে কিনিউকে একটা হিন্ট দেয়, যেটা পেয়ে সে হাউফির স্টিককে ধরে ফেলে, আর এর কারণে হাউফি এই ফাইটে হেরে যায়। এখন হাউফি হেরে যাওয়ার পরও বলে, না না, তুমি চিটিং করেছো, এর জন্য আমরা আবারও ফাইট করব, যেটাতে কিনিউ ওকে পরিষ্কার মানা করে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা দেখি এভাবেই আস্তে আস্তে সময় কাটছিল। অন্যদিকে জলের মধ্যে সেবলের পিছনে কিছু বিস্ট পড়েছিল। এর জন্য সে টেলিপ্যাথির সাহায্যে কিনিউকে বলে, প্লিজ আমাকে সাহায্য করো, আমার তোমার সাহায্যের প্রয়োজন। এখন কিনিউ এই বিষয়টা যখনই জানতে পারে, সে তৎক্ষণাৎ সেবলকে সাহায্য করার জন্য বেরিয়ে যায়, কিন্তু ওই জায়গা অনেক দূরে ছিল। এর জন্য জিয়ানলি কিনিউয়ের জন্য একটা টেলিপোর্টেশন বানিয়ে দেয়, যেটার সাহায্যে কিনিউ সেবলের কাছে গিয়ে ওকে বাঁচিয়ে নিয়ে আসে। এরপরে আমরা রাতের সিন দেখি, যেখানে কিনিউ এবং সেবল একে অপরের সাথে কথা বলছিল। তো সেবল কিনিউকে বলে, আমি সমুদ্রের নিচে একটা স্পেশাল টেকনিক শিখেছি, যেটার ইউজ করে আমি ইওয়ানলিং স্টেজের ফার্স্ট লেভেলের কাল্টিভেটরকে খুব সহজেই হারাতে পারবো। এর জন্য আমাদের দুজনকে একসাথে আবার ওই জলের নিচে যেতে হবে, যেখানে আমরা দুজনে মিলে ওই বৃষ্টিদেরকে এখন খুব সহজেই হারিয়ে দিব। যেটা শুনে কিনিউ বলে, এত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই, এখনকার মতো প্রথমে আমাকে সোল কন্ট্রোলার টেকনিককে ভালো করে শিখতে হবে, যাতে আমি নিজের এনার্জিকে চেঞ্জ করতে পারি, যার পরেই আমরা একটা ভালো প্ল্যান বানিয়ে জলের নিচে যাব। এখন এটা শুনে সে বলো এর জন্য মেনে যায়। এরপরে আমরা দেখি কিনিউ কন্টিনিউ ওই সোল কন্ট্রোলার টেকনিককে শেখার চেষ্টা করছিল, যাতে সে নিজের এনার্জিকে চেঞ্জ করতে পারে, কিন্তু সে যতই চেষ্টা করুক না কেন সেটাতে সাকসেসফুল হতে পারছিল না, কারণ এই টেকনিককে শেখার জন্য নিজের মাইন্ডকে একদম শান্ত করার প্রয়োজন ছিল। অন্যদিকে কিনিউয়ের মন তো সম্পূর্ণরূপে জিয়ানলির কবজায় ছিল, সে শুধু সবসময় জিয়ানলির বিষয় ভাবত। এখন এই বিষয়টা সে বলে লক্ষ্য করে, এর জন্য সে রেগে কিনিউকে বলে, তুমি সবসময় শুধু জিয়ানলির ভাবনায় ডুবে থাকো, তাহলে তুমি কিভাবে ওই টেকনিককে শিখতে পারবে? এর জন্য আমি একাই বিস্ট আইসল্যান্ডে যাচ্ছি। এখন সে বলে যাওয়ার পরে কিনিউ অনেক বেশি একা ফিল করছিল। এর জন্য সে ডিসাইড করে, এখন যে করেই হোক না কেন আমি নিজের সম্পূর্ণ চেষ্টা করে ওই টেকনিককে অবশ্যই শিখব। যার পরে আমরা দেখি কিনিউ কিছু বিস্ট ক্রিস্টালের ইউজ করে নিজের কাল্টিভেশন লেভেলকে বাড়াচ্ছিল, যেখানে এখন সে নেবুলা লেভেলের একদম পিকে পৌঁছে গেছে। যার কারণে এবার যখনই কিনিউ ওই সোল কন্ট্রোলার টেকনিককে প্র্যাকটিস করার চেষ্টা করে, সে তৎক্ষণাৎ ওটা শিখে নেয়। এখন সোল কন্ট্রোলার টেকনিক শেখার কারণে আমরা দেখতে পাই কিনিউয়ের অ্যাপিয়ারেন্স সম্পূর্ণরূপে বদলে গিয়েছিল। এমনটা মনে হচ্ছিল না ও কিনিউ,
এমনকি যখন মাস্টার লিয়ানো প্রথমবার ওকে দেখে তো উনিও কিনিউকে চিনতে পারেন না। ওই সময় সেখানে হাওফি এসে কিনিউকে আবারও ফাইটের জন্য চ্যালেঞ্জ করে, যেটাতে কিনিউ তৎক্ষণাৎ এর জন্য মেনে যায়, কারণ এবার সেও নিজের নিউ পাওয়ারকে টেস্ট করতে যাচ্ছিল। এর জন্য সে হাওফির সাথে ফাইট করা স্টার্ট করে দেয়, যেখানে ওদের দুজনের মধ্যে এক খুবই অসাধারণ ফাইট হচ্ছিল। এখন ফাইটের দরুন হাওফির অনুভব হয় কিনিউ তো সত্যি অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে, তার সাথে সাথে ওর স্পিডও অনেক বেশি বেড়ে গেছে। এখন এই বিষয়টা হাওফিকে অনেক বেশি অবাক করে, কিন্তু সে তবুও কিনিউকে বলে তোমার এখনও আরও প্র্যাকটিসের প্রয়োজন পড়বে আমাকে হারানোর জন্য। এখন এই ফ্রেন্ডলি ফাইটের পরে কিনিউ মাস্টার লিয়ানকে বলে এখন আমাকে সেবলের সাহায্য করার জন্য এখান থেকে যেতে হবে, যেখানে হাওফি বলে আমিও তোমার সাথে যাব, কিন্তু মাস্টার লিয়ান ওকে যেতে মানা করে, যেটাতে কিনিউ বলে একে যেতে দিন, তাহলে এরও কিছু এক্সপিরিয়েন্স হয়ে যাবে, আর আপনি একদমই চিন্তা করবেন না, আমি এর সম্পূর্ণ খেয়াল রাখবো। যেটাতে ফাইনালি মাস্টার লিয়ান এর জন্য মেনে যায়। তার সাথে সাথে মাস্টার লিয়ান হাওফিকে বলে নিজের রাগের উপরে কন্ট্রোল রেখো, আর যদি কোনো বিপদে পড়ে যাও তাহলে নিজের স্টিকের লেখা শব্দগুলোকে উচ্চারণ করো। এখন এসব কিছুর পরে কিনিউ এবং হাওফি দুজনেই বিস্ট আইসল্যান্ডে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা বিস্ট আইসল্যান্ডের লিডারকে দেখি যে এখনও ওই সিল পাজলকে সলভ করার চেষ্টা করছিল, আর সে নিজের মনে মনে বলে এটার সাহায্যে আমি জানতে পেরে যাব ওই লাস্ট তলোয়ার কোথায়। আসলে ও এখানে 9 তলোয়ারের খোঁজ করছিল, যেটা একটা ট্রেজারের চাবি। ও জানতো বাকি 8 তলোয়ার কোথায়, কিন্তু লাস্ট তলোয়ারের বিষয়ে কেউই কিচ্ছু জানে না, যার রহস্য এই সিল বক্সের মধ্যে রয়েছে। কিন্তু সে অনেক মাস চেষ্টা করার পরেও এই পাজলকে সলভ করতে পারেনি। অন্যদিকে আমরা কিনিউ এবং হাওফিকে সমুদ্রের নিচে দেখি, যারা একটা এলিক্সিয়ার প্ল্যান্টের কাছে আসে। তো হাওফি ওই প্ল্যান্ট তুলে নেয়, কিন্তু তখনই সেখানে ওই সেকেন্ড বিস্ট চলে আসে, যে হাওফিকে বলে এই এলিক্সিয়ার প্ল্যান্ট আমাদের, এর জন্য দ্রুত এটা আমাদেরকে দিয়ে দাও। কিন্তু আমরা তো জানি হাওফি কারোর কথা এত সহজে শোনে না, এর জন্য সে ওদেরকে বলে ঠিক আছে, যদি তোমাদের এই প্ল্যান্ট চাই তাহলে আমার সাথে ফাইট করো। এখন এটা শুনে ওই সমস্ত বিস্টরা হাওফির ওপরে হামলা করা শুরু করে দেয়, যেখানে আমরা দেখতে পাই এই ফাইটের দরুন হাওফি নিজের স্টিককে অনেক বড় করে ওদেরকে খুব খারাপভাবে মারছিল। এখন এত বেশি পরিমাণে মার খাওয়ার পরে ওই সব বিস্টরা হাওফির কাছে ক্ষমা চায়। তার সাথে সাথে ওই সেকেন্ড বিস্টের মনে হয় হাওফি এবং কিনিউ অনেক বেশি পাওয়ারফুল, তাহলে কেননা আমি এদেরকে নিজের টিমে সামিল করে নেই, এরা আমাদের অনেক কাজে আসতে পারে। এখন এটা ভেবে সে ওদের দুজনকে বলে তোমরা আমাদের সাথে চলো, আর যদি তোমরা চাও তাহলে তোমরা আমার রেড কেভের গার্ড হতে পারো, যেটা এক অনেক ভালো পজিশন। এটা শুনে তো কিনিউ অনেক বেশি খুশি হয়, আর সে বলে আমরা যত বেশি নিজের শত্রুদের কাছাকাছি থাকবো আমরা তত ভালো করে এদের বিষয়ে জানতে পারবো। এর জন্য সে এই অফার মেনে নেয়, যার পরে আমরা দেখি ওই সেকেন্ড বিস্ট হাওফি এবং কিনিউকে নিয়ে মেনশনে চলে আসে, যেখানে মেনশনের ভিতরে আগে থেকেই সাংমো প্রেজেন্ট ছিল, যার কিনিউকে দেখে একটু সন্দেহ হয়, আর এর জন্য সে তৎক্ষণাৎ কিনিউকে স্ক্যান করার চেষ্টা করে, কিন্তু স্ক্যান করার পরেও সে কিচ্ছু জানতে পারে না। এর জন্য সে কিনিউকে বলে যদি তুমি আমাদের সাথী হতে চাও তাহলে তোমাকে নিজের মাস্ক সরাতে হবে, কারণ আমরা একবার তোমার ফেস দেখতে চাই। কিন্তু কিনিউ এমনটা করতে যাচ্ছিল না। এর জন্য সে বলে যদি গার্ড হওয়ার জন্য এমন কোনো শর্ত থাকে তাহলে আমি এটাকে অ্যাকসেপ্ট করতে পারবো না, এর জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু ওই সেকেন্ড বিস্ট এরকমটা চাচ্ছিল না, কারণ সে জানতো কিনিউ অনেক বেশি পাওয়ারফুল। এর জন্য সে সাংমোকে বলে এর সাথে ভালো করে কথা বলো, যদি তুমি একে অফেন করার চেষ্টা করো তাহলে আমি তোমাকে ছাড়বো না। যেটাতে সাংমো বলে না না, আমি তো এরকম কিচ্ছু করছি না, আসলে আমি তো শুধু এর কাল্টিভেশন লেভেলের বিষয়ে জানতে চাই। যেটা শুনে কিনিউ নিজের এনার্জিকে রিলিজ করে, তার সাথে সাথে সে নিজের রেড স্টোনের ড্যাগারকেও বাইরে বের করে নেয়, কিন্তু সোল কন্ট্রোলার টেকনিকের কারণে সেটা এখন সম্পূর্ণ ব্ল্যাক হয়ে গিয়েছিল, আর সে ওই ড্র্যাগার ইউজ করে সাংমোর সাথে একটু মস্তি করে। ওই সময় সেখানে লিডার বিস্ট চলে আসে, যে আসার সাথে সাথেই কিনিউ এর রিয়েল পাওয়ারকে সেন্স করে নেয়, আর সে খুব ইমপ্রেসও হয়, কারণ কিনিউ সত্যি অনেক বেশি স্ট্রং। এরপরে সে জিজ্ঞেস করে এরা দুজন কি, যেটাতে ওই সেকেন্ড ব্রাদার বলে আমি এদেরকে এখানে রয়্যাল গার্ড বানাতে এনেছি, তুমি নিশ্চয়ই এদের রিয়েল পাওয়ার এতক্ষণে দেখে নিয়েছো, এর জন্য তোমার কি সিদ্ধান্ত। যেটা শুনে ওই লিডার বিস্ট কিনিউ এবং হাওফিকে রয়্যাল গার্ড বানিয়ে দেয়, তার সাথে সাথে সে এদের দুজনকে 2 নিউ টোকেনও দিয়ে দেয়। এরপরে সে কিনিউকে বলে তুমি নিজের সাথে 4 জন গার্ডকে নিয়ে সে বলের শিকার করতে যাবে। এখন এটা শুনে কিনিউ সেখান থেকে চলে যাচ্ছিল কি তখনই সাংমো সুযোগ পেয়ে ওই 4 গার্ডদের কাছে চলে আসে, আর ওদেরকে বলে তোমরা এই ছেলের থেকে একটু সাবধানে থেকো, কারণ আমার এর ওপরে সন্দেহ হচ্ছে যে এ সেবলের সাথে থাকা ওই ছেলেটি। এখন সে আরও কিছু বলতেই যাচ্ছিল কি কিনিউ সেখানে চলে আসে, যার কারণে বাধ্য হয়ে ওকে নিজের কথা বদলাতে হয়। এরপরে আমরা নেক্সট সিনে দেখি এরা সবাই সেবলকে ধরার জন্য বেরিয়ে পড়ে, তার সাথে সাথে সাংমো লুকিয়ে ওদেরকে ফলো করছিল। কিছু সময় পরে ওরা জানতে পারে যে সেবল একটু সময় পরে এখান দিয়ে যাবে, এর জন্য ওরা লুকিয়ে সেই জায়গাতেই অপেক্ষা করতে থাকে যাতে ওরা সেবলকে ধরতে পারে।
এখন কিনিউ যখনই সেবলকে দূর থেকে আসতে দেখে সে টেলিপ্যাথির থ্রু ওকে এখানকার সমস্ত সিচুয়েশন বলে দেয়। তার সাথে সাথে সে নিজের সমস্ত প্ল্যানও সেবলকে বুঝিয়ে দিয়েছিল। আর সে ওকে বলে এই গার্ডদের লোকেশন কোথায় কোথায় আর তোমাকে কার কার ওপরে হামলা করতে হবে। এখন এটা শুনে সেবল দ্রুত এক গার্ডের ওপরে হামলা করে দেয়। অন্যদিকে আমরা কিনিউকে দেখি যেও এক গার্ডের ওপরে হামলা করে ওকে প্রাণে মেরে ফেলে। এর মানে এখন শুধু 2 জন গার্ডই বাকি ছিল, যারা তৎক্ষণাৎ নিজেদের বিস্ট ফর্মে চলে আসে। এখন ওরা দুজন এর আগে সেবল এবং কিনিউয়ের ওপরে হামলা করতে পারত, তখনই ওদের মধ্য থেকে এক গার্ড অপর গার্ডকে প্রাণে মেরে ফেলে, যেটা দেখে তো কিনিউ কিচ্ছু বুঝতে পারে না। তার সাথে সাথে আমরা দেখি ওই গার্ড অপর গার্ডের ক্রিস্টাল এনে কিনুকে দিয়ে দেয়, যেটাতে কিনু ওই গার্ডকে জিজ্ঞেস করে তুমি আমাদেরকে সাহায্য কেন করলে। তো ওই গার্ড বলে আমি মরতে চাই না, এর জন্যই আমি আপনাদেরকে সাহায্য করেছি। এটা শুনে কিনু বলে ওসব কিছু তো ঠিক আছে, কিন্তু তুমি এখনই নিজের সাথীকে ধোকা দিয়েছো, তাহলে আমি তোমার উপরে বিশ্বাস কিভাবে করব যে তুমি আমাকে ধোকা দিবে না। যেটাতে আমরা দেখতে পাই ওই গার্ড, যার নাম জোয়ান ছিল, সে বলে আমি বিস্ট শপথ নিচ্ছি, আর যদি আমি এটা ব্রেক করি তাহলে আমি তৎক্ষণাৎ মারা যাব। এখন এটা দেখে কিনু ওর উপরে বিশ্বাস করে, যার পরে কিনু সেবলকে একটা টোকেন দিয়ে বলে এই বিস্ট আইসল্যান্ডের লোকের অনেক বেশি খতরনাক, এর জন্য আমরা একেবারে এদেরকে হারাতে পারবো না, এই কারণে আমাদেরকে এক এক করে এদেরকে খতম করতে হবে। অন্যদিকে সাংমো কিনুয়ের আসল সত্যিটা জানতে পেরে যায়, এর জন্য সে এই বিষয়ে লিডার বিস্টকে বলতে যাচ্ছিল কি তখনই ওর সামনে হাউফি চলে আসে, যার কারণে ওদের দুজনের মধ্যে এক খুবই খতরনাক ফাইট স্টার্ট হয়, যেখানে হাউফি সাংমোকে মেরে ফেলে। কিন্তু এর জন্য একটু দেরি হয়ে গিয়েছিল, কারণ মারা যাওয়ার আগে সাংমো টোকেনের সাহায্যে লিডার বিস্টের সেকেন্ড ব্রাদারকে সবকিছু বলে দিয়েছিল, যেটা শুনে ওই ব্রাদার তৎক্ষণাৎ লিডার বিস্টের কাছে যায়। কিন্তু লিডার বিস্ট ওর জন্য দরজা খোলে না, কারণ সে নিজের সমস্ত ধ্যান ওই পাজলকে সলভ করতে লাগাচ্ছিল। এখন ওই ব্রাদার দরজা ব্রেক করতে যাচ্ছিলই কি তখনই ওর পিছন থেকে একটা ছায়া এসে ওকে প্রাণে মেরে ফেলে। এরপরে নেক্সট সিনে আমরা দেখি জোয়ান এবং কিনিউ অনেকে বেশি আহত অবস্থায় ফিরে আসে, যেখানে ওরা ওই জায়গায় থাকা গার্ডদেরকে বলে আমাদের সাথে ধোঁকা হয়েছে, আমাদের সাথে বাকি যে গার্ডরা গিয়েছিল ওরা ওই ব্ল্যাক বার্ডের সাথে মিলে আমাদেরকে মারার চেষ্টা করেছে। তার সাথে সাথে সাংমো শত্রুদের সাথে হাত মিলিয়েছিল, এর জন্য বাধ্য হয়ে আমাদেরকে ওদের সাথে ফাইট করে ওদেরকে প্রাণে মারতে হয়। এখন এই সমস্ত কথা শোনার পরে এক গার্ড সামনে এসে বলে এসব একদমই ঠিক নয়, আমরা তোমাদের কথা বিশ্বাস কেন করব, আর হতেও তো পারে তোমরা দুজনেই আসলে ধোঁকাবাজ যারা ওদেরকে প্রাণে মেরে ফেলেছে, আর এখন তোমরা ফিরে এসে আমাদেরকে মিথ্যে স্টোরি শোনাচ্ছ। এখন ওই গার্ডের নাম ট্যাং ছিল, তার সাথে সাথে বাকি গার্ডরাও ওকে সাপোর্ট করতে লাগে আর বলে ট্যাং তুমি এখানে সব থেকে সিনিয়র, তাই তুমি যে সিদ্ধান্ত নিবে আমরা সেটাতেই রাজি। এখন এসব কিছু শুনে ট্যাং বলে যতক্ষণ না পর্যন্ত লিডার বিস্ট রুম থেকে বাইরে চলে আসছে ততক্ষণ আমি এই জায়গার ইনচার্জ, এর জন্য আমি ঘোষণা করছি এদের সবাইকে আটক করে ফেলা হোক। এখন এটা শুনে তো হাউফি অনেক বেশি রেগে যায়, এর জন্য সে ট্যাংকে বলে যদি তোমার সাহস থাকে তাহলে আমাদেরকে আটক করে দেখাও। কিন্তু কিনিউ হাউফিকে শান্ত করিয়ে ওই গার্ডদের মধ্য থেকে একজনের এনার্জি ক্রিস্টাল ট্যাংকে দিয়ে দেয়, যেটা পেয়ে তো ট্যাং শক হয়ে যায় আর বলে আমি নিজের সিদ্ধান্ত বদলাচ্ছি, আমার তোমাদের ওপরে সম্পূর্ণ বিশ্বাস রয়েছে, এর জন্য এখন তোমরা নিজেদের রুমে গিয়ে রেস্ট করতে পারো। আসলে এই এনার্জি ক্রিস্টাল অনেক বেশি পাওয়ারফুল আর সবাই এই বিষয়ে জানে, আর ট্যাংও বুঝতে পেরে গিয়েছিল এই এনার্জি ক্রিস্টালের সাহায্যে ওর পাওয়ার অনেক বেশি বেড়ে যাবে, এর জন্য সে লোভে পড়ে নিজের সিদ্ধান্তকে পাল্টে দেয়। এরপরে নেক্সট সিনে আমরা কিনিউ এবং ওর সাথীদেরকে দেখি যারা নিজেদের সামনের প্ল্যানের বিষয়ে ভাবছিল। তার সাথে সাথে কিনিউ বলে আমরা অনেক বেশি উইক, এর জন্য আমাদের আবারও কারোর সাথে ফাইট হোক তার আগে আমাদের এই এনার্জি ক্রিস্টালকে রিফাইন করে নিজেদের পাওয়ার বাড়াতে হবে। যার পরে আমরা দেখি কিনিউ ওই এনার্জি ক্রিস্টালের ইউজ করে কাল্টিভেশন স্টার্ট করে। অন্যদিকে আমরা ওই লিডার বিস্টকে দেখি যে অনেক কষ্ট করে ফাইনালি ওই পাজলকে সলভ করে নেয়, যার কারণে সে ওই 9 জেড তলোয়ারও পেয়ে যায়, যেটা পেয়ে তো সে অনেক বেশি খুশি হয় আর বলে এখন তো আমার সামনে 9 ডেমন হলও কিছু করতে পারবে না, আমি যাকে চাইবো তাকেই এক ঝটকাতে খতম করতে পারবো, ব্যাস শুধু আমাকে এই তলোয়ারে ইউজ করে ওই ট্রেজারটা হাসিল করতে হবে। এখন ও এসব কিছু বলছিলই কি তখনই সেখানে এক বিস্ট চলে আসে যার নাম ডাইটিং, এবং সেও এখানে এই তলোয়ারের খোঁজে এসেছিল, আর এই সেই বিস্ট যে লিডার বিস্টের সেকেন্ড ব্রাদারকে মেরেছে। এখন এখানে আসার পরে ডাইটিং ওই তলোয়ার হাসিল করার জন্য লিডার বিস্টের সাথে ফাইট করা শুরু করে দেয়। এদিকে আমরা কিনিউকে দেখি যে কন্টিনিউ কাল্টিভেশন করে ওই এনার্জি ক্রিস্টালকে কনজিউম করছিল, যার কারণে সে নিজের লেভেলকে ব্রেক থ্রু করে মিটিওর লেভেলের ফার্স্ট স্টেজে পৌঁছে যায়, যেই বিষয়টা ওকে অনেক খুশি করে। কিন্তু তখনই সে লিডার বিস্টের রুমে ফাইটের আওয়াজ শুনতে পায়, যার কারণে সে চেক করার জন্য তৎক্ষণাৎ সেখানে পৌঁছায়, আর সে একটা পিলারের পিছনে লুকিয়ে সবকিছু দেখতে লাগে।
অন্যদিকে আমরা দেখি ডাইটিং ওই লিডার বিস্টের ওপরে অনেক বেশি ভারী পড়ছিল। লিডার বিস্টের অবস্থা এই ফাইটের দৌড় অনেক বেশি খারাপ হয়ে যায়, আর তখনই সে জানতে পারে ওর সেকেন্ড ব্রাদারকে ডাইটিং মেরে ফেলেছে, যার কারণে তো সে অনেক বেশি রেগে যায় আর সে নিজের ফুল পাওয়ার ইউজ করে ডাইটিংকে মারার চেষ্টা করে। এদিকে কিনিউ ভাবছিল আমার কি করা উচিত। এখন এদের দুজনকে কন্টিনিউ ফাইট করতে দেখে কিনিউ সিদ্ধান্ত নেয় আমার লিডার বিস্টকে সাহায্য করতে হবে, যাতে আমরা দুজনে মিলে ডাইটিংকে মারতে পারি। আর এরপরে লিডার বিস্ট অনেক বেশি দুর্বল হয়ে পড়বে। দেন আমি সুযোগও পেয়ে ওকেও খুব সহজেই মেরে ফেলবো। এখন কিনিউ এসব কিছু প্ল্যান করছিল কি, অন্যদিকে ওরা দুজন ফাইট করতে করতে নিজেদের বিস্ট ফর্মে চলে আসে, যেখানে ওরা একে অপরকে খুব খারাপভাবে ইনজোর করছিল। যার পরে কিনিউ এই ফাইটে নিজেকে সামিল করে নেয় আর সে বিস্ট লিডারকে সাহায্য করে। এখন বিস্ট লিডার এটা দেখে অনেক বেশি খুশি হয়, কিন্তু সে এত বেশি পাওয়ারফুল ছিল না আর ডাইটিং নিজের পাওয়ার ইউজ করে ওকে মেরে ফেলে, যার কারণে কিনিউ এখন ওখানে একাই ছিল আর ওর কাছে ডাইটিংকে মারা ছাড়া আর কোনো রাস্তা ছিল না। যার পরে আমরা দেখতে পাই কিনিউ এবং ডাইটিংয়ের মধ্যে এক খুবই অসাধারণ ফাইট স্টার্ট হয়, যেখানে ওরা দুজন একে অপরকে সমান সমান টক্কর দিচ্ছিল। এখন এই ফাইটে ধীরে ধীরে খুবই ইন্টেন্স লেভেলে পৌঁছে যায় আর কিনিউ নিজের হাইয়েস্ট স্পিডকে অ্যাক্টিভেট করে, কিন্তু এরপরও ডাইটিংয়ের সুযোগও পেয়ে নিজের তলোয়ার কিনিউয়ের বডির ভিতরে ঢুকিয়ে দেয়। এখন এটা দেখে তো সে অনেক বেশি খুশি হয়, কিন্তু ওই সময় সে লক্ষ্য করে পিছন থেকে এক তলোয়ার ওর বডির আরপার হয়ে গেছে। এখন এটা আর কেউ না বরং কিনিউ করেছিল। তো বন্ধুরা, তোমরা হয়তো এখন একটু কনফিউজ হয়ে গেছো। তো আমি তোমাদেরকে বলে দেই যে কিনিউয়ের স্পিড অনেক বেশি বেড়ে যাওয়ার কারণে সে নিজের ক্লোন বানাতে সাকসেসফুল হয়ে গিয়েছিল, আর ডাইটিং যাকে মেরেছিল সেটা আর কেউ না বরং কিনিউয়ের একটা ক্লোন ছিল। এখন ডাইটিংয়ের মারা যাওয়ার পরে আমরা দেখতে পাই কিনিউ ওর এনার্জি ক্রিস্টাল এবং লিডার বিস্টের ওই জেড তলোয়ারকে নিজের কাছে রেখে দেয়। এখন এসব কিছু করার পরে সে আবার রুমে ফিরে আসে, যেখানে সে হাউফিকে এক এনার্জি ক্রিস্টাল দিয়ে বলে দ্রুত এক অনেক বড় লড়াই হতে চলেছে, এর জন্য এটা রিফাইন করে তুমি নিজের পাওয়ার বাড়াও। যেটা শুনে হাউফিও ঠিক এমনটাই করে। অন্যদিকে বাকি গার্ডরাও জানতে পেরে যায় যে ওদের লিডার মারা গেছে। এর জন্য আমরা দেখতে পাই ট্যাং সবাইকে বলে এখন এখানে সব থেকে বেশি পাওয়ারফুল আমি, এর জন্য আজকের পর থেকে আমি তোমাদের নতুন লিডার। কিন্তু জোয়ান এই বিষয়ে এগ্রি ছিল না। সে বলে হাউফি এবং কিনিউ সব থেকে বেশি পাওয়ারফুল, এর জন্য যদি কেউ আমাদের লিডার হয় তাহলে সে শুধু হাউফি হবে। যেটাতে আমরা দেখতে পাই ট্যাং হাউফিকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করে আর বলে যদি হাউফি আমাকে হারিয়ে দেয় তাহলে ও এখানকার লিডার হতে পারে। যেটাতে হাউফিও ওর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়, কিন্তু ওর কোনো লিডার হওয়ার ইচ্ছা ছিল না। এর জন্য সে বলে আমার ব্রাদার কিনিউই লিডার হবে। এরপরে ওদের দুজনের মধ্যে ফাইট স্টার্ট হয়ে যায়। অন্যদিকে আমরা কিনিউকে দেখি যে ওই লিডার বিস্টের এনার্জি ক্রিস্টালকে অ্যাবজর্ব করে নিয়েছিল, আর এর জন্য সে মিটিওর স্টেজের ফাইনাল লেভেলেও পৌঁছে যায়, যার কারণে কিনিউয়ের পাওয়ার অনেক বেশি বৃদ্ধি পায়। এর জন্য সে ওই ফাইটের জায়গায় এসে ট্যাংয়ের ওপরে এক খুবই খতরনাক হামলা করে, যার কারণে সে খুব খারাপভাবে ইনজোর্ড হয়ে যায়। তার সাথে সাথে ওখানে থাকা বাকি গার্ডরাও এটা দেখে অবাক হয় যে কিনিউ এখন আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে, আর এর জন্যই ওরা এখন কিনিউকে নিজেদের নতুন লিডার অ্যাকসেপ্ট করে নেয়। যেটাতে কিনিউ বলে না, আমি এখানকার কোনো একা লিডার হব না, বরং তোমরা আমার হাউফি এবং শেবল তিনজনেরই কথা মেনে চলবে। এখন এটা শুনে ওখানে থাকা কেউই কিচ্ছু বলতে পারে না, কারণ ওরা জানতো যদি ওরা কিছু করে তাহলে ওদের অবস্থা কি হবে। অন্যদিকে আমরা সমুদ্রের অনেক গভীরে হল অফ 9 ডেমনকে দেখতে পাই, যারা অনেক বেশি রেগেছিল, কারণ ওরা জানতে পেরে গিয়েছিল কিনিউ নামের একটা পার্সন 20টি লিডারকে প্রাণে মেরে ফেলেছে। এখন ওরা বুঝতে পারছিল না কিনিউ কি ওদের প্ল্যানের বিষয়ে কিছু জানতে পেরেছে নাকি না। তার সাথে সাথে ওরা এই বিষয়েও কনফার্ম হতে চাচ্ছিল যে 20টি লিডার কি ওই পাজলকে সলভ করতে। এরপরে কিনিউ হাউফি এবং শেবলকে বলে 20টি লিডারের মারা যাওয়ার কারণে ওর সাথীরা নিঃসন্দেহে এর খবর এতক্ষণে পেয়ে গেছে, যারা অনেকে বেশি খতরনাক, আর আমি এখনো এত বেশি স্ট্রং হয়নি যে ওদের সবার মোকাবিলা করতে পারবো। এর জন্য আমার সাথে সাথে এখন তোমাদেরও কাল্টিভেশন বাড়াতে হবে। এখন এটা বলে কিনিউ শেবলকে কিছু এনার্জি ক্রিস্টাল দিয়ে দেয়, যাতে শেবলও নিজেকে স্ট্রং বানাতে পারে। এখন এটা দেখে তো হাউফি একটু রেগে যায় আর বলে তুমি শেবলকে এত কিছু দিলে, কিন্তু তুমি তো আমাকে কিচ্ছু দিলে না, অন্যদিকে আমি সবসময় তোমাকে সাহায্য করি। এখন এসব কিছু বলার পরে ওর নজর ওই জেড তলোয়ারের উপরে যায়। এর জন্য সে কিনিউকে বলে এই জেড তলোয়ার তুমি আমাকে দিয়ে দাও, তাহলে আমি খুশি হয়ে যাব। এটা শুনে কিনিউ ওকে মানা করে আর বলে আমি এটা তোমাকে দিতে পারবো না, কারণ এটা কোনো সাধারণ তলোয়ার নয়, বরং এটা এক অনেক বড় ট্রেজারের চাবি। তার সাথে সাথে জেড তলোয়ারকে এই কাল্টিভেশন ওয়ার্ল্ডের অনেকেই খুঁজছে, এমনকি 20টি লিডারের বাকি সাথীরাও এটাকে খোঁজার চেষ্টা করছে। কিন্তু আমার এই বিষয়ে একটু ভয় হচ্ছে যে ওরা আবার এটা জানতে না পেরে যায় এই জায়গায় কি হয়েছে, আর যদি ওরা জানতে পারে এই তলোয়ার আমার কাছে আছে তাহলে ওরা আমার কাছ থেকে এটা কেড়ে নিতে অবশ্যই আসবে। আর এখনকার মতো আমি এত পাওয়ারফুল নই যে একা ওদের সবাইকে আটকাতে পারবো। এটা শুনে হাউফি বলে তাহলে কেন না আমরা মাস্টার লিয়ানের সাহায্য নেই। যেটাতে কিনিউ বলে না, আমি এখনকার মতো ওনাকে এসবের মধ্যে সামিল করতে চাই না।
এখন এসব কিছু বলার পরে কিনিউয়ের জিয়ানলির কথা মনে পড়ে। এর জন্য সে এদের দুজনকে এই বিস্ট আইসল্যান্ডের দায়িত্ব দিয়ে জিয়ানলির সাথে দেখা করতে চলে যায়। অন্যদিকে আমরা বিস্ট লিডারের সাথী মানে হল অফ 9 ডেমনকে দেখি, যারা বিস্ট লিডারের মারা যাওয়ার খবর পেয়ে গিয়েছিল। আর ওরা এটাও জানতে পেরে যায় যে জেড তলোয়ার চুরি হয়ে গেছে। তার সাথে সাথে এখন বিস্ট লিডারের জায়গায় কিনিও নামের একটা পার্সন লিডার হয়েছে, কিন্তু ওকে সেভাবে কেউই চেনে না। এর জন্য ওই হল অফ 9 ডেমনের লিডার নিজের 3 সাথীকে কিনিওর সাথে দেখা করতে পাঠায়, যাতে ওরা জেড তলোয়ারের ইনফরমেশন কালেক্ট করতে পারে। এরপরে সিন শিফট হয়ে কিনিওর উপরে চলে আসে, যে মিস জিয়ানলির সাথে দেখা করতে এসেছিল। তখনই ওর সাক্ষাৎ মাস্টার লিয়ানের সাথে হয়, যে কিনিউকে বলে তোমাকে দেখে একটু চিন্তিত মনে হচ্ছে। যেটা শুনে কিনিউ ওনাকে সমস্ত সত্যিটা বলে দেয় যে বিস্ট আইসল্যান্ডে কি প্রবলেম চলছে, যেটাতে মাস্টার লিয়ান ওকে একটা টোকেন দিয়ে বলে তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। আর এরপরও যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে তুমি এই টোকেনের সাহায্যে আমাকে ডাকতে পারো। ওই সময় সেখানে মিস লি মানে জিয়ানলিও চলে আসে, যে কিনিউকে এখানে দেখে অনেক বেশি খুশি হয় আর সে ওর সাথে কথা বলতে লাগে। এখন কথা বলতে বলতে মিস লি একটা গেম খেলার জন্য কিনিউকে ইনভাইট করে। এটা শুনে কিনিও ওর সাথে গেম খেলতে রাজি হয়ে যায়, যার পরে ওরা দুজন ওই গেম খেলা স্টার্ট করে, যেখানে কিনিউ এই গেমে খুব খারাপভাবে হারছিল। কিন্তু এর কারণে ওর মাইন্ডে একটা আইডিয়া আসে, তাই সে মিস লিকে বাই করে বলে আমাদের আবারও সাক্ষাৎ হবে। এটা বলে সে ওখান থেকে চলে যায়। এরপরে আমরা দেখি হল অফ 9 ডেমনের ওই 3 সাথী বিস্ট আইসল্যান্ডে চলে এসেছিল, যেখানে ওরা স্ক্যান করার পরে সেবল এবং হাউফির পাওয়ার লেভেল তো দেখতে পারছিল, কিন্তু ওরা কিনিউয়ের পাওয়ারের বিষয়ে কিছু জানতে পারে না। এরপরে ওরা সেখানে থাকা গার্ডদেরকে জিজ্ঞেস করে আমাদেরকে বলো বিস্ট লিডার কি করে মারা গেল, যেটাতে ওখানে থাকা গার্ডরা ওদেরকে বলে আমরা এই বিষয়ে কিচ্ছু জানি না, কারণ আমাদের লিডার সবসময় দরজা বন্ধ করে ওই সিক্রেট চেম্বারে বসে পাজেলকে সলভ করার চেষ্টা করত, যেখানে ওনার মৃত্যু ঘটে। কিন্তু আমাদের মধ্যে কেউই জানে না যে ওনার মৃত্যু কি করে হয়েছে। এখন এসব কিছু শুনে তো ওই 3 জনের অনেক বেশি রাগ ওঠে, আর ওরা ওই গার্ডদের উপরে হামলা করা শুরু করে দেয়, যাতে গার্ডরা ভয় পেয়ে সবকিছু সত্যি সত্যি বলে দেয়। কিন্তু কিনুয়ের এসব কিছু একদমই ভালো লাগে না। এর জন্য সেও নিজের পাওয়ার অ্যাক্টিভেট করে ওই 3 বিস্টের সাথে একাই ফাইট করা শুরু করে, যেখানে কিনু একাই ওদের 3 জনকে সমান সমান টক্কর দিচ্ছিল। কিন্তু তার সাথে সাথে কিনু দেখে এই ফাইটের কারণে ওর গার্ডরাও ইনজোর্ড হচ্ছে। এর জন্য সে ওদের 3 জনকে বলে থেমে যাও, আমি ওই জেড তলোয়ারের বিষয়ে সবকিছু জানি, আমি ওটার বিষয়ে শুধু তোমাদের লিডারকেই বলবো, এর জন্য আমাকে তোমাদের লিডারের কাছে নিয়ে চলো। এখন এটা শুনে ওই 3 বিস্ট কিনিউকে বন্দি বানিয়ে নিজেদের লিডারের কাছে নিয়ে যেতে লাগে। কিন্তু কিনিউ যাওয়ার আগে টেলিপ্যাথি থ্রু সেবলকে নিজের সমস্ত প্ল্যানের বিষয়ে বলে দেয়, যে আমার যাওয়ার পরে এখানকার খেয়াল রেখো, তার সাথে সাথে জেড তলোয়ারের খবর চারিপাশে ছড়িয়ে দাও, আর এরপরে সুযোগ পেয়ে তুমি কিছু লোকেদেরকে নিয়ে আমাকে বাঁচাতে চলে এসো। যার পরে আমরা দেখি ওই 3 বিস্ট কিনিউকে নিজেদের সাথে নিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই রাস্তায় অন্য সেক্টর কিছু লোকেরা ওদের উপরে হামলা করে দেয়, কারণ সেবল এবং হাউফি জেড তলোয়ারের খবর চারিপাশে ছড়িয়ে দিয়েছিল। এখন এই ফাইট অনেকক্ষণ সময় পর্যন্ত চলে, যেখানে আমরা দেখতে পাই ওই বাকি সেক্টর লোকেরাও অনেকে বেশি পাওয়ারফুল ছিল, যেখানে ওরা ওই 3 বিস্টদের মধ্য থেকে একজনকে প্রাণে মেরে ফেলে। আর ওই 2 বিস্ট কোনো রকমে নিজেদের প্রাণ বাঁচিয়ে কিনিউকে নিয়ে মহলে চলে আসে, যেখানে আসার পরে ওরা লিডারকে বলে আমাদের 3য় সাথী মারা গেছে। তার সাথে সাথে রাস্তায় কি ঘটেছে সবকিছু ওরা লিডারকে বলে দেয়। এখন এসব কিছু শুনে হল অফ 9 ডেমনের একটা মেম্বার অনেকে বেশি রেগে যায়, আর সে কিনিউয়ের গলা ধরে বলে এসব কিছু তোমার ভুলের কারণে হয়েছে, আমি তোমাকে জীবিত ছাড়বো না। কিন্তু লিডার ওকে শান্ত থাকতে বলে, যার পরে সে কিনিউকে জিজ্ঞেস করে আমাকে ওই তলোয়ারের বিষয়ে বলো, যে ওটা এখন কোথায়, তার সাথে সাথে আমাকে এটাও বলো বিস্ট লিডারের সাথে কি হয়েছে। যেটা শুনে কিনিউ ওদেরকে একটা মিথ্যে গল্প বলা শুরু করে দেয়, যেখানে সে বলে আমি তো ওই জায়গায় প্রেজেন্টে ছিলাম না, কিন্তু আমার মাস্টার এক খুবই পাওয়ারফুল কাল্টিভেটর, যে দূর থেকে সবকিছু জানতে পেরে যায়, আর উনি আমাকে বলেছেন ওই সিক্রেট চেম্বারের ভিতরে বিস্ট লিডার ওই পাজলকে সলভ করে নিয়েছিল, যার কারণে সে ওই জেড তলোয়ারও পেয়ে যায়। কিন্তু তখনই সেখানে এক স্ট্রেঞ্জ পার্সন চলে আসে, যে বিস্ট লিডারকে প্রাণে মেরে ফেলে। তার সাথে সাথে সে যাওয়ার আগে ওই জেড তলোয়ারকেও নিয়ে যায়। এখন এসব কিছু শুনে তো ওই লিডার অনেক বেশি রেগে যায়, আর সে কিনিউকে বলে তোমার কি আমাকে বোকা মনে হয়। যেটা শুনে কিনিউ অ্যাক্টিং করে বলে যা কিছু সত্যি ছিল আমি তা তোমাকে বলে দিয়েছি, এখন তুমি আমার কথায় বিশ্বাস করবে কি করবে না সেটা সম্পূর্ণ তোমার উপর। ওই লিডার বুঝতে পারছিল না ওর কি সিদ্ধান্ত নেওয়া উচিত। এর জন্য সে এখনকার মতো কিনিউকে একটা জেলে আটক করে রাখতে বলে, যেখানে আমরা দেখতে পাই ওই জেলের গার্ড অন্য ক্ল্যান থেকে বিলং করত। এর মানে সেও কিছু একটা প্ল্যান করেই এখানে এসেছিল। এদিকে হল অফ 9 ডেমনের লিডার নিজের সমস্ত সাথীদেরকে নিয়ে একটা মিটিং করে, যেখানে ওরা কিনিউয়ের মাস্টারের বিষয়ে কথা বলছিল, যে উনি কত বেশি পাওয়ারফুল, যে দূরে বসে এই বিষয়ে জানতে পেরে গেছে যে বিস্ট লিডারকে কে মেরেছে, তার সাথে সাথে জেড তলোয়ার কার কাছে আছে। এখন ওরা এসব কিছু বলছিল কি তখনই নিচে কিছু মুভমেন্ট হতে লাগে, যার বিষয় জানার জন্য ওরা তৎক্ষণাৎ সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই ওই গার্ড কিনিউকে জেল থেকে মুক্ত করে দেয়।
তার সাথে সাথে সে কিনিউকে একটা প্ল্যানও বলে। আর কিনিউ এখন ওই মহলের সমস্ত চেইন ব্রেক করে দিচ্ছিল যাতে সে এই মহলকে এখানেই ডিস্ট্রয় করতে পারে। এখন এটা দেখে হল অফ 9 ডেমনের একটা মেম্বার কিনিউকে আটকানোর চেষ্টা করে, আর বাকি মেম্বাররা নিজেদের পাওয়ার ইউজ করে ওই মহলকে ডিস্ট্রয় হতে আটকাচ্ছিল। কিন্তু অন্যদিকে কিনিউ নিজের স্পিড ইউজ করে সমস্ত চেইন ব্রেক করে দেয়। তার সাথে সাথে সে ওই মহলের সমস্ত মূল্যবান ট্রেজারও নিজের স্পেস রিংয়ে রেখে সেখান থেকে তৎক্ষণাৎ চলে যায়। যেটা দেখে তো হল অফ 9 ডেমনের সমস্ত মেম্বাররাও ওকে ফলো করা শুরু করে। এখন কিছু সময় পরে আমরা দেখি অন্য সেক্টর কয়েকজন মেম্বার এসে কিনিউকে আটক করে নেয়। তার সাথে সাথে ওই জায়গায় হল অফ 9 ডেমনের সমস্ত মেম্বারও চলে আসে, যে ওই সমস্ত মেম্বারদেরকে সামনে দেখে বলে কিনিউকে আমাদেরকে দিয়ে দাও, যদি তোমরা এমনটা করো তাহলে আমরা তোমাদেরকে এখান থেকে জীবিত ফিরে যেতে দিব। যেটা শুনে অন্য সেক্টর ওই মেম্বাররা বলে আমাদেরকে ক্ষমা করে দিবেন, আমরা এরকমটা করতে পারবো না, কারণ আমাদের লিডারেরও কিনিউয়ের প্রয়োজন, কারণ ওনারাও কিনিউয়ের কাছ থেকে জেড তলোয়ারের ইনফরমেশন পেতে চায়। এর জন্য আমরা কিনিউকে আপনাদের দিতে পারবো না। এখন এসব কিছু শোনার পরে কিনিউ হল অফ 9 ডেমনের মেম্বারদেরকে উস্কানো শুরু করে আর বলে তোমরা কেমন দুর্বল পাচ্ছেন যে আমাকে এদের কাছ থেকে মুক্ত করতে পারছো না, তোমরা তো দেখছি 1 নম্বরের ভীতু। এখন এসব কিছু শুনে তো হল অফ 9 ডেমনের মেম্বারদের অনেক বেশি রাগ উঠে পড়ে। এর জন্য ওরা কিনিউ এবং ওই 2 অন্য সেক্টর মেম্বারদের উপরে হামলা করা শুরু করে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই কিনিউ এখন মুক্ত হয়ে গিয়েছিল, যেখানে সে এই 2 সেক্টর লোকেদেরকে একে অপরের সঙ্গে লড়াই লাগানোর সাথে সাথে সে নিজে ওদের সাথে ফাইট করছিল। এখন হল অফ 9 ডেমনের লিডার কিনিউকে মুক্ত অবস্থায় দেখে বলে এ আবার এখান থেকে পালিয়ে না যায়। এর জন্য সে ওই জায়গার চারিপাশে একটা ব্যারিয়ার বানানো শুরু করে দেয়। এখন এর আগে ওই ব্যারিয়ার সম্পূর্ণরূপে কমপ্লিট হতে পারতো, হাউফি খুব দ্রুত ওই ব্যারিয়ারের মধ্যে এন্টার হয়ে যায়। এখন ওই ব্যারিয়ার কমপ্লিট হওয়ার পরে হল অফ 9 ডেমনের লিডার কিনিউকে বলে তুমি আর এখান থেকে জীবিত ফিরে যেতে পারবে না, এর জন্য দ্রুত আমাকে ওই জেডের তলোয়ার দিয়ে দাও। এখন ওই লিডার এসব কিছু বলছিল কি তখনই আচমকা আমরা দেখতে পাই হাউফি পিছন থেকে এসে ওই লিডারের 2 সাথীকে মেরে ফেলে। তার সাথে সাথে সে ওদের দুজনের এনার্জি ক্রিস্টালও নিজের কাছে রেখে বলে দ্রুত এই ব্যারিয়ার এখান থেকে সরিয়ে দাও, না হলে তোমরা কেউই আর বাঁচবে না। এখন ওই লিডার নিজের 2 সাথীকে মারা যেতে দেখে অনেকে বেশি রেগে যায়, আর সে নিজের বাকি সাথীদেরকে নিয়ে হাউফিকে মারার চেষ্টা করে, কিন্তু হাউফি খুব সহজেই ওদের অ্যাটাককে ডজ করে নেয়। অন্যদিকে আমরা দেখতে পাই ওই 2 সেক্টর লিডারও সেই জায়গায় চলে আসে, যারা আসার সাথে সাথেই নিজেদের ক্ল্যান মেম্বারদেরকে বলে ব্যাস তোমাদের কাজ পূর্ণ হয়েছে, আর এখান থেকে বাকিটা আমরা সামলে নিব, যদি তোমরা চাও তাহলে এখান থেকে চলে যেতে পারো। এখন ওই 2 সেক্টর লিডারকে এই জায়গায় দেখে হল অফ 9 ডেমনের লিডার বলে তোমরা দুজন এখানে কি করছো, এই ম্যাটারে তোমাদের নাক গলানোর কোনো প্রয়োজন নেই, এটা আমাদের এবং কিনিউয়ের মধ্যেকার ব্যাপার। যেটা শুনে ওই 2 সেক্টর লিডারের মধ্য থেকে একজন সামনে এসে বলে এখন কি তুমি আমাদের বলবে আমাদের কি করা উচিত কি করা উচিত নয়। এটা বলার সাথে সাথে সে নিজের 3rd আইও অ্যাক্টিভেট করে নেয়, আর সেটার সাহায্যে এক খুবই পাওয়ারফুল অ্যাটাক ওই ব্যারিয়ার উপরে করে, যার কারণে ওই ব্যারিয়ার ডিস্ট্রয় হয়ে যায়। যেটা দেখে কিনিউ এবং হাউফি 9 ডেমন হলের বাকি মেম্বারদের উপরে হামলা করতে লাগে, যেখানে ফাইটের দরুন হাউফিও নিজের বিস্ট ফর্ম মানে এক অনেক বড় মাঙ্কিতে বদলে যায়, যার কারণে সে 9 ডেমন হলের লিডার এবং বাকি মেম্বারদেরকে খুব খারাপভাবে মারতে লাগে। যেটা দেখে ওই 2 অন্য সেক্টর লিডার বলে এ তো দেখছি অনেক বেশি খতরনাক, আমাদের সময় থাকতে একে মেরে ফেলতে হবে, না হলে হতে পারে এ ফিউচারে আমাদের জন্য প্রবলেম ক্রিয়েট করতে পারে। যার পরে এই 2 লিডার মিলে হাউফির ওপরে হামলা করা শুরু করে দেয়, যার কারণে হাউফির অনেক বেশি পেইন হয়, তার সাথে সাথে ও অনেক বেশি রেগে গিয়েছিল। এখন এত বেশি রেগে যাওয়ার কারণে হাউফি নিজের ওপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে, আর সে ওখানে থাকা সবার ওপরে লেজারের সাহায্যে হামলা করতে লাগে, এমনকি ও কিনিউর ওপরও হামলা করে দেয়। যেটা দেখে তো কিনিউ তৎক্ষণাৎ জাম্প করে হাউফিকে আটকানোর চেষ্টা করে, কিন্তু হাউফি তো কিছুতেই কন্ট্রোলে আসছিল না। এখন এটা দেখে 9 ডেমন হলের লিডার ওই 2 সেক্টর লিডারকে বলে কেননা আমরা সবার প্রথমে এই মাঙ্কিকে মেরে ফেলি, যার পরে আমরা নিজেদের মধ্যে মামলা সেট করে নিব। এখন এটা শুনে ওই 2 সেক্টর লিডারও এর জন্য এগ্রি হয়ে যায়, আর ওরা হাউফির ওপরে হামলা করা শুরু করে। যেটা দেখে কিনিউ তৎক্ষণাৎ ওর সামনে এসে ওকে প্রোটেক্ট করতে লাগে, যার পরে আমরা দেখতে পাই কিনিউ একাই ওদের সবার সাথে ফাইট করছিল, কিন্তু এই ফাইটের দরুন সুযোগও পেয়ে ওই 2 সেক্টর লিডার হাউফিকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। যেটা দেখে কিনিউ তৎক্ষণাৎ মাস্টার লিয়ানের দেওয়া টোকেন ইউজ করে ওনাকে সেখানে ডেকে নেয়। এখন মাস্টার লিয়ান আসার সাথে সাথে হাউফির আশেপাশে একটা শিল্ড বানিয়ে দেয়, যাতে কেউই ওর কোনো রকম ক্ষতি করতে না পারে। এখন এটা দেখে বাকি সবাই মাস্টার লিয়ানের ওপরই হামলা করা শুরু করে দেয়, কিন্তু মাস্টার লিয়ানের তো ওসব হামলাতে কিচ্ছু হয় না, উনি খুব সহজেই সবার অ্যাটাককে ব্লক করে নেন। তার সাথে সাথে আমরা দেখি উনি নিজের রুট ইউজ করে সবাইকে এক জায়গায় আটক করে ফেলেন, যার পরে মাস্টার লিয়ান কিনিউ এবং হাউফিকে টেলিপোর্ট করে জলের ভিতর থেকে বাইরে নিয়ে আসেন। এখন বাইরে আসার পরে উনি সবার প্রথমে হাউফির ওপরে এক ধরনের জল ছিটিয়ে দেন, যার কারণে হাউফি আবারও নিজের নর্মাল ফর্মে ফিরে আসে, কিন্তু সে এত বেশি ক্লান্ত হয়ে গিয়েছিল যে সে তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে যায়। এখন মাস্টার লিয়ান যখন সমস্ত সিচুয়েশন সামলে নিয়েছিল তো উনি ওইসব বিস্টদেরকেও সেখানে নিয়ে আসেন,
যার পরে উনি ওদেরকে বলেন, আমি তোমাদের বিষয়ে সবকিছু জানি। তোমরা এই জেডের তলোয়ার হাসিল করার জন্য অনেকে নির্দোষ লোকেদেরকে প্রাণে মেরে ফেলেছো, যেটা একদমই ঠিক কাজ নয়। এর জন্য তোমরা এর শাস্তি অবশ্যই পাবে। কিন্তু কিনিউ মাস্টার লিয়ানকে বলে এরা নিজেদের শিক্ষা পেয়ে গেছে, ভবিষ্যতে এরা এরকমটা আর কখনো করবে না। এর জন্য প্লিজ আপনি এদেরকে ক্ষমা করে দিন। এখন কিনিউয়ের কথা শুনে মাস্টার লিয়ান ওদেরকে ক্ষমা করে দেয়, যার কারণে ওইসব বিস্ট কাল্টিভেটাররা সেখান থেকে চলে যায়। এরপরে মাস্টার লিয়ান কিনিউকে টেলিপোর্ট করে অন্য একটা জায়গায় নিয়ে আসে। এখন কিনিউ মাস্টার লিয়ানের পাওয়ারের বিষয়ে জানার জন্য অনেকে বেশি এক্সাইটেড হয়েছিল। এর জন্য সে ওনাকে জিজ্ঞেস করে, মাস্টার আমি কি জানতে পারি আপনার কাল্টিভেশন লেভেল কি? যেটাতে মাস্টার লিয়ান বলে, যখন সময় আসবে তখন আমি তোমাকে সবকিছু বলে দিব, কিন্তু এখন তোমার ওই 9 তলোয়ারের বিষয়ে জানা দরকার, যেগুলো অনেক বেশি পাওয়ারফুল। আসলে অনেক ডেমন এবং বিস্ট ওই 9 তলোয়ারকে হাসিল করতে চায়, যার সাহায্যে ওরা একটা ম্যাজিক্যাল গেটকে ওপেন করতে পারবে, যার ভিতরে একটা বিশেষ ধরনের ট্রেজার আছে। এমনটা বলা হয়ে থাকে ওই ট্রেজার অনেক বেশি মূল্যবান। আর এখন তো তোমার কাছে একটা তলোয়ারও এসে গেছে, এর জন্য তোমাকে বাকি 8 তলোয়ারকেও খুঁজতে হবে, যার পরে তুমি ওই ট্রেজার হাসিল করতে পারবে। কিন্তু এসব কিছু তোমাকে খুবই সাবধানে করতে হবে, কারণ তোমার কাছে থাকা তলোয়ার হাসিল করার জন্য যে কেউ তোমার উপরে যখন তখন হামলা করতে পারে। কিনিউ মাস্টার লিয়ানের সমস্ত কথা বুঝতে পেরে যায়। এরপরে কিনিউ ওই জায়গাতেই নিজের একটা নতুন পাভিলিয়ন বানানো শুরু করে দেয়, যেখানে ওর বাকি সাথীরাও ওকে সাহায্য করছিল। আর কিছুদিনের মধ্যে কিনিউ একটা নতুন পাভিলিয়ন ক্রিয়েট করে ফেলে, যার নাম সে স্টার পাভিলিয়ন রাখে। এখন মাস্টার লিয়ান স্টার পাভিলিয়নের নতুন লিডার হিসেবে কিনিউকে চুজ করে, যার পরে আমরা দেখতে পাই কিনিউ বিস্ট আইসল্যান্ডের সমস্ত গার্ডকেও সেখানে নিয়ে আসে, যেখানে কিনিউ দেখতে পায় ওই গার্ডদের মধ্যে একটা নতুন মেয়ে সামিল হয়েছে, যাকে সেবল অ্যাপয়েন্ট করেছে, যেই মেয়ে অনেক বেশি স্ট্রং। এখন এটা জানার পরে কিনিউ ওই মেয়েকে নতুন কমান্ডার বানিয়ে দেয়, তার সাথে সাথে সে হাউফিকে ওই জায়গার ম্যানেজার বানায়। আর এরপরে সে সবাইকে ওই জায়গার সমস্ত দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পরে মিস লি এর সাথে এই পাভিলিয়নে ঘুরতে লাগে, যেখানে সেই পাভিলিয়নকে ঠিক ওই ক্লাউড মিস্টিক মাউন্টেন ভিলার মতোই বানিয়েছিল, যেখানে সে নিজের সমস্ত ছোটবেলা কাটিয়েছে। এখন মিস লি কিনিউয়ের সাথে অনেক বেশি খুশি ছিল, আর ওরা দুজন একে অপরের সাথে অনেক কোয়ালিটি টাইমও স্পেন্ড করে। নেক্সট দিন আমরা দেখি কিনিউ ওই সমস্ত সেক্টকে নিজের পাভিলিয়নে ইনভাইট করে যাদের কাছে জেডে তলোয়ার ছিল, আর এরপরে ওরা সবাই মিলে একসাথে খাবার খায়, যেখানে ওদের মধ্যে অনেক কথাবার্তাও হয়। আর আস্তে আস্তে ওরা একে অপরের ভালো বন্ধু হতে লাগে। আর আমরা জানতে পারি এদের সবার তলোয়ার মিলিয়ে মোট 8টি তলোয়ার হয়েছে, আর 9 নম্বর তলোয়ার কার কাছে রয়েছে সেটা কেউ জানে না। এরপরে ইমর্টাল ক্ল্যানের লিডার দাঁড়িয়ে সবাইকে বলে, তোমরা নিজেদের তলোয়ার আমাকে দিয়ে দাও, কারণ যদি তোমরা এমনটা করো তাহলে ওই 9 নম্বর তলোয়ারটা খুঁজতে আমি তোমাদেরকে সাহায্য করতে পারি। এখন এটা শুনে তো কিনিউয়ের প্রথমে ওর উপরে বিশ্বাস হয় না। তো ওই ইমর্টাল ক্ল্যানের লিডার বলে, আমি একটা স্পেলের বিষয়ে জানি যার ইউজ করে আমি এই 8 তলোয়ারের সাহায্যে 9 জেড তলোয়ারকেও খুঁজতে পারবো। এখন এটা শুনে কিনিউ অনেক বেশি খুশি হয়ে যায়, আর সবার প্রথমে সেই নিজের তলোয়ার ওই লিডারকে দিয়ে দেয়। এখন এটা দেখে বাকি সেক্টর লিডাররাও ওর উপরে বিশ্বাস করে নিজের তলোয়ার ওকে দিয়ে দেয়। এখন 8টি তলোয়ার পাওয়ার পরে আমরা দেখতে পাই ওই ইমর্টাল ক্ল্যানের লিডার একটা স্পেল পারফর্ম করা শুরু করে দেয়, যার কারণে ওই সমস্ত তলোয়ার একটা ডিরেকশনের দিকে যেতে লাগে, যেটা দেখে ওরা সবাইও ওইসব তলোয়ারের পিছু করে, কারণ ওরা এখন ওই 9 তলোয়ারও পেয়ে যাবে। ওদের এই যাত্রা অনেক লম্বা ছিল, যেখানে রাস্তায় ওদেরকে অনেক প্রবলেম ফেস করতে হয়, আর কিনিউ সমস্ত বিপদ থেকে মিস লিকে প্রোটেক্ট করে, যেই বিষয়টা মিস লিওরও খুব ভালো লাগে। এরপরে নেক্সট দিনের সিন দেখি, যেখানে ওরা অনেক দূরে চলে এসেছিল, কিন্তু একটা জঙ্গলের পরে ওই ইমর্টাল ক্ল্যানের লিডারের স্পেল কাজ করছিল না। এখন এমনটা কেন হচ্ছে সেটা ওই লিডারও বুঝতে পারে না। এর জন্য আমরা দেখতে পাই ওরা সবাই আলাদা আলাদা হয়ে ওই 9 তলোয়ারকে খুঁজতে শুরু করে দেয়, যেখানে কিনিউ নিজের সঙ্গে মিস লিকে নিয়ে মিস্টিক ক্লাউড ভিলাতে আসে, যেটা ওই জায়গার কাছে ছিল। এরপরে কিনিউ মিস লিকে ওই পুরো ভিলা ঘুরিয়ে দেখায়, আর বলে এই জায়গায় আমি আমার পুরো ছোটবেলা কাটিয়েছিলাম, যেখানে প্রথমে আমার একটাও বন্ধু ছিল না, কিন্তু পরে আস্তে আস্তে আমার বন্ধু হতে লাগে। এখন এসব কিছু শুনে মিস লিওরও খুব ভালো লাগছিল, যার পরে কিনিউ নিজের ফ্যামিলির সাথে দেখা করার জন্য মিস লিকে নিয়ে কিংডমে চলে যায়, যেখানে সবার প্রথমে ওর সাক্ষাৎ নিজের ভাইদের সাথে হয়। এখন ওর ভাইরা কিনিউকে এত সময় পরে দেখে অনেক বেশি খুশি হয়। অন্যদিকে কিনিউ ওদের কাছে নিজের ফাদারের বিষয়ে জিজ্ঞেস করে, যেটা শুনে ওর ভাইরা বলে, আমাদেরকে ক্ষমা করে দিও, কিন্তু এই সময় তুমি ফাদারের সাথে দেখা করতে পারবে না, কারণ উনি আঙ্কেল ইউজির সাথে একটা স্পেশাল টেকনিক শিখতে এখান থেকে দূরে গিয়েছেন। যেটা শুনে কিনিউ বলে, চলো কোনো ব্যাপার না, আমি নিজের মাস্টার লিয়ের সাথে দেখা করেই চলে যাব। যেটাতে ওর ভাইরা বলে উনিও এই সময় এখানে নেই। এখন বারবার এরকম কথা শুনে কিনিউয়ের সন্দেহ হয়, আর সে বুঝতে পেরে যায় এখানে কিছু না কিছু গড়বড় আছে। এর জন্য সে দ্রুত সিক্রেট চেম্বারের দিকে চলে যায়,
যেখানে পৌঁছে সে দেখতে পায় ওর ফাদার এবং আঙ্কেল ইউজি ওখানেই বসে আছে, কিন্তু ওদের দুজনের এক এক হাত কেটে গিয়েছিল, যেটা ওদের এক শত্রু করেছে। আর ওরা দুজন এই জায়গায় লুকিয়ে এর জন্যই বসেছিল কারণ ওরা কিনিউকে এই বিষয়ে বলতে চাচ্ছিল না। এখন কিনিউ যখন নিজে থেকে সবকিছু দেখে ফেলেছে, তো ফাদার কিনিউকে বলে এসব কিছু মিন ক্ল্যানের লিডার করেছে, যে সবার প্রথমে তোমার টিচার মাস্টার লিকে প্রাণে মেরে ফেলেছে, যার পরে ও আমাদের হাতও কেটে দিয়েছে, কিন্তু আমরা কিচ্ছু করতে পারিনি কারণ ওরা অনেক বেশি পাওয়ারফুল ছিল। এখন এসব কিছু শুনে তো কিনিউ অনেক বেশি রেগে যায় আর মিন ক্ল্যানকে সম্পূর্ণরূপে ডিস্ট্রয় করতে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা মিন ক্ল্যানকে দেখি যেখানে কিনিউয়ের সাথে আসা 2 সেক্টর লিডার আগে পৌঁছে গিয়েছিল, যারা মিন ক্ল্যানের লিডারকে বলে তোমার নিজের আর্মিদেরকে ইউজ করে আমাদের জন্য ওই লাস্ট জেড তলোয়ারকে খুঁজে দিতে হবে। যেটা শুনে মিন ক্ল্যানের লিডার এর জন্য মেনে যায়, কারণ সে ওদের দুজনকে দেখে অনেক বেশি ভয় পাচ্ছিল। কিন্তু ওই সময় সেখানে কিনিউ চলে আসে, যে অনেক বেশি রেগেছিল, আর সে চিৎকার করে বলে মিন ক্ল্যানের লিডারকে সামনে এসো। এটা শুনে ইমর্টাল সেক্টর লিডার বলে তোমরা এমন কি করেছো যার কারণে আমাদের লিডার এত বেশি রেগে গেছে? যেটাতে মিন ক্ল্যানের লিডার বলে আমি জানি না, আমরা তো এই ছেলেকে চিনি না, এ কে? যেটাতে কিনু বলে আমি কিং ক্ল্যান থেকে বিলং করি আর আমি এখানে নিজের মাস্টার, আঙ্কেল এবং ফাদারের বদলা নিতে এসেছি। এখন এটা শুনে ওখানে থাকা মিন ক্ল্যানের সমস্ত আর্মি ফাইটের জন্য রেডি হয়ে যায়, কিন্তু তখনই সেখানে হাউফি এবং সেবল ডেমন কাল্টিভেটরদের এক অনেক বড় আর্মি নিয়ে আসে, যেটা দেখে তো মিন ক্ল্যানের লিডার অনেক বেশি ভয় পেয়ে যায়। সে তৎক্ষণাৎ কিনিউয়ের সামনে হাঁটু গেড়ে বসে বলে প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা জানতাম না যে ওনারা তোমার ফাদার এবং আঙ্কেল ছিল, না হলে আমরা এরকমটা কিছুতেই করতাম না। কিন্তু কিনিউ তো কোনো কথা শোনে না, সে তৎক্ষণাৎ সামনে এগিয়ে লিডারের ছেলের ওপরে হামলা করা শুরু করে দেয়, যেখানে সে ওকে খুব খারাপভাবে মারছিল। এখন এসব কিছু দেখে ইমর্টাল সেক্টর লিডার মাঝখানে এসে কিনিউকে থামিয়ে বলে তুমি এমনটা করতে পারো না, আমাদের ইমর্টাল সেক্টর কিছু রুল রয়েছে, আর যদি তুমি সেই সব রুল ব্রেক করো তাহলে এই জায়গায় এক অনেক বড় লড়াই স্টার্ট হয়ে যাবে। এখন ওইসব কিছু বলছিলই কি তখনই ডেভিল সেক্টর লিডার তৎক্ষণাৎ সামনে এসে কিন ক্ল্যানের লিডারের ছেলেকে প্রাণে মেরে ফেলে। তার সাথে সাথে সে বলে এখন যা কিছু হবে তা দেখা যাবে, এই বিষয়ে কিচ্ছু যায় আসে না। এখন এসব কিছু হওয়ার পরে ইমর্টাল সেক্টর লিডার কিনিউকে বলে ব্যাস অনেক হয়েছে, তুমি নিজের বদলা নিয়ে ফেলেছো, কারণ কিন ক্ল্যানের লিডারের ছেলেই তোমার মাস্টারকে প্রাণে মেরে ফেলেছিল, তার সাথে ওই তোমার আঙ্কেল এবং ফাদারের হাত কেটেছে, এর জন্য এখন তোমার বদলা পুরো হয়েছে, তাই তুমি যদি আরো কারোর প্রাণ নাও তাহলে এটা একদমই ঠিক হবে না, কারণ ওরা সবাই নির্দোষ। এখন এসব কিছু শুনে কিনিউ নিজেকে কোনো রকমে শান্ত করে নিজের সমস্ত সাথীদেরকে নিয়ে কিংডমে ফিরে আসে, যেখানে ওর সাক্ষাৎ নিজের ছোটবেলার বন্ধু জুলির সাথে হয়, যেখানে ও দেখতে পায় জুলির হাত এখন সম্পূর্ণরূপে ঠিক হয়ে গেছে। এটা দেখে তো কিনিউ অনেক বেশি অবাক হয়। তার সাথে সাথে ও জানতে পারে মিস লি এক মেডিকেল কাল্টিভেটর, যে নিজের পাওয়ার ইউজ করে জুলির হাত একদম ঠিক করে দিয়েছে। তার সাথে সাথে মিস লি ওর ফাদার এবং আঙ্কেলের হাতও একদম আগের মতো করে দেয়, যেটা দেখে তো কিনিউ অনেক বেশি খুশি হয়। যার পরে সে মিস লিকে ধন্যবাদ জানায়, যেটাতে মিস লি বলে এর কোনো প্রয়োজন নেই, যে কিনিউ নিজের ফ্যামিলির সাথে খুব ভালো সময় কাটাতে লাগে। যেখানে কিছুদিন পরে সে জানতে পেরে যায় ওই লাস্ট তলোয়ার কোথায় আছে। আসলে ওই লাস্ট জেড তলোয়ার একটা কেবের মধ্যে ছিল, কিন্তু বাকি অন্যান্য সেক্টর লিডারদের ওই কেবের ভিতরে যেতে ভয় করছিল, কারণ ওদের আগে যেসব সৈনিকরা ওই কেবের ভিতরে গিয়েছিল ওরা সবাই মারা গেছে। এটা শুনে কিনু বলে চলো কোনো ব্যাপার না, যদি তোমাদের ভয় করে থাকে তাহলে আমি একাই সামনে যাচ্ছি, যেটা বলে সে ওই কেবের ভিতরে চলে যায়। এখন এটা দেখে বাকি সেক্টর লোকেদের মনেও একটু সাহস চলে আসে, আর ওরাও কিনুকে ফলো করতে লাগে। এখন ওই কেবের ভিতরে ওদেরকে অনেক প্রবলেম ফেস করতে হয়, কিন্তু ওরা কেউই হার মানে না, আর এভাবেই মনে সাহস জুগিয়ে সামনের দিকে এগোতে থাকে। কিন্তু একটা জায়গায় এসে ওদের সবাইকে থামতে হয়, কারণ সামনে 9টি রাস্তা ছিল, আর ওরা বুঝতে পারছিল না ওদের কোন রাস্তায় যাওয়া উচিত। যেসব কিছু দেখে ইমর্টাল ক্ল্যানের লিডার আবারও সামনে এসে ওই আগের স্পেল কাস্ট করা শুরু করে, যাতে সে ওই 9 নম্বর তলোয়ারকে খুঁজতে পারে। কিন্তু আমরা দেখতে পাই ওই 8 তলোয়ার আবারও ঘুরে ওদের কাছে চলে আসে, এর মানে কেউ ওর স্পেলকে নষ্ট করে দিচ্ছিল। যেটা জানার পরে কিনিউ বলে আমরা এতটা দূরে এসে হার মানতে পারবো না, আর আমার মনে হয় আমাদের এই সামনের রাস্তা দিয়েই যাওয়া উচিত। যার পরে ওরা সবাই ওই রাস্তা দিয়েই সামনে এগোতে লাগে, যেখানে কিছু দূর যাওয়ার পরে ওদের উপরে অনেক লাভার সাহায্যে হামলা হয়, যেটা দেখে সবাই নিজেদের সামনে একটা শিল্ড বানিয়ে নেয়। কিন্তু ওই শিল্ড এত পাওয়ারফুল ছিল না যে এইসব লাভাকে ব্লক করতে পারে। তার সাথে সাথে লাভার পরিমাণও আস্তে আস্তে বেড়ে যাচ্ছিল, এর কারণে ওরা বেশিক্ষণ সময় ওই লাভাকে আটকাতে পারে না, আর ওই লাভা সোজা এসে ওদের বডিতে হিট হয়, যেটা দেখে ওরা সবাই ঘাবড়ে যায়। কিন্তু তখনই ওরা টেলিপোর্ট হয়ে এক অদ্ভুত জায়গায় চলে আসে, যেখানে একটা পার্সন নিজের সিংহাসনের উপরে বসেছিল, যার নাম ইয়াংমো, যে ওদেরকে বলে মনে হচ্ছে তোমরা এখানে 9 জেড তলোয়ারকে খুঁজতে এসেছো, কিন্তু ওটা আমার কাছে আছে। তার সাথে সাথে আমরা জানতে পারি ইয়াংমো ব্ল্যাক ড্র্যাগন ক্ল্যান থেকে বিলং করে। যার পরে ইয়াংমো বলে যদি তোমাদের ওই ট্রেজার চাই তাহলে তোমাদেরকেও আমাকে নিজেদের টিমে সামিল করতে হবে, কারণ 9 নম্বর তলোয়ার আমার কাছে আছে, আর আমি সেটা তোমাদেরকে এমনিতেই দিয়ে দিব না। এখন এটা শুনে কিনু ভাবতে লাগে আমাদের টিম যত বেশি স্ট্রং হবে সেটাই আমাদের জন্য ভালো।
এই কারণে কিনিউ বলে ঠিক আছে, তুমি আর তোমার এই ম্যাজিক্যাল বিস্ট আমাদের সাথে আসতে পারো, কিন্তু যদি তুমি কোনো চালাকি করার চেষ্টা করো তাহলে এটা তোমার জন্য একদমই ঠিক হবে না। এখনো সবার এগ্রি হওয়ার পরে আমরা দেখতে পাই ওরা সবাই কেবের ভিতর থেকে বাইরে চলে আসে, যেখানে ওই 9Z তলোয়ারের সাহায্যে ওরা ওই ট্রেজারের লোকেশনও জানতে পেরে যায়। তার সাথে সাথে ওরা এটাও বুঝতে পেরে যায় ওই জায়গা অনেক বেশি খতরনাক, এর জন্য আমরা ওখানে এভাবেই যেতে পারবো না। যার পরে ওরা ডিসাইড করে আমাদের যাদের যাদের কাছে জেড তলোয়ার রয়েছে তারা নিজেদের সাথে একজন করে সঙ্গী নিয়ে ওই জায়গায় যাবে। এখন এই বিষয়ে সবাই এগ্রি হয়ে যায়, কিন্তু হল অফ 9 ডেমনের লিডার এর জন্য এগ্রি হচ্ছিল না। সে বলে আমি তো নিজের সমস্ত সাথীদেরকে নিয়ে ওখানে যাব, না হলে আমি কাউকে যেতে দিব না। এটা শুনে তো ইয়াংমো অনেক বেশি রেগে যায়, আর এর জন্য সে ওই লিডার এবং ওর সমস্ত সাথীদেরকে এক ঝটকাতেই মেরে ফেলে। যেই বিষয়টা হল অফ 9 ডেমনের লাস্ট মেম্বারও দূরে থেকে জানতে পেরে যায়। এটা দেখে গ্রিন ডেভিল ক্ল্যানের লিডার বলে তুমি এটা কি করলে, তুমি আমাদের সামনেই আমাদের একটা সাথীকে মেরে ফেললে, তুমি একদমই বিশ্বাসের যোগ্য নও। যেটাতে ইয়াংমো বলে এই লিডার অনেক বেশি দুর্বল ছিল আর আমাদের টিমে দুর্বলদের কোনো জায়গা নেই। তার সাথে সাথে ইয়াংমো বলে ওই ট্রেজার গেট এখান থেকে অনেক দূরে, যেখানে পৌঁছতে আমার তো শুধু 4 মাস সময় লাগবে, কারণ আমি 4th লেভেলে রয়েছি, কিন্তু তোমরা এখনো 3rd লেভেলের কাল্টিভেটর, যার কারণে তোমাদের ওই জায়গায় পৌঁছতে 1 বছরেরও বেশি সময় লেগে যাবে। এর জন্য আমরা এখনকার মতো ওই জায়গায় যেতে পারবো না, আর এখন তোমাদের কাছে শুধু 1 বছর সময় আছে নিজেদেরকে পাওয়ারফুল বানানোর, যাতে তোমরা আমার স্পিডকে ম্যাচ করতে পারো আর আমরা দ্রুত ওই জায়গায় পৌঁছতে পারি। এখন এসব কিছু বলার পরে ইয়াংমো বলে আমরা ঠিক 1 বছর পরে আবারও এই জায়গায় সাক্ষাৎ করব, যার পরে এক এক করে সবাই ওই জায়গা থেকে চলে যায়। অন্যদিকে কিনিউ একটু টেনশনে ছিল, কারণ ও জানতো হল অফ 9 ডেমনের লিডার এবং ওর 7 জন সাথী মারা গেছে। এখন এই বিষয়টা নিয়ে ওদের শেষ সাথী একদমই খুশি হবে না। এর জন্য কিনিউয়ের মনে হয় ও আবার নিজের পুরো আর্মি নিয়ে এসে তার ফ্যামিলির উপরে হামলা না করে দেয়। কিন্তু এসব কিছু শোনার পরে কিনিউয়ের ফাদার ওকে শান্ত থাকতে বলে, আর ওকে বলে তুমি চিন্তা করো না, তোমার গার্ডরা তো আমাদেরকে সাহায্য করার জন্য এই জায়গায় প্রেজেন্ট রয়েছে। তার সাথে সাথে ফাদার বলে সেবল আর হাউফিও অনেক বেশি পাওয়ারফুল, এর জন্য আমার মনে হয় না হল অফ 9 ডেমনের লাস্ট সাথী আমাদের উপরে হামলা করার সাহস দেখাবে। কিন্তু কিন ডাইয়ের এই অনুমান একদমই ভুল ছিল, কারণ অন্যদিকে আমরা দেখি ওই লাস্টের সাথী এখন নতুন লিডার হয়ে গিয়েছিল। তার সাথে সাথে ও অনেক বেশি রেগেও ছিল, আর ও বলে আমার সমস্ত সাথীরা মারা গেছে আর নিশ্চয়ই এর পিছনে কিনিউয়ের হাত রয়েছে। এখন এসব কিছু বলার পরে ও নিজের সেনাপতিকে কিনিউয়ের সমস্ত ফ্যামিলিকে খতম করার অর্ডার দিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখি কিনিউ আর সেবল কন্টিনিউ নিজেদের কাল্টিভেশনে ধ্যান দিচ্ছিল, যার কারণে সেবলের আগেই পরের লেভেলে যাওয়ার ট্রাভুলেশন স্টার্ট হয়ে যায়। এখন এই ট্রাভুলেশন সেবলের জন্য একটু কঠিন ছিল, কিন্তু হার মানে না, আর অনেকে স্ট্রাগল করার পরে ফাইনালি সে ওই এক্সাম পাস করে নেয়, যার কারণে ও ট্রান্সফর্ম হয়ে হাফ হিউম্যান হয়ে যায়। এটা দেখে তো কিনিউ অনেক বেশি খুশি হয়, আর সে তৎক্ষণাৎ গিয়ে সেবলকে জড়িয়ে ধরে। অন্যদিকে হাউফি একটা খারাপ খবর নিয়ে আসে, সে কিনিউকে বলে হল অফ 9 ডেমনের লাস্ট সাথী কিছু সোলজারদেরকে পাঠিয়ে স্টার পাভিলিয়নের উপরে হামলা করে দিয়েছে, যার কারণে ওরা এখন আমাদের গার্ডদের সাথে মিলেমিশে গেছে। এটা শুনে কিনিউ একটু টেনশনে পড়ে যায়, আর সে হাউফিকে বলে তুমি স্টার পাভিলিয়নের সমস্ত টোকেন চেঞ্জ করে দাও, যাতে আমরা ওই স্পাইদের বিষয়ে জানতে পারি। এটা শুনে হাউফিও ঠিক এমনটাই করে। অন্যদিকে কিনিউ শুধু ওই লাস্ট সাথীর বিষয় ভেবে একটু চিন্তিত হচ্ছিল। তখনই সেখানে মিস লি চলে আসে, যে কিনিউকে জিজ্ঞেস করে তুমি এত বেশি টেনশনে কেন রয়েছো, যেটাতে কিনিউ ওকে সবকিছু সত্যি বলে দেয়। তার সাথে সাথে সে বলে মনে হচ্ছে আমার পরের ট্রাভুলেশনের কথাটা লিক করতে হবে, যাতে ওই লাস্ট সাথীর মনে হয় এটা আমাকে মারার একটা দারুণ সুযোগ, আর যখনই ও আমার উপরে হামলা করবে তখন আমি একদম ওকে খতম করে ফেলবো। এখন এটা শুনে তো মিস লি কিনিউয়ের জন্য একটু চিন্তা করতে লাগে, কিন্তু সে কিনিউকে কিছু বলে না আর ওখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা কিং ডাইকে দেখি যে কিনিউয়ের এই সিদ্ধান্তে একদমই খুশি ছিল না। সে কিনিউকে বলে তোমার নিজের সাথে স্টার পাভিলিয়নের সমস্ত গার্ডকে নিয়ে যাওয়া উচিত, না হলে ওই লাস্টের সাথী তোমার দুর্বল অবস্থার সুযোগ নিয়ে তোমাকে মেরে ফেলবে। কিন্তু কিনিউ এর জন্য পরিষ্কার মানা করে দেয়, ও বলে আমার জন্য আমার ফ্যামিলি সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এখন এটা বলে কিনিউ সেবলকে নিজের ফ্যামিলির দায়িত্ব দিয়ে ট্রাভুলেশন এক্সাম দেওয়ার জন্য চলে যায়। তার সাথে সাথে হাউফি এবং আরো কিছু গার্ডও কিনিউয়ের সাথে যাচ্ছিল, যেখানে হাউফি কিনিউকে একটা সুরক্ষা কবজ দেয় আর বলে মিস লি এটা তোমার জন্য পাঠিয়েছে। যেটা শুনে কিনিউ ওই কবজ নিয়ে নিজের ট্রাভুলেশনের জন্য চলে যায়। তার সাথে সাথে সে এই খবরও লিক করে দিয়েছিল, যার কারণে ওই লাস্টের সাথী এই বিষয়ে জানতে পেরে যায়। এর জন্য সে বলে এটা সব থেকে দারুণ সুযোগ কিনিউ এবং ওর ফ্যামিলিকে একসাথে মারার। এখন এটা বলার পরে সে নিজের সেনাপতিকে সমস্ত আর্মির সাথে কিন ফ্যামিলির উপরে হামলা করতে পাঠিয়ে দেয়। তার সাথে সাথে সে নিজে কিছু সৈনিকদেরকে নিয়ে কিনিউকে মারতে চলে যায়। এদিকে আমরা কিনিউকে দেখি যে নিজের ট্রাভুলেশন এক্সাম দিচ্ছিল, যেখানে সে সমস্ত লাইটনিংকে এক এক করে ব্লক করছিল। কিন্তু যখনই ওর লাস্ট লাইটনিং এর সময় চলে আসে, তখনই হল অফ 9 ডেমনের ওই শেষ সাথী কিনিউকে এত দুর্বল অবস্থায় দেখে ওর উপরে তৎক্ষণাৎ অ্যাটাক করে দেয়।
এখন এটা দেখে কিনিউ অনেক বেশি টেনশনে চলে আসে, কারণ দুপাশ থেকে ওর ওপরে অ্যাটাক হচ্ছিল। এর জন্য সে তৎক্ষণাৎ নিজের সামনে একটা শিল্ড অ্যাক্টিভেট করে নেয়, যার সাহায্যে সে ওই অ্যাটাকগুলোকে ব্লক করছিল। এখন কিছু সময় স্ট্রাগল করার পরে কিনিউ ফাইনালি নিজের ট্রেবুলেশন এক্সাম পাস করে নেয়, আর ও এখন অনেক বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা কিন ফ্যামিলির অবস্থা দেখি, যাদের উপরে হামলা হয়ে যায়, যেখানে সে বল ওইসব আর্মিদের সাথে ফাইট করছিল। আর এই ফাইট অনেকক্ষণ সময় পর্যন্ত চলে। তার সাথে সাথে কিন ডাইও নিজের আর্মিদের সাথে সেবলকে সাহায্য করছিল। এখন এই ফাইটের দৌরান আমরা দেখতে পাই ওই লাস্ট সাথীর সেনাপতি কিন্ডাইয়ের উপরে হামলা করা শুরু করে দেয়, যার কারণে কিন্ডাই একটু দুর্বল হয়ে পড়ে। এখন এর আগে ওই সেনাপতি কিংডাইকে প্রাণে মেরে ফেলতে পারতো, তখনই হাউফি সেখানে চলে আসে, যে কিংডাইয়ের প্রাণ বাঁচিয়ে নেয়। তার সাথে সাথে সে ওই সেনাপতিকেও খতম করে ফেলে, যার কারণে কিন ফ্যামিলি এই ফাইটে জিতে যায়। অন্যদিকে আমরা কিনিউকে দেখি যে ওই লাস্টের সাথে সাথে খুব খতরনাক ফাইট করছিল। যেই ফাইটের দরুন ওই লাস্টের সাথে বুঝতে পেরে যায় কিনিউ এখন অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে, আমি ওকে মারতে পারবো না, আর আমারও প্রাণ বেঁচে যাবে এরও কোনো গ্যারান্টি নেই। এর জন্য সে এক খুবই পাওয়ারফুল ফরবিডেন টেকনিকের ইউজ করা শুরু করে, যার কারণে ওর প্রাণ তো যাবেই, তার সাথে সাথে সে কিনিউকেও একদম খতম করে ফেলবে। এখন এটা দেখে কিনিউ তৎক্ষণাৎ মিস লিয়ের দেওয়া সুরক্ষা কবচকে অ্যাক্টিভেট করে নেয়, যার পরে আমরা দেখি ওই জায়গায় এক অনেক বড় ব্লাস্ট হয় আর চারিপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ে। হাউফি যখনই ওই জায়গায় আসে সে কিনিউকে খুঁজতে শুরু করে দেয়, কিন্তু সে কিনিউকে কোথাও খুঁজে পায় না, যেটা দেখে তো সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কারণ ওর মনে হচ্ছিল কিনিউ হয়তো মারা গেছে। অন্যদিকে আমরা কিনিউকে দেখি যে অনেক বেশি ইনজোর্ড অবস্থায় ছিল, আর ওর মিটিওর স্টোন ওকে হিল করছিল। এখন কিনিউকে জীবিত দেখে হাউফি অনেক বেশি খুশি হয়, আর সে কিনিউকে নিয়ে কিন ফ্যামিলিতে চলে আসে, যেখানে মিস লি আগে থেকেই কিনিউয়ের জন্য অপেক্ষা করছিল। এখন সে কিনিউকে জীবিত দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। আর অন্যদিকে কিনিউ মিস লিকে ধন্যবাদ বলে, কারণ আজকে কিনিউ ওর দেওয়া সুরক্ষা কবচের কারণে জীবিত ফিরে আসতে পেরেছে। তখনই সেখানে মাস্টার লিয়ান চলে আসে, যে কিনিউকে কংগ্রাচুলেশন জানায়, কারণ কিনিউ নিজের ট্রেবুলেশন এক্সামকে পাশ করে ফেলেছিল, আর এখন সে ওই ট্রেজার খুঁজতে যেতে পারবে। তার সাথে সাথে সে কিনিউকে বলে, তুমি মিস লিকেও নিজের সাথে নিয়ে যেতে পারো। এটা শুনে কিনিউ মাস্টার লিয়ানকে বলে, ওই জায়গা তো অনেক বেশি খতরনাক, যেটাতে মাস্টার লিয়ান বলে তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, জিয়ানলির কাছে একটা বিশেষ ধরনের সুরক্ষা কবচ রয়েছে, যার কারণে ওর কোনো প্রবলেম হবে না, তুমি ওকে নিজের সাথে নিয়ে যেতে পারো। যেসব কিছু শুনে কিনিউ এর জন্য এগ্রি হয়ে যায়, কিন্তু যাওয়ার আগে কিনিউ আরও কিছু অ্যারেঞ্জমেন্ট করে, যাতে সে ওই জায়গায় মিস লিকে প্রোটেক্ট করতে পারে। এরপরে আমরা দেখি কিনিউ মাস্টার লিবাইয়ের দেওয়া ক্রিস্টাল ইউজ করে নিজের সমস্ত ওয়েপেনকে আপগ্রেড করে নেয়, যার কারণে ওর সমস্ত ওয়েপেন এখন ব্ল্যাক কালারের হয়ে গিয়েছিল। তার সাথে সাথে আমরা দেখতে পাই কিনিউ খুব হার্ড ট্রেনিংও করছিল, আর এমনটা করতে করতে পুরো 1 বছর কেটে যায়। আর এরই সাথে আজকের এই এপিসোড এখানে শেষ হয়ে যায়।